হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 20তম ব্যাচের 5 নাম্বার ক্লাস। আজকে ক্লাসে আমরা ম্যানেজিং সেলসের যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু দেখব। ম্যানেজিং সেলসে আমরা যতদূর করছিলাম, আহ, যতগুলো টুলস আছে দেখেন, ম্যানেজিং সেলস বলতে আমি বোঝাচ্ছি যে কাস্টমারের আন্ডারে যে বিষয়গুলো এখানে ম্যাক্সিমাম গুলো আমাদের করা হয়েছে। যেগুলো করি নাই, যেমন এই যে এখানে বাদ ছিল ডিলেট, ডিলেট নট ডিলেট, ডিলেড ডিলেড, ক্রেডিট ডিলেড চার্জ, এইগুলো বাকি ছিল। আর এখানে আর তেমন কিছু বাকি নাই। স্টেটমেন্ট আমরা একটু দেখবো। কিন্তু মাল্টি কারেন্সি অর্থাৎ ম্যানেজিং সেলসের ভিতরে মাল্টি কারেন্সি সেট আপের ব্যাপারটা আছে এখানে। কিভাবে আমরা মাল্টি কারেন্সি সেট আপ করবো, আমি বলছিলাম শুরুতে যে ফার্স্টেই কেউ মাল্টি কারেন্সি সেট আপ করবেন না। জাস্ট প্রথম হোম কারেন্সি ইউএসডি করতে বলছিলাম। তারপরে ক্লাস এন্ড লোকেশন বলছিলাম আগামী ক্লাসে দেখবো, সে বিষয়গুলো আমরা একটু দেখবো, অর্থাৎ সেলস চ্যাপ্টার বাদেও আরো আনুষঙ্গিক বিষয় দেখবো। ঠিক আছে, তো চলেন আমরা প্রথমে কাস্টমার স্টেটমেন্ট দিয়ে শুরু করি। ধরেন আপনার এখানে কাস্টমার কারা, যাদের কাছে আপনি সেলস করছেন, তাহলে অবশ্যই এই সেলস এর ভিতরে আপনার কাস্টমার থাকবে। এই যে সেলস এর ভিতরে দেখেন, এই যে নিচে কাস্টমার্স, এই কাস্টমার্সে যাবেন। কাস্টমার্সে যাওয়ার পর দেখেন, আমরা স্বাভাবিকভাবেই জানি যে আহ, যত বিজনেসের সাথে আমরা যুক্ত আছি না কেন, হোক আপনি জব পারপাজে কোনো একটা, আপনি যেখানে জব করেন একটা প্রতিষ্ঠানে তো জব করেন, আবার যদি বিজনেস নিজেরও হয় সেটাও তো একটা প্রতিষ্ঠান। এখন এই যে প্রতিষ্ঠান, অনেক সময় দেখা যাচ্ছে আমার কাস্টমার হয় বিভিন্ন প্রতিষ্ঠান, আবার ব্যক্তিও হইতে পারে কাস্টমার। ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক, কাস্টমার তো কাস্টমার। এখন আমি যাদের সাথে আমার আমার যাদের সাথে আমার সেলস করা হচ্ছে, যাদের কাছে আমি সেলস করতেছি, কাস্টমার বেজ যারা, তারা অনেক সময় আপনার কাছ থেকে স্টেটমেন্ট চাইবে। কেন? আপনি যেমন আপনার কাস্টমারদের লেজার মেনটেন করেন, আপনার কাস্টমাররাও কিন্তু আপনার লেজার মেনটেন করে। অর্থাৎ একই ট্রানজাকশনের লেজার আপনিও মেনটেন করেন, আপনার কাস্টমারও মেনটেন করে। এটা স্বাভাবিক একটা প্রসেস অ্যাকাউন্টিং এর ভাষায়। এখন এক্ষেত্রে আপনারটার সাথে কাস্টমারটার সাথে মিলানোর অনেক সময় প্রয়োজনীয়তা অনুভব হয়, এই একটা কারণ যে অনেক সময় তার লেজার মেনটেন করার ক্ষেত্রে আপনার আপনার কাছ থেকে আপনার স্টেটমেন্ট চায় যে ভাই, আমি বিগত 6 মাস বা 1 বছর ধরে আপনার সাথে যত মানে লেনদেন করছি তার একটা স্টেটমেন্ট আমাকে দেন। আবার আপনিও তার কাছে চাইতে পারেন। এটা কোন জন্য? এক হচ্ছে লেজার মেনটেন, এরপরে দ্বিতীয়ত একটা ব্যাপার আছে যে কোনো ব্যাংক লোন যদি করতে যায়, অনেক সময় অনেক ব্যাংক শর্ত দেয় যে আপনি যে ব্যবসা করতেছেন, যে যে পার্টির সাথে ব্যবসা করতেছেন, আপনার ট্রানজেকশন হিস্ট্রি দেন। আপনার যে পার্টিগুলো তাদের সাথে যে কেমন ট্রানজেকশন, কি দেখি লেনদেন কেমন, বা সত্যতা যা যা, মানে অনেকগুলো মানে বেসমেন্টের উপর নির্ভর করে ব্যাংক কিন্তু চাইতে পারে। সে কারণে মানে চাইতে পারে। আবার অন্য কোনো ক্ষেত্রে, কোনো কোম্পানি ফর্ম করার ক্ষেত্রে, বা বড় ধরনের কোনো ডিলে যাওয়ার জন্য, বা বড় কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করার ক্ষেত্রে, প্রিভিয়াস বা রানিং কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছেন সে কারণেও কিন্তু লাগতে পারে। অর্থাৎ ভ্যারাইটি সেগমেন্টে আমাদের কাস্টমার স্টেটমেন্ট লাগতে পারে। এটা হোক আপনার কাস্টমারের কাছ থেকে আপনি চাইতে পারেন আপনার কাস্টমারের কাছে, আর আবার আপনার কাস্টমার আপনার কাছেও চাইতে পারে, মানে একে অপরের কাছে। ঠিক আছে, ধরেন আপনি আপনার সাপ্লায়ারের কাছে চাইতে পারেন, আবার প্রয়োজন মধ্যে আপনি আপনার কাস্টমারের কাছ থেকেও চাইতে পারেন। মানে এটা যে এমন না যে শুধু কাস্টমারের কাছ থেকে চাইতে হয় আবার সাপ্লায়ারের কাছ থেকে চাইতে হয়, এমন না। দুই দিক দিয়েই যার যার আঙ্গিক থেকে দরকার হয় সেভাবে কিন্তু এটা চাওয়া যায় বা চায় ব্যবসা প্রতিষ্ঠানে। এখন যাই হোক, এটা আমরা কিভাবে ক্রিয়েট করব? ধরেন এখানে আমার কাস্টমার যে এরিয়া, আমি সেলস অপশনে আসছি, কাস্টমার্সে চলে আসলাম ক্লিক করে। এখানে আমার ধরেন যতজন কাস্টমার আছে সবাই এখানে আছে। এখন আমরা তো কেবলমাত্র জাস্ট ট্রানজাকশন রেকর্ড করতেছি, খুব বেশি আমাদের হয়নি। কিন্তু এটা এমনই একটা চ্যাপ্টার যে এটা শুরুতে দেখানো ছাড়া ওয়ে নাই। তা যাক, অল্প হোক বা যা হোক, আমরা যে কাস্টমারের সাথে ট্রানজাকশন দুই একটা করছি সেটা থেকে আমরা বুঝতে পারবো সহজে, মানে মূল প্রসিডিউরটা কি। ধরেন এই যে আমি কাস্টমার এখানে আসছি, এখন দেখেন আপনার এখানে ম্যাক্সিমাম গুলো দেখাবে কিন্তু জিরো জিরো, এই যে দুই তিনটা আমি জাস্ট করছি বা এই একটাই করছি ট্রানজাকশন, সেই জন্য এখানে একটু টাকার অঙ্ক দেখাচ্ছে। তো ধরেন এই যে অ্যালেক্স ব্ল্যাকি, আপনারাও তো এটাই এই ডাটা দিয়ে প্র্যাকটিস করছেন, তো ধরেন এনারটাই দেখাচ্ছে টাকা। তা স্টেটমেন্ট, কাস্টমারকে স্টেটমেন্ট দিতে হলে কি করতে হবে? এই কাস্টমারের এই প্যানেলে আসতে হবে। আসার পরে ধরেন কোন কাস্টমারকে আপনি স্টেটমেন্ট দিবেন, সেই কাস্টমারের সাথে ট্রানজাকশন আছে কিনা সেটা দেখবেন। ট্রানজাকশন না থাকলে তো স্টেটমেন্ট দেওয়া না দেওয়া সমান কথা। দেখে নিবেন যে ট্রানজাকশন আছে কিনা, অর্থাৎ এখানে কোনো টাকা দেখায় কিনা। সে ওপেন ব্যালেন্স হোক বা ক্লোজ হোক, যাই হোক, এখানে কোনো টাকা পয়সার হিসাব নিকাশ আছে কিনা। জিরো জিরো থাকলে কিন্তু হচ্ছে না আর কি। আচ্ছা, তাহলে অ্যালেক্স ব্লাকি এখানে আসলাম। এখানে এসে দেখেন ঠিক কাস্টমার এই যে অপশনটা, ঠিক আছে, স্কোয়ার শেপের যে চেকমার্ক যেটা, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন একটা অপশন
এখানে টিকমার্ক হয়েছে। এবার এই ব্যাচ অ্যাকশনে বিভিন্ন কাজ করা যায়। এই ব্যাচ অ্যাকশন যেটা, এইটাও চালু হলো, এটা মানে ব্ল্যাক ইন্টারফেস। এখানে ব্যাচ অ্যাকশনের পাশে দেখেন একটা চিহ্ন আছে, এখানে ড্রপ ডাউন চিহ্ন, এখানে ক্লিক করেন। এখানে প্রথম অপশনটা হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট। ক্লিক করেন ক্রিয়েট স্টেটমেন্টে। তার মানে এইভাবে ছাড়া কিন্তু ক্রিয়েট স্টেটমেন্টে আপনি যাইতে পারবেন ওই সাইট দিয়ে, কিন্তু এটা সহজ হবে। আচ্ছা, এখন ক্রিয়েট স্টেটমেন্টে তো আসছি। এখানে তিনটা স্টেটমেন্ট আছে, তিন ধরনের। আগে সেটা একটু দেখে আসি, পরে ডেট মানে যে বাকি যে কাজ সেগুলো দেখবো। স্টেটমেন্ট টাইপ, এই যে এখানে দেখেন, আগে এইদিকে খেয়াল করেন। এইখানে তিনটা আছে: ব্যালেন্স ফরওয়ার্ড, ওপেন আইটেম, ট্রানজেকশন স্টেটমেন্ট। ব্যালেন্স ফরওয়ার্ডটা কি? লেনদেন, অর্থাৎ টাকা দেওয়া নেওয়ার যে ব্যাপারটা, ফরওয়ার্ডিং এর ব্যাপারটা, সেইটা নিয়ে একটা স্টেটমেন্ট। এরপরে ওপেন আইটেম, অর্থাৎ আপনার এমন হতে পারে যে ওনার সাথে 6 মাস ধরে বিজনেস করতেছেন, বিগত 5 মাসে সব ক্লোজ, মানে লেনদেন সব ক্লোজ, মানে ডিউতে পারচেস করছেন, আবার পেমেন্ট দিয়েছেন। এখন এই লাস্ট মাসে ধরেন জুলাই মাসের আজকে 15 তারিখ, এই 15 দিনেরটা ওপেন আইটেম হিসেবে আছে, ধরেন এই টাকাটা 8,360, ধরেন এটা এই 15 দিনের লেনদেন। তো এই ওপেন আইটেম নিয়েও আলাদা একটা স্টেটমেন্ট হতে পারে। ব্যালেন্স ফরওয়ার্ড নিয়েও হতে পারে, ওভারঅল সব লেনদেন মানে টাকা পয়সা আদান প্রদানের প্রতি, মানে উপরে। আর ওপেন আইটেম হচ্ছে এই মুহূর্তে কতটুকু ওপেন আইটেম আছে যা এখনো আনক্লিয়ার্ড, অর্থাৎ ইনভয়েস করছেন, প্রোডাক্ট আমি আপনাকে পাঠাইছি কিন্তু আপনি আমাকে পেমেন্ট করেন নাই, এখন ওপেন আইটেম হিসেবে আছে, এটা হইতে পারে। এরপর ট্রানজেকশন স্টেটমেন্ট, এবার হতে পারে কোনটা টাকা দিছেন বা কোনটা টাকা ফরওয়ার্ড মানে নেওয়া দেওয়া করছেন, আবার কোনটা ওপেন আছে, এটা কোনো ব্যাপার না, এখানে ওভারঅল ট্রানজেকশনের উপর হইতে পারে। এই তিন ধরনের। এখন ধরেন আমরা প্রথমে যেটা সিলেক্ট করা আছে, বা আমরা ক্লিক করে ব্যালেন্স ফরওয়ার্ডকেই সিলেক্ট করলাম। দেখেন এক একটা স্টেটমেন্টে কিন্তু ধরন বা স্ট্রাকচার আলাদা। যেমন ব্যালেন্স ফরওয়ার্ডে কি কি আছে? প্রথমটায় স্টেটমেন্ট ডেট আছে। স্টেটমেন্ট ডেট অর্থাৎ কবে আপনি স্টেটমেন্ট ক্রিয়েট করছেন, ধরেন আজকের ডেট 15 তারিখ, আজকের ডেটই এখানে থাকবে। আপনি যদি ব্যাক ডেট দিতে চান দিতে পারেন, তাই স্টেটমেন্ট ডেটটা আপনি আজকের দেন। স্টেটমেন্ট ডেটটা 10 দিন আগে দিলেও এতে কোনো কিছু ভ্যারি করে না। স্টেটমেন্ট যেদিন ক্রিয়েট করতেছেন এটা হচ্ছে সেই ডেট। তা আমি আজকে ক্রিয়েট করতেছি, কিন্তু কত তারিখ থেকে কত তারিখের স্টেটমেন্ট, ব্যালেন্স ফরওয়ার্ড প্রথম হচ্ছে আমাদের স্টেটমেন্ট যেটা, এবং এটা ব্যালেন্স ফরওয়ার্ড, এই স্টেটমেন্টটা আপনি কত তারিখ থেকে কত তারিখের ক্রিয়েট করতে চাচ্ছেন। আপনি এইখানে চুজ করা আছে 6/15 থেকে 7/15, মানে 1 মাস ডিফল্টে এখানে করা আছে। তা আপনি যদি চান যে না আমি একেবারে শুরু থেকে, আমি শুরু থেকে দেখালে আপনাদের সব কোর্সেন আশা করি দূর হবে। 01/01/2018, ধরেন কোম্পানির শুরু, এই কোম্পানিটার রেজিস্ট্রেশন এই সময় থেকে, এই ডেটের থেকে আজকের ডেট পর্যন্ত সাপোজ। কারণ এখনো তো আমাদের খুব বেশি কোনো লেনদেন হয় নাই। জাস্ট আমি কোম্পানি স্টার্টিং ডেটের থেকে আজকের ডেট, আপনি যদি 1 মাস দিতে চান, 15 দিন দিতে চান, 5 দিন, 10 দিন, যা কিছু আপনি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আহ, এখন আমরা এই স্টার্টিং ডেটের থেকে আজকের ডেট পর্যন্ত দিলাম। দিলে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটা ডাটা আছে। এই যে টিকমার্ক যে অ্যালেক্স ব্লেকি, এই যে মেইল, এই টাকাটা, ঠিক আছে, এইটা আছে। এখন আমি কি করব, ধরেন সেভ করতে পারতেছি, বা সেভ না, আগে সেভ সেভ পরে করেন। এই যে প্রিভিউ অর, এই যে প্রিন্ট আর প্রিভিউ, খেয়াল করেন কোনখানে, এই যে নিচে, এই যে প্রিন্ট অর প্রিভিউ, সেভ পরে করেন। প্রিন্ট আর প্রিভিউতে গেলে পিডিএফ ফাইলটা ওপেন হবে, দেখেন এই প্রিন্ট আর প্রিভিউতে ক্লিক করতেছি। তার মানে যদি কোনো স্টেটমেন্ট থাকে তাহলে নিচে ওরকম টিকমার্ক দিয়ে শো হবে। এখন দেখেন পিডিএফ ফাইলে দেখাচ্ছে যে এখানে আমার লোগো বা যাবতীয় মানে যা যা কিছু দরকার এখানে আছে। সরি, লোগো বলছি, যে এই নামগুলো, কোম্পানি প্রতিষ্ঠানের নাম, স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট লেখা, ঠিক আছে, স্টেটমেন্ট নাম্বার, ডেট বা যাবতীয় সবকিছু আছে। এটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ড যেটা, ঠিক আছে। এখানে টু অর্থাৎ কার কার স্টেটমেন্ট এটা, ঠিক আছে। এখানে আছে ব্যালেন্স ফরওয়ার্ড, ডেসক্রিপশন, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ব্যালেন্স। তাহলে ব্যালেন্স ফরওয়ার্ড হেডলাইনটা প্রথমে আছে। এখন দেখেন 12/7/2022, ইনভয়েস নাম্বার 1002, এই দিনের ব্যালেন্স ফরওয়ার্ডিং আছে 5,016। আবার এটা অ্যামাউন্টে ফার্স্টে আসছে, তারপর ব্যালেন্সে, এটা তো ক্যালকুলেশন বুঝতেছেন, এটা আর ব্যাখ্যা করা লাগবে না আশা করি। আবার পরে 12/7-এর পরে 12/10-এ ইনভয়েস 1003, এরপরে আরো একটা অ্যামাউন্ট, এই দুটো মিলায় যোগ করে 5,016 প্লাস 3,344, এটা যোগ হয়ে 8,360 হয়ে গেছে। এইভাবে যত প্লাস হবে মাইনাস হবে, এভাবে কিন্তু এখানে অ্যাড হইতে থাকবে, অ্যামাউন্ট আসুক আর যাক। এখানে হচ্ছে যে এখান থেকে ব্যালেন্সিং, সবসময় ব্যালেন্সড, অর্থাৎ যেটাকে বলে চলমান জের ছক, এইরকম আকারে, লেজার আকারে, মানে বাংলায় বললে বুঝতে পারবেন সহজে, যে এরকম লেজার আকারে ব্যালেন্সটা এরকম মেনটেন করে, কোন ধরনের স্টেটমেন্ট হোক সবকিছুতেই ব্যালেন্স মেনটেন করবে, রানিং ব্যালেন্স। ওকে, তো এটা ধরেন আমরা সেভ করলাম।
সেভ করে আমরা নাম দিতে পারি কি, ব্যালেন্স ফরওয়ার্ড স্টেটমেন্ট। আমরা এখান থেকে যদি কপি করেন, এইটাই কপি করে দিয়ে দিলেন যদি কারোর লিখতে সমস্যা হয়। এই যে ব্যালেন্স ফরওয়ার্ড, এটা কপি করলাম। কপি করে আমি ডাউনলোড করতেছি। ডাউনলোড ক্লিক করে এই যে আমি ব্যালেন্স ফরওয়ার্ড এটা নামে একটা সেভ করে দিলাম। এই যে আমার ডাউনলোড হয়ে গেল এখন, ঠিক আছে, ব্যালেন্স ফরওয়ার্ড পিডিএফ। ওকে, তাহলে ব্যালেন্স ফরওয়ার্ড দেখলাম। এবার যদি আমি দেখি ব্যালেন্স ফরওয়ার্ড বাদ দিয়ে ওপেন আইটেম, ওপেন আইটেমে দেখেন কোনো স্টার্ট ডেট এন্ডিং ডেট নাই। এই স্টেটমেন্ট ডেট সব জায়গায় থাকবে, যে কোন ডেটে আপনি ক্রিয়েট করতেছেন সেই ডেটটা সব জায়গায় থাকবে। ধরুন যেদিন আপনি স্টেটমেন্ট ক্রিয়েট করছেন সেই দিনের ডেটটা আপনি দিয়ে দিবেন, ওটা ব্যাক ডেট দিয়ে কোনো লাভ নাই। কিন্তু ওপেন আইটেমে কিন্তু কি হবে, এ মুহূর্তে কত ওপেন আইটেম আছে, অর্থাৎ প্রতি মাসের এখানে ক্যালকুলেশনটা চলে আসে। ওটা আপনি এই মাসের থেকে ওই মাস, ওই বিগত 5 মাসের থেকে আজকে পর্যন্ত, বাবা বা গত মাসের 1 তারিখ থেকে 30 তারিখ, এগুলো হবে না কিন্তু। এটা আজকে পর্যন্ত ওপেন আইটেম কি আছে। ঠিক আছে, তাহলে ওপেন আইটেম সিলেক্ট করলেই কিন্তু ওই নিচে দেখেন এই ব্যালেন্স ফরওয়ার্ডে যেখানে স্টার্ট ডেট এন্ডিং ডেট ছিল সেটা হারায় গেছে। ওপেন আইটেমে ক্লিক করলে শুধু স্টেটমেন্ট ক্রিয়েট ডেটটা থাকবে। ঠিক আছে, তাহলে ওপেন আইটেম সিলেক্ট করে দেখেন এখানেও কিন্তু এই একটা, তার মানে আমরা খুব বেশি ট্রানজাকশন এন্ট্রি করি না। আমরা যদি এনার সাথে আরো 20টা ট্রানজাকশন থাকতো তাও কিন্তু এখানে চলে আসতো সেইটা। ওকে, এখানে একটা আছে কিন্তু একটা টিকমার্ক হয়ে এইটা আছে, আর টাকাটাও এই ফিগার, ওই একটা ট্রানজাকশনের মাধ্যমে আমাদের বোঝাতে হচ্ছে। আচ্ছা, তাহলে অ্যালেক্স ব্ল্যাকি এটা সিলেক্ট করা আছে, এটাও কিন্তু এই প্রিন্টার প্রিভিউতে দেখবো। হতে পারে আমার ট্রানজাকশন একটা কিন্তু স্টেটমেন্টের মানে ভিন্নতা আছে। দেখেন এখানে কি, এটা হবে হচ্ছে সরি ওপেন আইটেম। আচ্ছা, ওপেন আইটেমের এখানে ইনভয়েস নাম্বার, এখানে টাকাও হয়তো সেম দেখতে পারেন, কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টের মানে তুলনা করা বলেন বা ডেসক্রিপশন আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, এই যে এখানে লাস্টে অ্যামাউন্ট বা এ দেখেন এখানে কেমন ভাবে আছে, 1 থেকে 30 দিন পাস্ট ডিউ, কোন টাকা আছে কিনা, পাস্ট ডিউ আছে কিনা, 31 থেকে 60 দিনের কোনো ডিউ আছে কিনা, 61 থেকে 90 দিনের কোনো ডিউ আছে কিনা, 90 দিন প্লাস পাস্ট এর কোনো ডিউ আছে কিনা, আবার কারেন্ট ডিউ। তার মানে যদি কিনা আপনার ট্রানজেকশন গুলো কুইক বুকসে ঠিক মতো এন্ট্রি করেন, এই যে ভ্যারাইটিস গুলা আপনার সুন্দর করে কিন্তু এখানে অটো চলে আসবে। আপনার নিজের ম্যানুয়ালি বের করা লাগবে না যে আমার এই মাসের জন্য কত ডিউ আছে, বা কারেন্ট মানে আজকে পর্যন্ত, আবার লাস্ট 1 থেকে 30 দিনের ভিতরে কত ডিউ আছে, আবার 31 থেকে 60, মানে এই এই আলাদা আলাদা টাইম ফ্রেমে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এত সুন্দর করে কুইক বুকস দিয়ে রাখছে। তাহলে এটা হবে ওপেন আইটেমস। তাহলে আমি এখানে সেভ বে ক্লিক করতেছি, এখানে যদি লিখে দিই ওপেন আইটেম, ওপেন আইটেমস, ওকে, ওপেন আইটেমস লিখে দিলাম, এটা দিয়ে সেভ, সেভ হয়ে গেল। তাহলে এটাও আমরা বুঝলাম। এরপরে আচ্ছা, এবার ওপেন আইটেমের পরে আছে কি, ট্রানজেকশন স্টেটমেন্ট। এবার আছে ওভারঅল সব ট্রানজেকশন, এবারও কিন্তু স্টার্ট ডেট এন্ড ডেট আসবে, কারণ ওপেন আইটেমের বেলায় শুধুমাত্র আজকে পর্যন্ত কি ওপেন আইটেম আছে সেটা দেখাবে, কিন্তু ব্যালেন্স ফরওয়ার্ডেও যেমন এখানে স্টার্ট ডেট এন্ডিং ডেট আছে, যে কত তারিখ থেকে কত তারিখের ব্যালেন্স ফরওয়ার্ড দেখতে চান, আবার ট্রানজেকশন স্টেটমেন্টেও কত তারিখ থেকে কত তারিখের ট্রানজেকশন দেখতে চান। এই দুটো জিনিস দুই জায়গাতে আছে। দেখেন এখানে ডিফল্টে কি সিলেক্ট করা আছে, 6/15/2025, অর্থাৎ জুনের 15 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ, এই ডেটে এই নিচে একটা দেখাচ্ছে কিন্তু এই ডেটেরটা কিন্তু না। এটা এটা দেখেন এখানে কিন্তু টিকমার্ক দেওয়া নেই নিচে, এই যে অংশটা টিকমার্ক দেওয়া নাই দেখেন, জাস্ট রিসিপিয়েন্ট দেখাচ্ছে অ্যালেক্স ব্ল্যাকি আর তার মেইল দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো টিকমার্ক দেওয়া নেই। তার মানে কি, অ্যাভেলেবেল নাই ট্রানজাকশন এই ডেটের ভিতরে। কিন্তু আমি যদি এখানে ওই আগের মতো 1/1/2018 দেই, তাহলে কিন্তু একটা ট্রানজাকশন আমরা রেকর্ড করছিলাম সেইটা 2000 চলে আসবে আর কি। ঠিক আছে, তা না হলে কিন্তু আসবে না। ধরেন এটা সিলেক্ট করে দিলাম, এইবার দেখেন এই যে টিকমার্ক চলে আসছে। তার মানে ওই একটা ট্রানজাকশনকে 3 জায়গা থেকে 3 ভাবে কিন্তু মানে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, ওয়েট, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমি করতেছি ক্লাস, কিছু মনে করেন না। ঠিক আছে, ওই গেল আমার ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতেছে এক পার্টি, আমার মেইলে কোড আসতেছে অনবরত, এই 1 মিনিট আগেও মেইলে আসছে কোডটা, এখানে নাই, এখানে কোনো অ্যাকশন আসে নাই। তার মানে জাস্ট এ মিনিট। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 3টা কাস্টমার স্টেটমেন্ট ক্রিয়েট করা কিন্তু দেখলাম, এবং এই যে ডাউনলোড যেগুলো করছি সেগুলো ওপেন করে আপনারা যখন ডাউনলোড করবেন, এই যে যেটা আমরা পিডিএফ এ ওপেন করছি সেটাই কিন্তু আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, আর শুধু ডেট রেঞ্জ দুইটা আসবে কিসে, ট্রানজেকশন স্টেটমেন্টে একটা,
আর হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ডে। ঠিক আছে, আমরা তাহলে ট্রানজাকশনটা একটু ডাউনলোড করি। এখানে ডেট টেন্স দিলাম 1/1/2018 থেকে আজকের ডেট, যেহেতু তার সাথে একটাই ট্রানজাকশন আছে আমাদের, এই জন্য একেবারে শুরুর ডেটটা দিলাম। এটা দিয়ে এই একটা সরি একটা ট্রানজাকশন এখানে শো করছে, আমরা প্রিন্ট আর প্রিভিউতে গেলাম। এটা আমাদের ডাউনলোড করতে বাকি আছে, এটা একটু ডাউনলোড করে ফেলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে ট্রানজাকশন হিস্ট্রি এবং লাস্টে টোটাল অ্যামাউন্ট, টোটাল রিসিভ জিরো, অর্থাৎ এখনো আপনি কোনো টাকা রিসিভ করেন না, এটা ডিউতেই আছে সেটা নির্দেশ করতেছে। এখন এক একটা স্টেটমেন্টের ধরন কিন্তু এক এক রকম, ঠিক আছে? তাহলে আমরা এটাও ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আপনারা এখানে লিখে নিতে পারেন ট্রানজাকশন স্টেটমেন্ট। ঠিক আছে, ট্রানজাকশন ট্রানজেকশন স্টেটমেন্ট, ওকে। এভাবে সেভ করে রেখে এরপরে এই পিডিএফ এইখানে যেটা দেখছেন এই ওপেন করলে তাই দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখি। তাহলে আমাদের স্টেটমেন্ট এভাবে আমরা কোনটা, কোন ক্লায়েন্ট বা কোন কাস্টমার আমাদের চাই সেটা আমরা তাকে সেভাবে সরবরাহ করতে পারবো। এবার আছে ইনভয়েস উইথ ক্লাস অ্যান্ড লোকেশন। এই যে যে ব্যাপারটা বলছিলাম, ক্লাস অ্যান্ড লোকেশনের ব্যাপারটা আগামী দিন দেখব। এই কথাটা বলা হয়েছিল যাতে করে প্রথম ক্লাসে আগে দেখি ইনভয়েস প্রোডাক্ট দিয়ে, সার্ভিস দিয়ে। এখন আমরা যদি র্যান্ডম মানে কোনো ডাটা না, র্যান্ডম একটা প্র্যাকটিসে যাই যে ইনভয়েসে যাব, ইনভয়েসে যে অর্থাৎ একটা ইনভয়েস করব, আমরা র্যান্ডম ইনভয়েস, আমরা ধরেন একটা কাস্টমার দিব, ধরেন ব্রায়ান ফুডস, ওনাকে চুজ করলাম, ডেট দিচ্ছি ধরেন 2021 আছে এখানে, 2025-এর জানুয়ারি 1 তারিখ দিচ্ছি, দিয়ে এবার দেখেন এখানে লোকেশন আছে, লোকেশন এবং ক্লাস। আগে আগে একটা ব্যাপার বলার আছে যে আপনারা ক্লাস আর লোকেশন ওপেন আছে কিনা সেটা দেখবেন। ধরেন আমি আরেকটা ট্যাব থেকে সেটিং এ যাচ্ছি, এই যে গিয়ার আইকন যেটা, যে অ্যাকাউন্টেন্ট সেটিং এ যাচ্ছি, ক্লাস আর লোকেশন ওপেন করার বিষয়। তা আমরা অন্যান্য ব্যাচে দেখা যাচ্ছে পরে ওপেন করি, তো এই ব্যাচে মেবি হয়তো আগেই ওপেন করা হয়ে গেছে। আহ, আচ্ছা, এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিং এ যাব। অ্যাডভান্স সেটিং এ যে এই দেখেন ক্যাটাগরাইজ, এই যে ক্যাটাগরাইজ অ্যাডভান্স সেটিং এ যে ক্যাটাগরাইজ, এটা কিন্তু ওই ক্যাটাগরাইজ না যে এই সে আপনার রিকনসাইল করার আগে যে ক্যাটাগরাইজেশন সেটা না, কিন্তু এটা হচ্ছে ক্যাটাগরাইজ, অর্থাৎ প্রত্যেকটা মানে প্রোডাক্ট বলেন, সার্ভিস বলেন, সেগুলোকে ক্যাটাগরি, ক্লাস এবং লোকেশন ওয়াইজ ক্যাটাগরাইজ করা। এইখানে এই যে পেন আইকনে যান, পেন আইকনে গেলে কি বলতেছে দেখেন, ট্র্যাক ক্লাসেস, আর এটা হচ্ছে ট্র্যাক লোকেশনস। ঠিক আছে, এটা কোন ধরনের ক্লাস, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা ওপেন তো করবেন, তার আগে প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করেন। এখানে বলছে অ্যাড এ ক্লাস ফিল্ড on form so you can assign transaction to different segment like departments, locations and product line। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টকে যদি আপনি আলাদা আলাদা করে তার রিপোর্ট দেখতে চান, যেমন আহ, 10 রকমের প্রোডাক্ট থাকতে পারে, তার একটা প্রোডাক্টের ডিপার্টমেন্ট আলাদা থাকতে পারে, যেমন ফার্মাসিউটিক্যালে একটা, ফার্মাসিউটিক্যাল বাদ দেন, ধরনের কথার কথা আছে কসমেটিক্স, একটা একটা টোটাল একটা শপ, সেখানে কসমেটিক্স কিছু আইটেম আছে, তারপরে ফুড কিছু আইটেম আছে, তারপর আরো মানে বিভিন্ন রকম মানে প্রসাধনী কিছু আইটেম থাকতে পারে। আহ, এরপরে দেখা যাচ্ছে যে মশলা জাতীয় কিছু থাকতে পারে, এরকম বিভিন্ন সেগমেন্টের প্রোডাক্ট থাকতে পারে। এই ক্লাসটা ডিপার্টমেন্ট ওয়াইজ করা যায়, লোকেশন ওয়াইজও ক্লাস করা যায়, আলাদা আলাদা লোকেশন থেকেও ক্লাস করা যায়, আবার আলাদা প্রোডাক্ট মানে পার্টিকুলার প্রোডাক্ট দিয়েও করা যায়। ঠিক আছে ক্লাসটা। এখন হচ্ছে ওয়ার্ন মি হোয়েন এ ট্রানজেকশন ইজন্ট অ্যাসাইন এ ক্লাস। যদি আপনি ভুল করে কোনো একটা ট্রানজেকশনকে ক্লাসে অ্যাসাইন না করেন, তাহলে যাতে আপনাকে ওয়ার্নিং দেয়, এটা যদি টিকমার্ক দেন তাহলে ওয়ার্নিং দিবে, আর যদি টিকমার্ক না দেন তাহলে ওয়ার্নিং দিবে না। এটা একটা ভালো বিষয় যে টিকমার্ক দেওয়া, যে না আমি যদি কোনো সময় যে একটা ক্লাস, একটা ইনভয়েস করতেছি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, সেটা ক্লাস অ্যাড করি নাই, তাহলে এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে থাকলে ওখানে আপনাকে একবার ওয়ার্নিং দিবে, সেভ করার আগে ওয়ার্নিং দিবে। যদি আপনি না চান দিতে, তারপরে ওয়ার্নিং দেওয়ার পরেও যদি না চান, তা আপনি স্কিপ করে করে দিতে পারবেন, এমন না যে ক্লাস না দিলেই নিবে না, তা না, জাস্ট আপনাকে মনে করায় দিবে। তো আমরা ওটা ওপেন করতেছি না আপাতত, যদি আপনারা চান করতে পারেন, সমস্যা নেই। এরপরে অ্যাসাইন ক্লাস। ঠিক আছে, অ্যাসাইন ক্লাসেস এখানে বলছে যে কিভাবে আপনি অ্যাসাইন করবেন, ওয়ান টু ইজ র ইন ট্রানজাকশন নাকি ওয়ান টু এন্টায়ার ট্রানজাকশন, মানে একটা ট্রানজেকশনের ভিতরেই সবকিছু, মানে আপনি মানে ইন্টার ট্রানজেকশন এইভাবে করবেন নাকি না আলাদা আলাদা রাতে করবেন, অন টু ইচ ইন ট্রানজেকশন, প্রত্যেক রাতে আলাদা ক্লাস করব, এটা আমরা, এটা ঠিক আছে। আর ট্র্যাক লোকেশন, এটাও এরকম, যদি আপনার অফ থাকবে, দুটোই এরকম অফ থাকবে, আমরা দুটোই এভাবে অন করব। ওকে, আর এখানে থাকবে ওয়ান টু ইজ ইন ট্রানজেকশন। ওকে, এবার ট্র্যাক লোকেশনে যান, লোকেশনের এই প্রশ্নবোধক চিহ্নের পরে ক্লিক করেন, অ্যাডস এ লোকেশন
adds a location field on form, so you can assign transaction to different location like store, sales, region, countries. ধরেন আপনার, সাপোজ আমি যে উদাহরণটা দেই, প্রাণ আরএফএল বলেন বা মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলা, বা দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা বিভাগে বাংলাদেশে ধরেন বিজনেস শোরুম বলেন বা স্টোর বলেন বা ওয়্যার হাউস বলেন, এগুলো যা আছে ধরেন প্রাণ আরএফএল, এটা প্রাণ আরএফএল যদি চায় যে আমাদের কয়টা চেয়ার বিক্রি হচ্ছে, কোন লোকেশন থেকে কয়টা চেয়ার বিক্রি হচ্ছে ডেইলি, তাহলে তাদের কোথায় কোথায় স্টোর আছে, সেলস রিজিয়ন অর্থাৎ বিভাগীয়, অর্থাৎ ধরেন 8টা বিভাগে কোন বিভাগ থেকে কয়টা চেয়ার সেল মানে সেলস হচ্ছে, সেই বিভাগের হিসাবও রাখতে হবে। প্রত্যেকটা স্টোরে কয়টা করে সেল হচ্ছে সেই স্টোরে পার্টিকুলারলি হিসাব রাখতে হবে। এবার টোটাল তারপরে ওভারঅল কান্ট্রিতেও হিসাব রাখতে হবে। এই সব জায়গায় যদি ঠিকঠাক হিসাব রাখে তাহলে কিন্তু ওভারঅল তারা লোকেশনের হিসাবটা পাবে যে কোন লোকেশন থেকে কয়টা সেল হচ্ছে এবং ডেইলি কয়টা সেল হচ্ছে। এই লোকেশনটা মেনটেন করতে হবে। তাই এই দুটো এনাবেল করলে তখনই আপনি ক্লাস অ্যান্ড লোকেশন দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারবেন। এই দুটো অন না করলে পারবেন না। অফ থাকলে আপনারা এরকম অন করে দিবেন, ঠিক আছে, দিয়ে সেভ। সেভ দেওয়ার পরে অবশ্যই ডান দিবেন। তা আমাদের যেহেতু অবশ্যই আগে সেভ করা ছিল, তাহলে আমাদের আর কোনো প্যারা নাই। এখন এই যে যে আমরা একটা ইনভয়েস ওপেন করলাম, ধরেন কাস্টমার সিলেক্ট করলেন, এখানে ডেট দিলেন, সবকিছু ঠিক আছে। এখন দেখেন এই যে লোকেশনটা যদি ওখানে অফ থাকতো, ক্লাস আর লোকেশন এখানে আমরা যেখান থেকে অন করছি, এটা যদি অফ থাকতো তাহলে কিন্তু এই লোকেশন এখানে, এই যে লোকেশন আইকনটা বা এখানে একটা বক্স এখানে শো করতো না, আর এই ক্লাসও কিন্তু শো করতো না। এটা কিভাবে কিভাবে করতে হয় দেখেন। এখন এই লোকেশনে এখান থেকে আরেকভাবে দেখা যায়। আরেকভাবে দেখা যায় কি, এখান থেকে আপনি গিয়ার আইকনে যাবেন, যে এই যে অল লিস্ট, এই অল লিস্টে যান। মানে আপনি এই অল লিস্টে কি কি আসে জানেন, যেগুলো আপনি এনাবেল করেন সেইগুলো আসে। এই যে লোকেশন আমরা চালু করছি, ক্লাস চালু করছি, এগুলো এখানে চলে আসছে। আপনি যদি চান যে এখান থেকে আমি লোকেশন সেট করে দিব, ধরেন এখানে লোকেশনে ক্লিক করলেন, আগে দুই একটা লোকেশন এখান থেকেও অ্যাড করবেন, ওখান থেকেও করতে পারলেন। ধরেন এখানে বলছে যে কোনো লোকেশন অ্যাড করা নাই, তাহলে আমি কি করব, নিউতে ক্লিক করব। এখানে আমি দিলাম জাস্ট আমাদের ইউকে হিসাব করতেছি, ধরেন আমি ইউকে দিলাম। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এটা কি কোনো সাব লোকেশন, এই লোকেশনে কি কোনো ডিফারেন্ট টাইটেল ফর সেলস ফর্ম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকবে। আবার নিচে দেখেন এই যে ওকে করা বাটন আছে, সেটা কিন্তু এখানে স্ক্রল করার একটা বার আছে, দেখতে পাচ্ছেন। ক্লাসে মনোযোগ দিবেন যে আমার তো এইটা আসতেছে না, আমি লোকেশন সেভ করতে পারতেছি না, এই প্রশ্ন গ্রুপে করবেন লাস্টে, ঠিক আছে। এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা লাঠির মতো দেখতে পাচ্ছেন, এটা স্ক্রল করলে এই যে সেভ। এত কিছু যদি কোনোটা আপনার সাথে ম্যাচিং হয় পড়ে দেখবেন, যদি ম্যাচিং হয় সেটা টিক দিবেন, যদি আপনার ক্লায়েন্ট টিক দিতে বলে, ঠিক আছে। বা যদি মেনশন করে যে এই লোকেশন আমার একটা সাব লোকেশন, তাহলে আপনি এই যে সাব লোকেশন, হ্যাঁ এটা ঠিক দিলেন, ওকে। তো আমার যেহেতু মেজর লোকেশন কান্ট্রি, আমি সেখানে ইউকে দিয়ে সেভ দিচ্ছি। এখান থেকে একটা অ্যাড করলাম, আপনি আরো অ্যাড করতে পারবেন, যত লোকেশন হয় অ্যাড করতে পারবেন। এই যে ইউকে চলে আসছে, এখান থেকে একটা অ্যাড করলাম। এরপরে আমরা এখান থেকে আর একটা অ্যাড করি। ধরেন এখানে আমরা যদি একটু মানে ইউকেটা এখনো আসে নাই, রিলোড দিলে আসবে, যেহেতু আমরা ওই সেম ট্যাবে করি না। আমি যদি এখান থেকে আরেকটা ক্রিয়েট করি, ধরেন এখান থেকেও কিভাবে করা যাবে দেখাই। এখানে ধরেন ইউএসএ দিলাম, ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম। এখান থেকে আরো একটা দিতে চাচ্ছি। এবার দেখেন এই যে ইউকে ইউএসএ দুটোটাই চলে আসছে, ওইখান থেকে একটা অ্যাড করছি, ওখান থেকে একটা, এই দুটোই চলে আসছে। এখানে যদি আমি চাই আর একটা যে জার্মানি, GERMANY, জার্মানি, আমি অ্যাড করে দিলাম। তার মানে 3টা লোকেশন অলরেডি হয়ে গেল। এবার আসি ক্লাসে। ক্লাসটা কি, প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা আমরা ক্লাস করতে পারি, ঠিক আছে। তা ক্লাস করতে গেলে কি করতে হবে, আমার যাইতে হবে প্রোডাক্ট লিস্টে। আগে প্রোডাক্ট লিস্টের থেকে একটা প্রোডাক্ট আমি সেলসে যাব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাব। আমি প্রোডাক্ট নিয়েও ক্লাস করতে পারি, সার্ভিস নিয়েও ক্লাস করতে পারি। অর্থাৎ ওইটা প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা আলাদা, সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টকে একটা ক্লাসে আমি অ্যাড করতে পারি। আবার মাল্টিপল প্রোডাক্ট মিলে একটা ক্লাস আমি অ্যাড করতে পারি। তা ভালো হবে হচ্ছে যে সিঙ্গেল সিঙ্গেল করলে আপনার এটা মানে আলাদা আলাদা প্রোডাক্ট বাই প্রোডাক্ট আপনি আলাদা রিপোর্ট জেনারেট করতে পারবেন, যে ইয়ারলি বা মান্থলি বা টোটাল হাফ ইয়ারলি, ওই একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আপনার প্রফিট অ্যান্ড লস কত বা আপনার ওভারঅল সেলস কত, মানে একটা, শুধুমাত্র একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে A to Z যত রকম ডাটা ক্রিয়েট করা যায় সব আপনি করতে পারবেন, যদি আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা আপনি ক্লাস অ্যাড করেন, ওকে। তো ধরেন আমরা এখান থেকে দিচ্ছি, এই যে ধরেন এটা দিচ্ছি 3 মিটার ইলাস্টিক ব্যান্ড, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে আমি যদি এখানে চাই একটা ক্লাস অ্যাড করবো, ধরেন আচ্ছা এই পার্ট দিয়েই করি। আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি, দেখেন আমি একটা কপি করলাম, আমি আরো দুই একটা কপি করব। সাপোজ যেগুলো কপি করবো ধরেন সেগুলো দিয়েই দেখাবো। এই দেখেন ইসিজি মেশিন,
এটা দিয়ে একটা, এটাও কপি করে নিলাম, একসাথে দুই তিনটা কপি করে আমি নোটপ্যাডে রাখতে পারি, আপনারা যদি চান এক একটা করে, মানে আমি দেখানোর সুবিধার্থে একটা দুটা এখান থেকে করবো। আর নিচে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার সাপোজ, বা আমি এখান থেকে একটাও করতে পারি, কোনো ব্যাপার না। তাহলে আমি এবার যাব সেইখানে, ওই যে গিয়ার আইকনে যাব, আমার দুইটা তিনটা প্রোডাক্ট কপি করছি, এবার আবার লিস্টের আওতায় অল লিস্টে যাব। অল লিস্টে যে এখান থেকে আবার কি করব, আগে তো সেট করছি লোকেশন, এবার ক্লাসে যাব, ক্লাসেস এখানে ক্লিক করব। এখানে বলছে এখানে কোনো ক্লাস নাই, তাহলে ক্লাস অ্যাড করতে গেলে কি করতে হবে, নিউতে ক্লিক করতে হবে। করে আমাদের যে তিনটা ক্লাস এখানে আমি কপি করে নিয়ে আসছি, দেখেন এই যে এই একটা 3 মিটার ইলাস্টিক ব্যান্ড, ইসিজি মেশিন, হ্যান্ড স্যানিটাইজার, আমি 3 মিটার ইলাস্টিক ব্যান্ড এটা দিয়ে দিলাম। এখানেও বলছে ইজ সাব ক্লাস না, এটা আমার মেজর একটা প্রোডাক্ট, তাহলে আমি এটা সাব ক্লাস কেন দিব? যদি কোনো এমন হয় যে না একটা মেজর একটা প্রোডাক্ট আছে, তার আবার সাব প্রোডাক্ট কোনো কিছু আছে, যে একটা আছে না যে কিছু বিষয় আছে যে, যেমন যন্ত্রপাতি একটা সাথে আর একটা অ্যাটাচড, মেজর একটা থাকে তার সাথে আবার পার্টস পাতি থাকে, সেক্ষেত্রে আপনি সাব দিতে পারেন। যেহেতু এটা মেজর বিষয়, তাহলে সাব দেওয়ার দরকার নাই। তাহলে আমি এটা দিয়ে আমি সেভ করলাম। এটা কিন্তু আমার একটা ক্লাস হয়ে গেল, দেখেন এই যে। ঠিক আছে, এই যে মেসেজ গান আগে একটা অ্যাড করছিলাম, আগের দিন প্র্যাকটিস করার জন্য, হয়তো আপনাদের সামনে করছিলাম, হ্যাঁ আপনাদের সামনে করছিলাম। ও তাহলে এই দুটো করছি, আর বাকিগুলো প্র্যাকটিসের থেকে করি, তাহলে বেটার হবে। এখন দেখেন আমার এখানে যে ইনভয়েসটা আমি ওপেন করছি, এই ইনভয়েসটা যদি আমি নতুন করে আবার করি, কেটে দিই, এখানে ধরেন এখানে তো কিছু দেওয়া নেই, আমি নতুন করে করি। এইবার যদি আপনি প্লাস নিউ আইকনে যান, যে আপনি যদি ইনভয়েস করেন, ইনভয়েসে যদি যান, ক্লাসও একটা অ্যাড করলাম আর লোকেশন অ্যাড করলাম। এখন ইনভয়েসে যে ওই লোকেশন এবং ওই ক্লাস ফিল্ডে সিলেক্ট করতে হবে, যদি সিলেক্ট না করা থাকে, মানে সিলেক্ট করার অপশন না থাকে, নতুন অ্যাড করতে হবে। তার মানে এমন না যে আমরা যে এই দুটো লোকেশন দিছি শুধু দুটো লোকেশনেই বা তিনটা লোকেশনেই বিজনেস করব, তা না। ইউকের ভিতরে আলাদা শহরও থাকতে পারে, ইউকের ভিতরে আলাদা স্টেট ওয়াইজ লোকেশন থাকতে পারে, স্টোর ওয়াইজ থাকতে পারে, ইউকের স্টেট ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ থাকতে পারে, আবার ওয়ার্ল্ডে টোটাল দেশগুলো সম্পর্কে থাকতে পারে, তাই তিনটা দেশ অ্যাড করা হয়েছে। এইভাবে একটা দেশের অভ্যন্তরে কেমন হতে পারে লোকেশন, স্টোর ওয়াইজ হতে পারে, সেলস রিজিয়ন ওয়াইজ হতে পারে, তারপরে আপনার সিটি ওয়াইজ হতে পারে, স্টোর ওয়াইজ হতে পারে, সেটা মানে মানে বড় থেকে ছোট পর্যায়ে যে কোনো কিছু হইতে পারে। তা কান্ট্রি দিয়ে বুঝলে বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড একটা একটা ওয়ার্ল্ড, সেখানে তিনটা কান্ট্রি দিয়ে আমরা আলাদা আলাদা লোকেশন করছি। ঠিক আছে, এখন আমরা যদি যাই একটা ইনভয়েস করি, ধরেন আমরা আহ, কাকে দিয়ে, কৃষি স্মিথকে দিলাম, দিয়ে এখানে ডেট দিচ্ছি 2025-এর জানুয়ারি 1 তারিখ দিলাম সাপোজ। দিয়ে এখানে লোকেশন কি দিচ্ছি, ধরেন আমি ইউকের ভিতরে বিজনেস করছি সাপোজ, ইউকে দিলাম আমি লোকেশন ইউকে। এইখানে এবার যাবো প্রোডাক্টে, প্রোডাক্টে যে আমি যে কোনো একটা র্যান্ডম প্রোডাক্ট, ধরেন থ্রি থ্রি মিটার ইলাস্টিক ব্যান্ড, এটা আমি সিলেক্ট করে দিলাম। কোয়ান্টিটি কয়টা, ধরেন 10টা, 10টা। রেট অ্যামাউন্ট তো সব বসে যাবে সেভাবে, ট্যাক্স কত, 10%। এইবার যদি ক্লাসে যাই, এটা তো একটু বড়, মানে আগের দিন ছোট করে ফেলছিলাম, এটা একটু যদি বড় করি, এবার যদি ক্লাসে যাই, দেখেন ক্লাসে ক্লিক করলে এই দেখেন আমার একটা ক্লাস এখানে অ্যাড করা দেখায়, কিন্তু এই ক্লাসটা তো আমি অ্যাড করছি, এই যে ব্যান্ডটা। দেখি আমি আবার একটু অ্যাড করে দেখি, ওটা তো অ্যাড করে আসলাম ভিতর দিয়ে, নাকি এখনো এখানে প্যানেলে আসে নাই, মেবি আসে নাই। দেখি আমি এবার অ্যাড করলে নতুন করে, হয়তো ওইটা অ্যাড করা আছে, এবার এবার আসবে আশা করি। ওইটা অ্যাড করা আছে, কিন্তু হয়তো একটু রিলোড লাগবে। ও তো রিলোড দিলে, দেখি একটু রিলোড দিই, সমস্যা নেই। মানে ওটা একটু অ্যাড করছি, এখনো প্যানেলে আসে নাই। ঠিক আছে, আগেরটা আসছে, সমস্যা নেই, রিলোড দিলে আমাদের শো করবে, তারপর আমরা ট্রাই করি। আসুক একটু, এই আসছে, আমরা আবার সেই কাস্টমারটা দিয়ে আসি, কৃষি স্মিথ, ডেটটা 25-এর জানুয়ারি দিলাম, এই লোকেশনে দিচ্ছি ইউকে। এবার প্রোডাক্টে যাচ্ছি, 3 মিটার ইলাস্টিক ব্যান্ড, কোয়ান্টিটি 10 দিলাম, ট্যাক্স 10%। এইবার আশা করি আসছে, এই যে 3 মিটার ইলাস্টিক ব্যান্ড, এই যে এই প্রোডাক্টটার নামও যা তাই নিয়ে একটা ক্লাস অ্যাড করছি। যদি এটা এখানে না থাকতো অ্যাড করা, তাহলে কি করতাম, অ্যাড নিউতে যে আমি অ্যাড করে নিতাম, জাস্ট এখান থেকে নামটা কপি করে, এখান থেকে নামটা কপি করে আমি এখানে দিয়ে দিয়ে অ্যাড নিউতে অ্যাড করে দিতাম। আমি তাও দেখাচ্ছি, সমস্যা নেই। তার মানে একটা অ্যাড করা থাকলে আহ, একটা মজার ব্যাপার, লোকেশন যেটা আপনি একবার অ্যাড করবেন ওইটা দ্বিতীয়বার আর নতুন করে অ্যাড করতে হবে না, এমন না যে প্রতি ট্রানজেকশনে অ্যাড করে নিতে হবে। জার্মানি অ্যাড করছেন, জীবনে আর জার্মানি অ্যাড করা লাগবে না, যদি জার্মানির আলাদা কোনো শহর অ্যাড করেন সেটা করতে পারেন। ঠিক আছে, আর কিছু করার দরকার নাই। এরপরে ক্লাসে কি হবে,
ক্লাস যেটা এই যে 3 মিটার ইলাস্টিক ব্যান্ড এই একটা অ্যাড করছেন, এইটা আজীবন চলতে থাকবে। এই সেম নামে আর ক্লাস অ্যাড করা লাগবে না, এরপরে শুধু সিলেক্ট। একবার একটা ক্লাস অ্যাড করলে সিলেক্ট, একবার একটা লোকেশনে অ্যাড করলে পরের বার শুধু সিলেক্ট, ক্লিক করে সিলেক্ট করে যাবেন। কিন্তু যদি এমন হয় যে না, নতুন একটা প্রোডাক্ট, যেমন এবার এবার ধরেন আমি আর একটা, আমি যে কোনো অন্য যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছি, ধরেন ইসিজি মেশিন। ইসিজি মেশিন আমি নিচ্ছি, নেওয়ার পরে এখানে দিচ্ছি কোয়ান্টিটি 5টা, ট্যাক্স দিচ্ছি ধরেন স্ট্যান্ডার্ড রেটের ট্যাক্স 15%। এখন কি হবে, আমার এখানে কি ইসিজি মেশিন আছে? না, নাই। তাহলে আমি কি করবো, ইসিজি মেশিনকে কপি করব কোথা থেকে, এই প্রোডাক্টের নামের এইখান থেকেও কপি করতে পারি, এই দেখেন এইটুকু টান দিয়ে কপি করে নেব। বা এই ডেসক্রিপশনে তো আছেই ইসিজি মেশিন, এখান থেকে কপি করে নিলাম। নিয়ে যেহেতু এটার ক্লাস অ্যাড করা হয়নি, তাহলে আমি এখানে ক্লিক করে কি করতেছি, অ্যাড নিউতে যে এই নামটাও বসাতে পারি। এইটা একটা প্রসেস দেখেন। অ্যাড নিউতে যে আবার দেখাই, এখানে ধরেন নাই, এই ক্লাসটা আমার নাই। না থাকলে কি হবে, অ্যাড নিউতে ক্লিক করতে পারি আগে, তারপরে এটা যেটা কপি করে নিয়েছি এটা পেস্ট করে সেভ করতে পারি। এটা যদি না করি তাহলে আমি কি করতে পারি, এখানে এসে তো প্রথমে ক্লিক করে দেখবো যে আছে কিনা, ফাঁকা ঘরে ক্লিক করে দেখবো যে আছে কিনা, নাই। তাহলে আমি কি করব, ফাঁকা ঘরে এই ইসিজি মেশিনটা পেস্ট করলাম। পেস্ট করলে এরপরে ইসিজি মেশিন যখন ফাঁকা ঘরে পেস্ট করলাম, তখন নিচে আমাকে সাজেশনে চলে আসতেছে প্লাস দিয়ে যে অ্যাড ইসিজি মেশিন। এখন কিন্তু অ্যাড নিউ আসতেছে না, অ্যাড করার অপশনই আসতেছে, কিন্তু অ্যাডের জায়গায় নিউ কথাটা লেখা নাই। কেন নাই? নিউজ জায়গায় ইসিজি মেশিনই আমার এখানে পেস্ট করছি, তার মানে অ্যাড নিউজ জায়গায় নিউকে রিপ্লেস করে একটা প্রোডাক্টের নাম আছে। তাহলে আমি এখন প্লাস অ্যাড করলে দেখেন এখানে কিন্তু আর পেস্ট করে আমার নাম বসানো লাগছে না, অটো চলে আসতেছে। যদি আমি প্রথম এই ফাঁকা ঘরে পেস্ট করি এবং অ্যাডে ক্লিক করি, তাহলে এভাবে ইসিজি মেশিন দিয়ে এভাবে অ্যাড করা যাচ্ছে। এই এবার দেখেন ছিল দুইটা, তিনটা হয়ে গেছে। এবার কি হবে, ধরে নেন আমার এই যে ইসিজি মেশিন দিয়ে আমার যদি ভবিষ্যতে কোনো সময় আমি ইনভয়েস করি, সেক্ষেত্রে আমি ইসিজি মেশিনটা সিলেক্ট করে যাব। এই এরপরে ধরেন আরেকটা বোঝাই, আরেকটা যদি দেই, তাহলে লোকেশন ক্লাসের কাজ কিন্তু এতটুকুই, ঠিক আছে? ধরেন এখানে যদি ইলেকট্রোকার্ডিওগ্রাফ এটা দিলাম, এটা দিয়ে এখানে পিস দিচ্ছি কোয়ান্টিটি 4টা, ট্যাক্স দিচ্ছি এখানে ধরেন এটা ধরুন গ্রুপ ট্যাক্স দিচ্ছি, দিয়ে এখানে কি ইলেকট্রোকার্ডিওগ্রাফ আছে? নাই। তাহলে এটা ওইভাবে অ্যাড করি, এটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলে তো অ্যাড ইলেকট্রোকার্ডিওগ্রাফ, এখানে ক্লিক করলে তো এই অপশন আসতেছেই, অর্থাৎ এখানে ভিতরে এটা পেস্ট হয়ে যাচ্ছে অটো। কিন্তু আমরা এটা অন্যভাবে করব, এখানে প্লাস নিউতে ক্লিক করে, সরি, এই ফাঁকা ঘরে দেখলাম যে আমার এটা নাই। না থাকলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করলাম, এবার এই ফাঁকা ঘরেই পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করলাম। তার মানে যতভাবে দেখানো যায় সবভাবে দেখালাম। ওকে, তাহলে এখানে ক্লিক করে এবার আমি এটা সিলেক্ট করে যাব। ভবিষ্যতে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইসিজি মেশিন, 3 মিটার ইলাস্টিক ব্যান্ড, এগুলো যদি সেম প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনার কাজ করতে হয়, এগুলো আর অ্যাড করা লাগবে না। যদি নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, সেটা একবারে ক্লাসে অ্যাড করলেই হবে। একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস একবারে ক্লাসে অ্যাড করলেই হবে, আর অ্যাড করা লাগবে না। ওকে, এটা হয়েছে ফাইনাল বিষয়। যাই হোক, তাহলে আমাদের এখানে লোকেশন ইউকে, যদি ইউকের জায়গায় কোনো সময় ইউএসএ হয়, জার্মানি হয়, বা ইউকের ভিতরে যদি কোনো স্পেসিফিক শহর হয়, তাও আপনি দিতে পারবেন। ঠিক আছে, এই ভেরিয়েশন আপনি দিতে পারবেন। তো আমরা ফাইনালি কি করতেছি, সবকিছু দিয়ে এবার 7 ক্লোজ করতেছি। এই ছিল হচ্ছে আমাদের লোকেশন এবং ক্লাস দুইটা মেনটেন করে কিভাবে আমরা ইনভয়েস করতে পারি। ইনভয়েস করতে পারলে রিসিপ্ট পেমেন্ট বা সেলস রিসিপ্ট সবকিছু আমরা করতে পারবো। তার মানে জাস্ট সেলস রিসিপ্টটা কি, নগদে আমি যদি এটা বাকি এই যে ইনভয়েস যেটা করছি সেখানে ফর্মটা জাস্ট ভিন্ন থাকতো, সেলস রিসিপ্ট নগদে করলেও লোকেশন ক্লাস একই। মানে বাকিতে একরকম, নগদে একরকম, এই লোকেশন ক্লাস তো এরকম ভেরিয়েশন নাই, এটা সব জায়গায় সেম। আর রিসিপ্ট পেমেন্ট করতে গেলে তো কোনো কথাই নেই, আমি ইনভয়েস করার সময় লোকেশন ক্লাস দিয়েছিলাম, রিসিপ্ট পেমেন্ট তো শুধু টাকা আদায় করবো, সেখানে তো লোকেশন ক্লাস অটো সিলেক্ট করা থাকবে। এখানে আমার লোকেশন ক্লাসে আমার কিছু করার দরকার নাই। তার মানে একটা ট্রানজাকশন আমি লোকেশন ক্লাস মানে যাই করি একবার করতে পারবো, এখানে আর দ্বিতীয় কোনো কিছু করণীয় আমার থাকবে না। ওকে, তাহলে আমরা ইনভয়েস উইথ ক্লাস অ্যান্ড লোকেশন এটা দেখলাম। এখন মাল্টি কারেন্সি সেট আপ করবো এবং মাল্টি কারেন্সি দিয়ে আমরা ইনভয়েস করবো। চলেন, মাল্টি কারেন্সি কোথায় ছিল, আমি বলছিলাম যে এই যে গিয়ার আইকন থেকে, অ্যাকাউন্টেন্ট সেটিং থেকে বলছিলাম যে আপনারা হোম কারেন্সি শুধুমাত্র চেঞ্জ করে, জার্মানের যে কারেন্সি আছে সেখান থেকে চেঞ্জ করে ইউএসডি দিবেন। আশা করি সবাই ইউএসডি দিয়েছেন, ঠিক আছে? ইউএসডি সবাই দিয়েছেন, তাহলে কি করতে হবে এখন? এখন হচ্ছে আমাদের মাল্টি কারেন্সিটা সেট আপ করতে হবে। এখন মাল্টি কারেন্সি কই আছে? অ্যাডভান্স, এখানে যান, অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে যে দেখেন এই যে কারেন্সি, হোম কারেন্সি ইউএসডি, দেখেন সবার এখনো কিন্তু দেখে রাখতে হবে যে হোম কারেন্সি সবার ইউএসডি আছে কিনা, ইউনাইটেড স্টেটস ডলার এটা দেওয়া আছে কিনা। অন্য কোনো কারেন্সি থাকলে আপনি ইউএসডি বানায় নেবেন। ওকে, তাহলে আমরা এখানে কি করব, ক্লিক করব এরকম, এইখানে সে ক্লিক করব পেন আইকনে। হোম কারেন্সি যদি ইউএসডি থাকে, মানে না থাকে, আপনার যদি জিবিপি থাকে, অন্য কোনো কিছু থাকে, তাহলে আপনি ইউএসডি দেন। কার মানে
একবার যদি মাল্টি কারেন্সি অন করা হয় তাহলে কিন্তু হোম কারেন্সি আর কখনো চেঞ্জ হবে না। আর কখনো চেঞ্জ হবে না, এই লাইফ টাইমের জন্য কখনো চেঞ্জ করতে পারবেন না হোম কারেন্সি, যদি একবার মাল্টি কারেন্সি সেট আপ করে ফেলি। ওকে। কাজেই যাদের হোম কারেন্সি অন্য কিছু সেট আপ করা আছে, ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডলার সেট আপ করা নাই, তারা এটা ইউএসডি করে দেন এখন। ঠিক আছে। তাহলে ইউএসডি যদি করা যাদের থাকবে তাদের কিছু করণীয় নাই। তাহলে হোম কারেন্সি ইউএসডি আছে। এবার মাল্টি কারেন্সিতে এখানে প্রশ্নবোধক চিহ্নের পরে ক্লিক করলে অনেক কিছু লেখা আসতেছে, সেটা আমরা ডিটেলসে দেখব। মাল্টি কারেন্সি এখানে এই যে যে বাটনটা, এটা একটু ওপেন করি। ওপেন করলে আমরা কিন্তু এখন সেভ করিনি, জাস্ট এটা অফ ছিল, এটা অন করলাম। অন করলে দেখেন এখানে বিস্তর কথা লেখা আছে। দিন শেষে মূল বিষয় এইটুকু যে আই আন্ডারস্ট্যান্ড আই কান্ট আন্ডু মাল্টি কারেন্সি, যে আমি বুঝলাম যে আমি মাল্টি কারেন্সি আন্ডু করতে পারবো না, তার মানে একবার সেট আপ করা হয়ে গেলে আমি এটাকে আবার পূর্বের অবস্থায় নিতে পারবো না। এবার দেখি যে ওয়ান্স ইউ টার্ন অন মাল্টি কারেন্সি, যে তুমি একবার যদি মাল্টি কারেন্সি অন করো কি কি করতে পারবে না, দেখেন কি কি বলছে। ইউ কান টার্ন ইট অফ, যে তুমি কখনো মাল্টি কারেন্সি অফ করতে পারবে না, এটা বলে দিচ্ছে আমাদের। এরপরে ইউ কান চেঞ্জ ইউর হোম কারেন্সি, যে আপনি আপনার হোম কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। খেয়াল করেন এই যে হোম কারেন্সি ইউএসডি, হোম কারেন্সি ইউএসডি, এই যে এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, এটা বলে দিচ্ছে দ্বিতীয় অপশনে, ইউ কান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি। কাজেই ইউএসডি দিয়ে রাখবেন সবাই আগেই। ওকে। এরপরে এক্সট্রা ফিল্ডস, কলামস অ্যান্ড মোর আর অ্যাডেড টু কুইক বুকস, মানে কিছু কিছু এক্সট্রা ফিল্ড চলে আসবে, যেমন মাল্টি কারেন্সি এনাবেল করলে কিছু কিছু এক্সট্রা ফিচার, ফাংশন বা কলাম এগুলো চলে আসবে। ঠিক আছে। এরপরে সাম ফিচার্স মে নো লঙ্গার বি অ্যাভেলেবল, মানে কিছু ফিচার এখন অ্যাভেলেবল থাকবে না। তার মানে এমন কোনো ফিচার হারায় যাবে না যে না ওটা আমাদের প্রয়োজন কিন্তু নাই, এমন না। মানে মাল্টি কারেন্সি এনাবেল হলে হোম কারেন্সির কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার লাগবেই না, সেইগুলো আপনার আর সামনে দেখতে পাবেন না। তার মানে এমন বলতেছি আবার যে এমন বিশেষ কোনো কিছু নাই যে কাজের জিনিস সেটা আমার সেই ফিচারটা হারায় যাবে, এমন কিছু না কিন্তু। জাস্ট মাল্টি কারেন্সি এনাবেল করলে তার ইউজার ফ্রেন্ডলি করে আর কি সেই ফিচারগুলো আসবে। আচ্ছা, তাহলে আমরা সব দেখলাম, দেখে আমরা টিক মার্ক দিব এখানে, এখানে এই যে এই যে লাইনটা এখানে এটা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পরে সেভ দিব। এখানে সেভ দিলেই কিন্তু এটা রিলোড নিবে অটো, এটা আপনারও নিবে, এখানে চিন্তিত হওয়ার কারণ নেই, রিলোড নিবে। এই সেভ দিলাম। সেভ দিলে এই দেখেন রিলোড শুরু হয়ে গেছে, আমি কিন্তু ডান করি নাই, এখনো কিন্তু ডান করি নাই, জাস্ট সেভ, সেভে ক্লিক করলেই কিন্তু রিলোড নিচ্ছে। এই রিলোড শেষ হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, আমরা কিন্তু ডানে ক্লিক করি নাই, মাথায় রাখতে হবে। এবার দেখি যে রিলোড নেওয়া পর্যন্ত কি আসে। এই রিলোড নেওয়া অবস্থায় কেটে দিবেন না, বা যে আসতেছে না বা লেট হচ্ছে, একটু লেট হইতে পারে তখন, কারণ মাল্টি কারেন্সিটা সেট আপ হয়ে গেলে আপনার কুইক বুকসে এই এই ইম্প্যাক্টটা সব জায়গায় পড়বে, যার কারণে আপনার একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে চলে আসলো আমাদের। এখন দেখি যে মাল্টি কারেন্সির অবস্থা কি। এই যে কারেন্সি, এই যে দেখেন ইউনাইটেড স্টেটস ডলার আর মাল্টি কারেন্সি ওয়ান। এখন আমরা ডান দিই নাই, তা ডান দেওয়ার আগে আমরা একটু দেখে নিই। দেখেন এখানে কিন্তু পেন আইকন ছিল, এখন কিন্তু পেন আইকন নাই, তার মানে এখানে এডিট করার কিছু নাই। আর ম্যানেজ কারেন্সি, এখানে ক্লিক করলে দেখেন কি কি আসে। এখান থেকে চেঞ্জ করার অপশনটা অন্তত নাই, বা অফ করার অপশন নাই। ম্যানেজ কারেন্সিতে আমি ক্লিক করে একটু দেখাচ্ছি যে কি আসে। তার মানে আপনার এখানে দুটো কারেন্সি ডিফল্টে দেওয়া আছে, কোনটা? মানে আপনার হোম কারেন্সি তো ইউএসডি, তা তো আছেই। এ বাদে এক্সট্রা অর্ডিনারি যে আপনি ইউকে অ্যাড করছেন, ইউকে অ্যাড করছেন বিধায় এখানে জিবিপি আসছে। গ্রেট, সরি, অর্থাৎ লোকেশনে যখন আপনি অ্যাড করছেন ইউকে, তাহলে ইউকের কারেন্সি কি? জিবিপি, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। আর জার্মানের হচ্ছে ইউরো, ই ইউআর সংক্ষেপে। ঠিক আছে। আর মোট কথা তো এখানে ইউরো লেখা আছে, তার মানে এই দুটো দেশ আপনি অ্যাড করছেন, এই দুটো চলে আসছে। এ দুটো এমনি সবার আসে, ইউরো আর জিবিপি আসে। আবার দেখা যাচ্ছে অনেকে জিবিপি হোম কারেন্সি করলে ইউরো আর ইউএসডি আসে। মানে যে কোনো একটা আপনি হোম কারেন্সিতে রাখলে দুটো এরকম ডিফল্টে আসবে। তার মানে এগুলো হচ্ছে ম্যানেজ করা যাবে কারেন্সি। এখান থেকে যদি আপনি চান যে আপনি অ্যাড করবো অন্য কোনো কারেন্সি, কথার কথা দেখেন, এই অ্যাড কারেন্সিতে যখন আপনি আসতেছেন, এই পৃথিবীতে যতগুলো কারেন্সি আছে, বিশ্বব্যাপী যত কারেন্সি, যেমন এই যে বিডিটি, দেখেন এই যে বিডিটি, বাংলাদেশি টাকা। ঠিক আছে, এটাও কিন্তু আছে। আমরা যদি চাই বিডিটি অ্যাড করব, দিয়ে অ্যাড, এই দেখেন অ্যাড হয়ে গেছে বিডিটি বাংলাদেশি টাকা। এবং এই ইউএসডিতে কত টাকা হচ্ছে আজকে, ধরেন এক ইউএসডি সমান, বা সরি এক জিবিপি সমান, এইখানে সবগুলো ক্যালকুলেশন কেমন হবে, এক জিবিপি সমান ইউএসডিতে 1.344, সরি 334.02, অর্থাৎ 1.34 সামথিং ইউএসডিতে এক জিবিপি।
আবার 1.16 সামথিং ইউএসডিতে 1 ইউরো। আর ইউএসডিতে 0.008 সামথিং এতটুকু ইউএসডিতে বাংলাদেশি 1 টাকা। বুঝতে পারছেন? মানে উল্টো কিন্তু এখানে বিষয়টা আবার গোলায় ফেলেন না জানো। তার মানে এই কারেন্সি গুলো এমন ভাবে দেওয়া যে 1 ইউএসডি সমান এইটার, সরি, 1 ইউএসডি বলছি, এই যে যেখানে 3টা কারেন্সি আছে এই 3 কারেন্সির একটা মুদ্রা, অর্থাৎ মুদ্রার এক, যেমন যেমন জিবিপি, 1 জিবিপি সমান কত ইউএসডি, 1 ইউরো সমান কত ইউএসডি, 1 টাকা সমান কত ইউএসডি, এইটার ক্যালকুলেশনটা এখানে। ঠিক আছে? উল্টোটা আবার পাল্টা ভাবা যাবে না যে জিবিপিতে, এই যে জিবিপি সমান ইউএসডি এতটুকু, এরকম মনে করা যাবে না। ঠিক আছে? মানে ইউএসডির সাথে সবকটা কম্পেয়ার করবে। আচ্ছা, তাহলে আমরা ব্যাকে যাই। তার মানে ম্যানেজ কারেন্সিতে আমরা আর কিছু করতে পারবো না, তার মানে অফ অন করার কোনো অপশন আমাদের হাতে নাই একবার অন করা হয়ে গেলে। আমরা আরো ব্যাকে যাই, যেখান থেকে আমরা সেট আপ করছি। আগে হচ্ছে মাল্টি কারেন্সি সেট আপ করতে হবে, তো এই এতটুকু হচ্ছে সেট আপ। সেট আপটা সহজ। আর সেট আপে কিন্তু আমরা এখন ডান দিই নাই। তো আমরা যদি ডান দেওয়া প্রয়োজনীয়তা নাও হয়, আমরা ওই ম্যানেজ কারেন্সিতে কি আছে তা তো দেখলাম। ম্যানেজ কারেন্সিতে ক্লিক করে আমরা একটু ম্যানেজ কারেন্সি দেখতে পারি, লাস্টে এসে এখান থেকে ব্যাক করে এসে ডান দিব, এটা আবশ্যকতা নাই ডান দেওয়ার এই বেলায়, কারেন্সির বেলায়, কারণ সেট আপ যা হওয়ার তা হয়ে গেছে। তারপরে আমরা আরো একটু ওভারশিট হওয়ার জন্য এখানে দেখতেছি যে হোম কারেন্সি ইউনাইটেড স্টেট ডলার আর মাল্টি কারেন্সি অন, এটা অফ করার দেখেন বাটনই নাই, কোনো অপশন নাই, পেন আইকনই নাই। আপনি লাস্টে এসে ডান দিয়ে দেন। এই মাল্টি কারেন্সি আমাদের সেট আপ ওকে। এবার আমরা মাল্টি কারেন্সি দিয়ে ইনভয়েস করতে পারি। চলেন, এখানে আমাদের যে অপশন এবার আছে যে ইনভয়েস উইথ মাল্টি কারেন্সি, তারপরে আমরা বাল্ক ইনভয়েস ইম্পোর্ট করব। এখন আমরা যদি ইনভয়েস করতে যাই, দেখবেন ওই যে বলছিল না যে কিছু কিছু এক্সট্রা ফিচার আসবে, এক্সট্রা কলাম আসবে। প্লাস নিউতে গেলাম। আচ্ছা, আগে ইনভয়েসে যাব না, আগে হচ্ছে কি, আগে আমরা যাব কাস্টমারে, সেলস চ্যাপ্টারে যাব, যে কাস্টমারে যাব। কেন কাস্টমারে যাব? আমার এইখানে যারা আছে সবাই তো ইউএসডিতে আছে, আমার হোম কারেন্সিতে আছে। আমার যদি অন্য কোনো কারেন্সিতে, মাল্টি কারেন্সি কখন আসতেছে, আমার ইউএসডির বাইরে যখন কোনো কাস্টমারের সাথে আমার বিজনেস করতে হচ্ছে। অর্থাৎ ধরেন আমার হোম কারেন্সি ইউএসডি, আমার এই যে 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 কয়জন কাস্টমার আছে সবাই সাথে আমি ইউএসডিতেই বিজনেস করতেছি। বুঝেন ব্যাপারটা? এখন আমার যদি ইউএসডি যে আছে তার সাথে তো আমার ইউরো বা জিবিপি বা বাংলাদেশি টাকা, তা তো আমি তা থেকে অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ তার সাথে আমার সেট আপ করা আছে যে আমি তার সাথে ইউএসডি তে বিজনেস করি। কিন্তু আপনার তো মাল্টি কারেন্সি কাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন, যে না আপনি ইউএসডি তে বিজনেস করেন, হোম কারেন্সি আপনার ইউএসডি, কিন্তু ইউরো, অর্থাৎ ধরেন জার্মানি আপনার একজন কাস্টমার আছে, সে আপনাকে ইউরোতে পে করবে। আবার ইউকেতে সাপোজ আপনার আরেকজন কাস্টমার আছে যে আপনাকে জিবিপিতে পে করবে। বা কথা কথা কানাডাতে আপনার একজন কাস্টমার আছে, সে আপনাকে কানাডিয়ান ডলারে আপনাকে পে করবে। এইরকম যারা আপনার কারেন্সি বাদে বাইরের কারেন্সিতে আপনার সাথে বিজনেস করবে, তাদের ক্ষেত্রে আপনি মাল্টি কারেন্সি করবেন। আপনার নিজের কারেন্সি হোম কারেন্সিতে যারা, তাদের ক্ষেত্রে তো মাল্টি কারেন্সি প্রয়োজনই নাই। বুঝতে পারছেন? তাহলে আমাদের যেহেতু এইখানে সবাই ইউএসডি আছে, তো ইউএসডি তে করলে তো আমি মাল্টি কারেন্সি না করেও করতে পারতেছি। তাহলে আমার কি করতে হবে, একটা কাস্টমার অ্যাড করে নিতে হবে যে ভিন্ন কারেন্সির। তাহলে আমরা কি করব, নিউতে যাব, নিউ কাস্টমার। আগে দেখেন এই অপশনটা কিন্তু আসতো না, একটা কাস্টমার অ্যাড করলে এই কারেন্সির অপশনটা আসতো না। এখন কি বলছে দেখেন, ওপেন করার সাথে সাথে বলছে যে এখানে দেখেন কি লেখা, আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি। যদি আপনি একবার আপনার এই কাস্টমারকে সেভ করে ফেলেন, এখানে ইউএসডি আছে দেওয়া ডিফল্ট, এখানে ক্লিক করলে আপনার সব কারেন্সি থাকবে। তা বলছে যে আপনার এখানে যে কারেন্সিটা থাকবে সেই অবস্থায় যদি আপনি কোনো কাস্টমারকে একবার সেভ করে ফেলেন, পরে কিন্তু ওই কাস্টমারের সব চেঞ্জ করতে পারবেন, কিন্তু কারেন্সি কখনো চেঞ্জ করতে বা এডিট করতে পারবেন না। মাথায় রাখতে হবে কিন্তু। ক্লাসে লাইভে মনোযোগী হলে এবং লাইভ দেখে দেখলে তো ভালো, এরপরে যদি আবার দেখা যাচ্ছে রেকর্ড দেখেন, এটা যদি এখানে মনোযোগ দেন তাইলে আপনার প্রবলেমটা আপনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন। কিন্তু যদি ক্লাস না দেখেন, তাইলে কিন্তু এখানে আবার আবার জিজ্ঞাসা করবেন। কাজেই ক্লাসটা করানোর সময় দেখবেন, না হলে রেকর্ডটা আরেকবার দেখবেন যে কি বলা হয়েছে, কোথায় কোথায় মানে মানে পয়েন্ট আউট করে বলা হয়েছে, সেগুলো একটু খেয়াল করবেন দয়া করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার ইউএসডিতে তো আছে, আমি চাচ্ছি আমি একজন ইউরোতে একজন অ্যাড করবো, তাহলে এখানে দিলাম ইউরো, ফার্স্টেই কিন্তু আমি কারেন্সি করছি। এবং এখানে আবার সেই মেসেজটা আছে, আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি, যে আপনি একবার যদি আপনি এই কাস্টমার সেভ করে ফেলেন, আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। এটা কিন্তু বারবার তারা এখানে নোটিফাই করে দিচ্ছে। ঠিক আছে?
এখন আমরা কি করব, আমরা কাস্টমারের নেম দিব, ফার্স্ট নেম দিচ্ছি জ্যাক। জ্যাক, জাস্ট জ্যাক নাম দিলাম, আর কিছু না, কাস্টমার নেম দিলাম জ্যাক। এখানে জাস্ট দিচ্ছি ওনার, যেহেতু ইউরো আমি করব, আমি ধরেন আমি ওনার অ্যাড্রেস জাস্ট এখানে আর কোনো কিছু দিচ্ছি না, কান্ট্রিতে জাস্ট দিয়ে দিচ্ছি আমি জার্মান। ঠিক আছে, JERMANY, জার্মান। একজন অ্যাড করতেছি। এই একজন অ্যাড করলে আমরা আশা করি বুঝতে পারবো ব্যাপারটা। সিটি টিটি অনেক কিছুই দেওয়ার আছে, যেটা আপনার ক্লায়েন্ট যা আপনাকে দিবে আপনি তাই দিবেন। তা আমরা আর কিছুই দিচ্ছি না, ও একটা মেইল দিব, সরি। এখানে মেইলটা জ্যাকের নাম দিয়ে, হ্যাঁ, ছোট হাতটা দিয়ে দিয়ে, মানে আপনাকে ক্লায়েন্ট যা দিবে তাই আপনি দিবেন। ঠিক আছে, ক্লায়েন্ট যদি কিছু না দেয় তাহলে তো আপনি দিতে পারবেন না। জাস্ট ফর্ম তো, এটা তো আমরা ম্যানুয়ালি কাস্টমার কিভাবে অ্যাড করে, বাল্ক আকারে কিভাবে অ্যাড করে এটা তো দেখছি। কিন্তু প্রয়োজন বোধে আমরা নর্মালি দু একটা ইনফো দিয়ে, যাতে একটা ইনভয়েস করা যায় ন্যূনতম, সেরকম একটু অ্যাড করে নিচ্ছি। সেভ দিলাম। সেভ দিলে আমার মূলত এখানে দরকার হচ্ছে যে কারেন্সি সেট আপ করা। ঠিক আছে, এবার দেখেন ইন্টারফেসটা চেঞ্জ করবেন। চেঞ্জ দেখতে পারবেন, এই কাস্টমার অ্যাড হয়ে গেলে এরকম আসবে, এরপর আবার কর্নারে কাস্টমারে ক্লিক করবেন। এইবার দেখেন এইখানে কিছু বিষয় আসবে, সেটা হচ্ছে কি, এখানে দেখেন চিহ্নটা, খেয়াল করেন এখানে ওপেন ব্যালেন্সে দেখেন এই এই যে যে 8,000 সামথিং চলে গেল ওইখানে। মানে ওনার যে এইখানে যে কাস্টমার গুলো আছে, যাদের সাথে মানে যে কারেন্সিতে আপনার বিজনেস, সেই কারেন্সির মানে চিহ্নটা দেখতে পারবেন। যেমন এনার সাথে ফার্স্ট অ্যালেক্স ব্ল্যাকি, এই যে 8,300 সামথিং লেখা আছে, এর আগে ডলার সাইন আছে, এই যে ডলার, 8-এর আগে ডলার। এরপরে দেখেন পরের জনকে, এই যে এনার আগে ডলার, সবার আগে জিরো যার আগে আছে, যার সাথে কোনো ট্রানজেকশন হয়নি, তারপর সে আপনার ইউএসডির কাস্টমার। ঠিক আছে, কিন্তু এই যে জ্যাক আমরা কেবল অ্যাড করলাম জ্যাক, এর আগে দেখেন এই যে চিহ্নটা দেখেন, এই এটা কিন্তু আপনার ইউরো চিহ্ন। ঠিক আছে, ই এর মতো লেখা, কিন্তু ই না, ই এর ভিতর তো দাগ থাকে একটা, এটা একটু অন্যরকম, এটা চিহ্নটাই এরকম। ঠিক আছে, যাই হোক, তাহলে এবার আমরা হচ্ছে তাকে, আমরা যেহেতু আমাদের যদি মাল্টি কারেন্সির কাস্টমার থাকে, তাইলে আমরা মাল্টি কারেন্সি প্রয়োগ করতে পারবো, যে না আমাকে সবাই ডলারে পেমেন্ট করে, উনি আমাকে ইউরোতে পেমেন্ট করবে, বা উনি আমাকে জিবিপিতে পেমেন্ট করবে, এরকম তো কাস্টমার থাকা লাগবে। যে যে আমাকে অন্য কারেন্সিতে পেমেন্ট করবে, তার জন্যই তো মাল্টি কারেন্সি। তা এটা কখন পাবেন আপনারা, যে কোনো ধরনের, শুধু যে একটা দুইটা নিশে তা না, ই কমার্স বুক কিপিং বলেন, রিয়েল এস্টেট বলেন, বা যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ যারা ড্রপ শিপিং মডেলে বিজনেস করে, যে ক্লায়েন্টরা আপনার, যে চায়না থেকে ম্যাক্সিমাম, ওয়ার্ল্ড ওয়াইড চায়না থেকে পণ্য মানে ইম্পোর্ট করা হয়, ইম্পোর্ট করে ইউএসএ, ইউরোপের বিভিন্ন মার্কেট প্লেসে সেল করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউএসডি তে তারা চায়না থেকে পারচেস করে, বা চায়না যে মুদ্রা আছে তাতে মানে পারচেস করে ধরেন ইউরোপিয়ান মার্কেট প্লেসে বিক্রি করবে, সেখানে ইউরো চলে। তারপর অনেক জায়গা আছে দিরহাম চলে। অনেক অনেক দেশে আছে দেখা যাচ্ছে যে, ধরেন বাংলাদেশে সেল করবে বাংলাদেশে বিডিটি, ইন্ডিয়া সেল করবে রুপি, পাকিস্তানে সেল করবে পাকিস্তানি রুপি। তারপরে আহ, মানে এক এক, মানে মাল্টিপল দেশে যদি সেল করে, তাহলে এক এক দেশের মুদ্রা এক এক রকম। তাহলে সেই সেই মুদ্রায় মানে যে, মোট কথা মাল্টি কারেন্সি বোঝাতে এটা বোঝাচ্ছে যে যার যার দেশের মুদ্রায়, সেই সেই দেশের মুদ্রায় যদি কাস্টমার তাদের কারেন্সিতে আমাকে পেমেন্ট করে, আমি রিসিভ করব তার মুদ্রায়, কিন্তু সেটা কনভার্ট হয়ে আমার ডলারে আসবে, আমার হোম কারেন্সিতে আসবে। যদি কেউ আমাকে রুপিতেও পেমেন্ট করে, তাহলে সেটা রুপিতে আমি অ্যাকসেপ্ট করব তার কাছ থেকে, কিন্তু সেই রুপির টাকাটা কনভার্ট হয়ে আমার ডলারে আসবে। যদি কেউ আহ, কি বলে ক্যাড বা ক্যানাডিয়ান ডলার আমাকে পেমেন্ট করে, সেই ক্যানাডিয়ান ডলারের টাকাটা আমি রিসিভ করব, কিন্তু আমার ব্যাংকে, ব্যাংক থ্রু হয়ে এটা কনভার্ট হয়ে আমার চলে আসবে কিসে, ডলারে। আমাকে যদি কেউ ইউরোতে পেমেন্ট করে, আমি ইউরোতে রিসিভ করব, কিন্তু ব্যাংকের মাধ্যমে আমার ডলারে কনভার্ট হয়ে আসবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমার এই যে কাস্টমার একজন সেট আপ করে নিয়েছি, জ্যাক, এর কারেন্সি হচ্ছে ইউরো। তো চলেন আমরা এইবার যদি আমরা ইনভয়েসে যাই, প্লাস নিউতে গেলাম, ইনভয়েসে গেলাম, কাস্টমার চুজ করবো জ্যাক। আসছি। এবার হচ্ছে এখান থেকে দেখেন, এইবার দেখেন একটু আগে দেখছিলেন বা খেয়াল করছিলেন কিনা, আমার ভিডিও দেখেন, আগের ক্লাসের ভিডিওটা, এখান থেকে যখন কাস্টমার দেখাচ্ছিলাম এর আগে, তখন কিন্তু তাদের সাথে এই যে অ্যালেক্স ব্ল্যাকি, শুধু এইটুকু নাম ছিল। এখানে অ্যালেক্স ব্ল্যাকির পরে এই দিয়ে দিয়ে ইউএসডি, ব্র্যান্ড ফোর্স ইউএসডি এগুলো ছিল না, মানে জাস্ট মুদ্রা, যার যার মুদ্রা সব আছে, শুধু এই যে জ্যাক এর পাশে ইউরো, ইউআর। ঠিক আছে, আমরা যদি এখন আরেকজন অ্যাড করি বাংলা বা বাংলাদেশি টাকায়, সে বিডিটি, এটাও কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে চুজ করবো কাকে, জ্যাককে। এই জ্যাককে চুজ করলাম, মানে এই দেখেন, এই যে কলাম, এই এক্সট্রা কলাম বলছিল না যে এক্সট্রা কিছু কলাম আসবে, তার মানে আজকের দিনে
আজকে এই মুহূর্তে 1 ইউরো সমান, ঠিক আছে, সরি এই আহ, কি বলে, হ্যাঁ 1 ইউরো সমান ইউএসডি তে কত পাচ্ছি। তার মানে 1 ইউরো যদি সে আমাকে দেয়, আমি ইউএসডি তে বেশি পাচ্ছি, কি পাচ্ছি, 1.037 সামথিং, ঠিক আছে। তার মানে ইউরো দিচ্ছে সে আমাকে 1 ইউরো, আমি পাচ্ছি 1 পয়েন্ট, ধরেন এভাবে ধরি 1.03 বা 1.04 প্রায়, ঠিক আছে, আমরা সেটা পাচ্ছি। অথচ সে দিচ্ছে 1 ইউরো, আমরা পাচ্ছি ডলারে 1 পয়েন্ট, মানে $1.04 প্রায়, ঠিক আছে, এরকম আমরা পাচ্ছি। এইটা হচ্ছে কনভার্ট হয়ে আসে। যদি আমরা দেখেন এখানে ইউএসডি কাউকে সিলেক্ট করি, দেখেন এই এই কলামটা কিন্তু আসবে না, ওই দেখেন নাই, ইউএসডি টু ইউএসডি তে এরকম আসবে না। কিন্তু যদি আমি অন্য কারেন্সি দেই, এই জন্য আমরা কাস্টমার অ্যাড করলাম যে জ্যাককে যেই সিলেক্ট করবো সেই নিচে এরকম কনভার্ট হয়ে, যে তার কারেন্সি থেকে আমার ইউএসডি তে কারেন্সিতে কত কনভার্ট রেট আজকে এই মুহূর্তে। এবং এটা এমনই একটা এপিআই ইন্টিগ্রেট করা আছে ওয়ার্ল্ড ওয়াইড, যে আজকে এই মুহূর্তে ডলার রেট কত বা কোন কারেন্সির রেট কত, এই মুহূর্তের আপডেটটা আপনি এখানে অটো ইন্টিগ্রেট হয়ে আছে, আপনি অটো পাবেন। এমন না যে না, গতকালকে ডলার রেট যা ছিল সেই অনুযায়ী এখানে একটা রেট ধরা, না, এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড ডলারের রেট বা ইউরোর রেট বা জিবিপির রেট যা, এই মুহূর্তেরটা আপনি পাবেন, লাইভ যে রেটটা সেইটাই আপনি এখানে পাবেন। ওকে, দিলাম জ্যাককে চুজ করে, আমি এখানে ইনভয়েসে দিচ্ছি, ধরেন জানুয়ারির 4 তারিখ, 4 তারিখ দিয়ে এখানে লোকেশন কি দিব, যেহেতু ইউরো আমি জার্মানি দিচ্ছি, ঠিক আছে, উনি আমার জার্মানি ক্লায়েন্ট, আমি দিলাম জার্মানি। এবার এখানে প্রোডাক্ট দিব, প্রোডাক্ট দিলে কি হচ্ছে, ধরেন আমি দিচ্ছি 3 মিটার ইলাস্টিক ব্যান্ড, এইখান থেকে কোয়ান্টিটি 6 পিস, ট্যাক্স 10%, এইখানে আমার কিন্তু ক্লাস অ্যাড করা ছিল 3 মিটার ইলাস্টিক ব্যান্ড, এখানে চুজ করে যাব, শেষ। লোকেশনও চুজ করে আসছি, লোকেশন একবার চুজ করতে হবে, ক্লাস আমি প্রোডাক্ট যতগুলো দেবো ততগুলো চুজ করতে হবে বা অ্যাড করতে হবে। এখানে আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি, ধরেন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজারে এখানে আমি দিচ্ছি 10টা, ট্যাক্স 10% দিচ্ছি। এখন দেখবো এখানে হ্যান্ড স্যানিটাইজার আছে কি না, নাই। তাহলে আমি কি করবো, এখান থেকে কপি করতেছি, হ্যান্ড স্যানিটাইজার কপি করে এখানে ফাঁকা করে পেস্ট করলাম, করে অ্যাড নিউতে ক্লিক করে দিলাম, হ্যান্ড স্যানিটাইজার সহ সেভ দিয়ে দিলাম, হ্যাঁ সেভ হয়ে গেল। এবার আবার একটা ক্লিক করে দিয়ে এখানে হ্যান্ড স্যানিটাইজারকে সিলেক্ট করে দিলাম। আমি যদি আরো একটা অ্যাড করতে চাই, ধরেন আরো একটা নতুন আমি অ্যাড করবো, তার মানে ক্লাসটারও প্র্যাকটিস হয়ে গেল, ক্লাস, লোকেশন তো হয়েছে, এবার ক্লাস যেটা সেটারও প্র্যাকটিস একটু বেশি হোক। এখানে আরেকটা ইনভেন্টরি, ঠিক আছে, আমি অ্যাড করব অক্সিজেন কনসেন্ট্রেটর, এটা নিলাম, নিয়ে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে কোয়ান্টিটি দিচ্ছি কত, 5টা, ট্যাক্স দিচ্ছি এখানে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 15%। আর এখানে দেখতেছি যে আমার এই অক্সিজেন কনসেন্ট্রেটর আছে নাই, থাকার কথা না, নতুন। তাহলে আমরা নতুন যেটা নিয়ে প্রথম করতে যাব, তখন আমার একবারে অ্যাড করে নিতে হবে। এরপরে যদি এই অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আমি কাজ করি, তাহলে কিন্তু ক্লাস আর অ্যাড করা লাগবে না। এই যে একবার এই অ্যাডে ক্লিক করে সেভ দিচ্ছি, অ্যাড করে রাখতেছি, এই জিনিসটা যা যা একবার অ্যাড করা হয়েছে ওইটা আজ জীবনে কখনো করা লাগবে না, জাস্ট এরকম এসে সিলেক্ট করে যাবো। ওকে, তো এই 3টা দিয়ে আমি করে দেখালাম, ডেট দিলাম, তারপরে কাস্টমার নেম টেম সব কিছু দিলাম, এই দেখেন এই যে চিহ্নটা, ঠিক আছে, এইটা কিন্তু অন্য কারেন্সি, ঠিক আছে। আর লোকেশন দিয়েছি, ক্লাস দিয়েছি, আর মাল্টি কারেন্সি, একটা ইনভয়েসে 3 ধরনের প্রয়োগই কিন্তু হয়েছে, লোকেশনের প্রয়োগ হয়েছে, ক্লাসের প্রয়োগ হয়েছে, মাল্টি কারেন্সির প্রয়োগ হয়েছে। সেভ অ্যান্ড ক্লোজ করলাম। তাহলে এইভাবে কারেন্সি যদি 20টাও হয় 50টাও হয়, সব তো দেখানো যায় না ক্লাসে, যত ধরনের কারেন্সি হবে সেই কারেন্সির বেসমেন্টে আপনার কাস্টমার আগে অ্যাড থাকতে হবে বা অ্যাড করতে হবে। যেমন এ নিয়ে হচ্ছে যে এই যে যে আহ, মানে ইউরোতে আমরা আগে কি করছি, কাস্টমার অ্যাড করছি এবং কারেন্সি, আমরা জানি যে কাস্টমার অ্যাড করতে গেলে ইউরো কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ কারেন্সি তার কখনো চেঞ্জ হবে না, যে কাস্টমার অ্যাড করব, যে কারেন্সি দিয়ে তাকে শুরুতে অ্যাড করব সেটাই তার কারেন্সি থাকবে। এবং এটা যে কারেন্সিতেই আমি বিজনেস করি না কেন আমার বাইরের দেশের কাস্টমারদের সাথে, আমার সব ওই বাইরের দেশের যে কারেন্সি গুলা ভ্যারাইটিস, ধরেন 10টা কারেন্সিতে, আলাদা আলাদা 10টা কারেন্সিতে আমি আমার কাস্টমারদের সাথে ব্যবসা করি, সেই 10টা কারেন্সিতে তারা আমাকে পেমেন্ট করলো। কিন্তু আমার কাছে আসবে কেমনে, আমার ওই সেই কারেন্সি যার যার কারেন্সি থেকে কনভার্ট হয়ে ব্যাংকের মাধ্যমে আমার ডলারে, আমার হোম কারেন্সিতে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা মাল্টি কারেন্সি প্রয়োগ করলাম এভাবে। আপনি ইউরোর জায়গায় যদি জিবিপি নিয়ে একটা কাস্টমার অ্যাড করেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে, জিবিপিতে একটা কাস্টমার অ্যাড করবেন, ধরেন বাংলাদেশ, বোঝার সুবিধার্থে বাংলাদেশি কারেন্সি বা অর্থাৎ বিডিটি দিয়ে একজন কাস্টমার অ্যাড করবেন। তারপরে কি বলে ক্যানাডিয়ান সিএডি ক্যাড, দেখবেন ক্যানাডিয়ান ডলার, ক্যানাডিয়ান একজন অ্যাড করবেন। ঠিক আছে, এইভাবে অ্যাড করে আপনি একটু মানে প্র্যাকটিসটা করবেন। ভ্যারাইটিস কারেন্সিতে আমি একটা দেখাই দিলাম। তাহলে এটা ছিল আমাদের মাল্টি কারেন্সির
যে প্র্যাকটিস ইনভয়েস উইথ মাল্টি কারেন্সি। এবার আমরা বাল্ক ইনভয়েস ইম্পোর্ট করব, যে কিভাবে আমরা একটা একটা ইনভয়েস তো করা দেখলাম অনেকগুলাই। এখন আমাদের হচ্ছে যে বাল্ক আকারে ইনভয়েস কিভাবে ইম্পোর্ট করব। এখন আমাদের সেই বাল্ক আকারে ইনভয়েস করতে গেলে কি এই প্লাস নিউ আইকন থেকে এখানে ইনভয়েসে ক্লিক করে পারবো? না, অবশ্যই না। তখন আর প্লাস নিউ আইকন না, তখন যাব কোথায়? এই সেলস প্যানেলে, সেলসের এখানে অল সেলসে যাব না, আমরা এবার ইনভয়েসেস এখানে যাব। প্রথমে আসবো সেলসের, সেলস প্যানেলে আসবো। সেলস প্যানেলে আসার পরে দেখেন আমি আবার যে দেখাচ্ছি, সেলস প্যানেলে আসবো, এরপরে অল সেলসে তো সব আসবে। যেমন এখানে অল সেলসে কি কি আসে, ইনভয়েস আছে, এস্টিমেট আসে, ওভারভিউ, সব মানে এভারেজ সব আসে। এখন আমি সেলস অপশনে যে শুধু আমি কোথায় যাব? ইনভয়েসেস, ইনভয়েসেস যাব। তাই তার মানে এই সেগমেন্টে শুধু ইনভয়েস পাওয়া যায়, হোক সেটা সিঙ্গেল ইনভয়েস আর বাল্ক ইম্পোর্ট যাই বলেন। দেখেন এখানে উপরে একটা ওভারভিউ থাকে যে ওভার ডিউতে কত টাকা চলে গেছে। দেখেন এখানে হচ্ছে শর্ট ওভারভিউ দেখতে পারবেন। ওভার ডিউতে 13,595.50 ডলার আছে। এবার নট ইয়েট, মানে মানে সরি, নট ডিউ ইয়েট, 0। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু লাস্ট 365 ডেট। আর এইখানে হচ্ছে লাস্ট 30 দিনে পেইড কত, এখনো কোনো ডিপোজিটেড হয়নি বা, ঠিক আছে, এখানে পেইড টেইড কিছু হয়নি এখনো, সবই আগে ওভার ডিউতে আছে আপাতত। এবার দেখেন এই যদি ইনভয়েস সেন্টারে আসলাম, এখান থেকে আমরা ক্রিয়েট ইনভয়েসে গেলেও যে বাটনে মানে যেখানে আমরা যাব, এখানে যদি ইনভয়েসের ঘরে এসে যদি ক্রিয়েট ইনভয়েসে যাই, তাহলে এখান থেকে আমরা যেখানে যাব, আর প্লাস নিউ আইকন থেকে এই ইনভয়েসে ক্লিক করলে সেখানে যাব। কিন্তু বাল্ক ইনভয়েস কোথা থেকে ইম্পোর্ট করব? এই ক্রিয়েট ইনভয়েসের পাশে ড্রপ ডাউন একটা মেনু আছে, এখানে ক্লিক করলে দেখেন, এখানে একটা ক্লিক করছি, ক্লিক করলে ইম্পোর্ট ইনভয়েসেস আসছে। এইখান থেকে আমরা ইম্পোর্ট করব। ওকে, তার মানে আগে আসবো সেলস সেন্টারে, এরপরে ইনভয়েসেস এখানে ক্লিক করব। এরপর যদি সিঙ্গেল ইনভয়েস করতে চাই, ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলে সিঙ্গেল ইনভয়েস করতে পারবো, যেটা প্লাস নিউ আইকন থেকে কাস্টমারের আন্ডারে এই ইনভয়েসে ক্লিক করে আমরা করি। এখান থেকেও যা, আবার এই ক্রিয়েট ইনভয়েসেও তাই। কিন্তু আমরা বাল্ক আকারে করতে গেলে এর সাইডেরটায় ক্লিক করা লাগবে এবং ইম্পোর্ট ইনভয়েসে ক্লিক করা লাগবে। করলাম। এখন দেখেন ওই যে ইম্পোর্ট বলছিলাম না, কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট, সার্ভিস একই রকম। ঠিক আছে, আমাদের সার্ভিস হয়তো অ্যাড করতে গেলে একটু প্রবলেম হয়েছিল, পরে কিন্তু ঠিক হয়েছে, আশা করি সবার ঠিক হয়েছে। যদি না হয় আমাকে বলেন, সমস্যা নেই। ঠিক আছে, এবার অর্থাৎ সেদিন আপডেট চলতেছিল, সেদিন ক্লাসের ভিতরেও রেকর্ডেও একটু প্রবলেম হয়েছে, শুধুমাত্র আমাদের এই আপডেট, সার্ভার আপডেট নেয় ওরা। ঠিক আছে, এক এক দেশে এক একটা সার্ভার, মানে হিউজ ডাটা, মানে থাকে ওদের সার্ভারে, এক এক দেশের জন্য আলাদা আলাদা আহ, মানে ডোমেন সাবডোমেন করা। ঠিক আছে, যার কারণে এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, তাহলে এবার আছে যে আপলোড ইওর সিএসভি ফাইল। আমরা জানি যে বাল্ক ইম্পোর্ট করতে গেলে একটা ফাইল ইম্পোর্ট করতে হয়, কিছু জায়গায় এক্সেল ফাইল নেয় এবং কিছু জায়গায় এক্সেল বা সিএসভি যে কোনোটাই নেয়। এখন আপনার মনে হতে পারে যে আমার কাছে তো ভাই মাইক্রোসফট এক্সেল আছে ইনস্টল করা, আমি সিএসভি পাবো কই? সিএসভি আপনার আলাদা কোনো ইনস্টল করা লাগবে না, এক্সেল যা সিএসভি তাই, মানে দুটোই সেম জিনিস তা কিন্তু না। সিএসবির ধরনটা, স্ট্রাকচারটা আলাদা, ওটাও এক্সেলের মতো, কিন্তু এক্সেল একটা বিষয়, সিএসবি আলাদা একটা বিষয়। ওই কলাম টলাম সব সেমই দেখায়, কিন্তু কিছুটা স্ট্রাকচারাল পার্থক্য আছে। এবং সিএসভি তে দেখবেন যে আপনি কোনো একটা কলাম একটু টান দিয়ে একটু বড় করে রাখবেন, কেটে দিয়ে নতুন করে open করবেন, আবার যা তাই একদম সমান হয়ে যাবে। কিন্তু এক্সেল কিন্তু তা হয় না। ঠিক আছে, এখন সিএসভি যদি না থাকে তাহলে কি করতে হবে? ডাউনলোড স্যাম্পল ফাইল বা এক্সাম্পল ফাইল। শুধু সিএসভি না থাকলে না, আমরা তো যে কোনো ফাইল ইম্পোর্ট যা করতে হবে সেগুলো করার আগে কি করবো? এই যে প্যানেলে আসবো, প্যানেলে আসলে কি করব? ডাউনলোড অ্যান এক্সাম্পল, যাই আমরা ইম্পোর্ট করি না কেন বাল্ক আকারে, এই যে স্যাম্পল ফাইল ওপেন হয়ে গেছে, আমি এইখানে সরি ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আমি কাট করে আমি বাইরে নিয়ে আসতেছি। এখান থেকে কাট করে কি কর, মানে কাট করে কেন নিব? কপি করে নিবেন না, কপি করে নিলে ওইখানে একটা ফাইল রয়ে যাবে আর এইখানে একটা ফাইল চলে যাবে, একই ফাইল দুই জায়গায় কপি হয়ে গেলে এইটা এডিট করতে গেলে প্রবলেম করবে। ঠিক আছে, কম্পেনিয়ন মোড ওপেন হয়ে যায়, সমস্যা হয়। আবার বললাম কিন্তু যে ওখান থেকে কাট করে আনবেন ডাউনলোড করে। এখন এটা আমি ওপেন করব, ওপেন করে দেখি কি কি আছে এর ভিতরে। এই দেখেন, এখানে কিন্তু এই দেখেছেন, এই যে ছোট ছোট চিকন চিকন হয়ে যায়, টান দিয়ে দেখবো আবার কেটে দেবো, দেখবেন আবার ছোট হয়ে যাবে। দেখেন এখানে কি কি আছে, ইনভয়েস নাম্বার আছে, এরপরে কাস্টমার আছে, কিন্তু কিছু কিছু দেখেন স্টার মার্ক করা আছে, যেটা কাস্টমার, সাপ্লায়ার বা প্রোডাক্ট সার্ভিস এখানে দেখেন নাই। দেখেন এই একটা স্টার মার্ক করা, প্রথমে স্টার মার্ক, দ্বিতীয়টা কাস্টমার স্টার মার্ক করা, মানে এটা ম্যান্ডেটরি এখানে কিন্তু। আমি কি বলছিলাম এর আগে, কয়েকটা কলাম আছে কুইক বুকসে, যে অনেক কলামে কিছু না দিলেও, ফাঁকা দিলেও ইম্পোর্ট নিবে। ঠিক আছে, ঠিক এরকম কিছু কলাম আছে, যেমন এ একটা কলাম, এই যে এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, প্রত্যেকটা এক একটা কলাম। এখন এখানে দেখেন, এখান থেকে যদি এই টান দিয়ে এই পর্যন্ত যাই, অনেকগুলো কলাম আছে, পি, পি পর্যন্ত আছে এখানে দেওয়া। এখন এই পি পর্যন্ত দিলে দেখেন তো, এখানে পি তে কি সবগুলো কি ম্যান্ডেটরি? না।
এখানে ম্যান্ডেটরি যেগুলো এই দেখেন, এই যে ইনভয়েস নং, এর আগে দেখেন ছোট্ট টেস্টার দেওয়া আছে। তার মানে এই যে পি পর্যন্ত যে কলাম আছে, এতগুলো কলাম, এই এ কলামে স্টার মার্ক দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি। তার মানে এর ভিতরে ডাটা দেওয়া লাগবে মাস্ট। বি, যেটা কাস্টমার, সেটাও ভিতরে ডাটা দেওয়া লাগবে। এখন সব ঘরে দিতে হবে এমন কোনো কথা নাই, এক ঘরে দিলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দিতেই হবে, মানে একদম ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এরপরে ইনভয়েস ডেট, এখানেও ডাটা দেওয়া লাগবে। এবং ইনভয়েস ডেটের ফরম্যাটটা সবাই সেম দিবেন, যেমন দেন সেম দিবেন। মানে যদি মাস, দিন, বছর এভাবে দেন, তো একটা মাস দিন বছর দিলেন, আর একটা দিন মাস বছর এরকম যেন না দিয়েন। ওকে, ওটিপি দেন, ওটিপি দেন। আচ্ছা, জাস্ট মিনিট। 90 61 17, 90 61 17, জাস্ট মিনিট। 90 61 17। ওকে, আচ্ছা। এবার দেখেন ইনভয়েস ডেট গেল, এখানে ডিউ ডেট এটাও কিন্তু দেওয়া লাগবে। টার্ম, টার্ম না দিলেও ম্যান্ডেটরি না। তার মানে প্রথম চারটা স্টার মার্ক করা, স্টার মার্ক করা হলো ম্যান্ডেটরি। এরপরে দেখেন পরের আসি, যে শুধু এইগুলো আছে আর নাই, আছে আরো আছে। এই দেখেন, এই যে আইটেম অ্যামাউন্ট, যে পার পিস কত করে, সেটার মাস্ট থাকতে হবে। ঠিক আছে, সরি আইটেম অ্যামাউন্ট না, মানে পার পিস না, মানে টোটাল। ধরেন একটা যদি 7 টাকা দাম হয়, তাহলে এখানে ধরেন একটা, সেটা 7 টাকা। এখানে পরে একটা আছে যে 12 পিস বিক্রি হয়েছে 71 টাকা করে, এই 71 × 12 টোটাল আইটেম অ্যামাউন্টটা এখানে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আইটেম ট্যাক্স কোড, কোনটায় কোন কত পার্সেন্ট ট্যাক্স, সেটা দিতে হবে। ঠিক আছে, এরপরে আরো কি কি আছে, আইটেম ট্যাক্স অ্যামাউন্ট, এগুলো ম্যান্ডেটরি না। কারেন্সি, সার্ভিসেস ডেট, সরি সার্ভিস ডেট, এগুলো ম্যান্ডেটরি না। তাহলে ম্যান্ডেটরি কয়টা, প্রথমে চারটা, পরে একটা একটা দুইটা, তার মানে 6টা এখানে ম্যান্ডেটরি। পি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার ভিতরে 6টা কিন্তু মাস্ট দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দিলাম। এখন কি করব, এখন আমরা এই ফাইলটাকে কি করব, 2 নাম্বার থেকে, 1 নাম্বারে কিছু হাত দিব না বলছিলাম, জাস্ট দেখার জন্য কয়েকটা জায়গায় ক্লিক করলাম। এর ক্লিকটাও আপনারা করবেন না, কারণ অনেক সময় হয় কি, ক্লিক করার কারণে কোনো অক্ষর বসে যায় বা কোনো অক্ষর উঠে যায়, এরকম হইতে পারে। তা আমরা 1 নাম্বার বাদ দিয়ে 2 নাম্বার থেকে টান দিয়ে আরো, এই যে নিচে যে পর্যন্ত লেখা আছে, আমি সবসময় কি করি, লেখা পর্যন্ত না, লেখার থেকে আরো 2 1 ঘর নিচেই নিই, নিয়ে 1 নাম্বার কলাম বাদ দিয়ে বাকিগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিলে দেখেন এই 1 নাম্বারটাই আমার থেকে যাচ্ছে, আর বাকি সব ডিলিট হয়ে গেছে। তার মানে এখন আমি কি করব, সেভ দিয়ে দিব, আবার ইয়েস দিতে হবে, আবার এখান থেকে কেটে দেব, আবার সেভ দিতে হবে। ঠিক আছে, এই স্যাম্পল ফাইল আপাতত এই নামে রাখি, সমস্যা নেই। এবার সেভ, কমা ডেসিমাল কি হয়েছে, আচ্ছা, যা হয়েছে হয়েছে। এই যে, এই যে হচ্ছে আমার স্যাম্পল ফাইল, এবার দেখেন ফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এইখানে এখন ফ্রেশ একটা ফাইল আমার। ফরম্যাট, আমার যদি কোনো কায়দায় মানে চাপ লেগে বা টাইপিং মিস্টেকের কারণে ভুল হয়, তাহলে তো আমার ইম্পোর্টই হবে না। তাইলে আমার কি স্যাম্পল ফাইলেই ইম্পোর্ট করা উচিত। তাহলে আমার ফাইল তো, আমি স্যাম্পল ফাইল পাইলাম। এখন আমাকে বায়ার যে ফাইলটা দিয়েছে সেইটা একটু ওপেন করি। এই যে, এখানে ধরেন কয়টা আছে, 1031, 34, 37, 41। এখন একটা ব্যাপার দেখেন, আমরা কি বলছিলাম, যে কুইক বুকসের দুইটা অপশন ছিল। একটা হচ্ছে আপনি কাস্টমাইজ নাম্বার দিবেন, অর্থাৎ ইনভয়েসের নাম্বারগুলো কুইক বুকসের হাতে যদি আপনি অর্পণ করে দেন, তাহলে কাস্টমাইজ ট্রানজাকশন নাম্বার অফ করে দিতে হবে। তাইলে কুইক বুকস নিজের মতো করে ইনভয়েস নাম্বার বা বিল নাম্বার দিবে, কিরকম, যে 1001, 1002, 1003, 1004 এভাবে দিবে। কিন্তু আপনি যদি দেন, ধরেন একই দিনে যদি আপনার 20টা ইনভয়েস করতে হয়, তাহলে আপনি প্রত্যেকটা কি নিজে মনে রেখে পারবেন নাম্বারিং করতে। শুধু নাম্বারিং এর কথা বলছি, কিন্তু অন্য কোনো কথা বলছি না। তো ধরেন আপনি যদি সারাদিনে একটা প্রতিষ্ঠানে জব করেন, যে অটোমেশন করান, আপনার নিজের নাম্বারিং দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু 101, 2, 3, 3-এর পরে আপনার 4 বাদই যাইতে পারে, স্বাভাবিক। 4-এর পরে 5-এ চলে গেছেন, মানে 3-এর পরে 5-এ চলে গেছেন, 4টা বাদ পড়ে গেছে। কিন্তু এখানেও কিন্তু এরকম একটা ব্যাপার হয়ে গেছে, দেখেন। এখানে আপনার এই যে যে ইনভয়েস নাম্বার, এক আছে 1031, এক আছে 34, 37, 41, এখন এর মাঝখানের গুলা কই, এই মাঝখানের গুলো তো কুইক বুকসে দেওয়া নাই। আবার 31 থেকে শুরু করছি। তাহলে এটা এটা যদি কাস্টমার যদি বলে, কাস্টমার কাছে শুনে নিবেন যে আপনার এই ইনভয়েস নাম্বারটা কি ভ্যারি করে, যে আমার কি, আপনার কাস্টমারের কে জিজ্ঞেস করবেন যে আপনার কি ইনভয়েস নাম্বারটা এটাই হতে হবে। যদি বলে যে হ্যাঁ আমার ইনভয়েস নাম্বারটা ঠিক থাকতে হবে, তাইলে কি করবেন, মনে আছে আশা করি, এখান থেকে কাস্টম ট্রানজেকশন নাম্বারটা ওপেন করবেন। কোথা থেকে, গিয়ার আইকনে যাবেন, অ্যাকাউন্টেন্ট সেটিং এ যাবেন, এরপরে সেলসে যাবেন, এইখানে এই যে এই সেলস কন্টেন্টে এখানে যান।
এই যে কাস্টম ট্রানজেকশন নাম্বার, কাস্টম ফিল্ড যেটা, ঠিক আছে, এই যে কাস্টম ট্রানজেকশন নাম্বার, এটা মানে অন করে দিবেন ওই সময়ের জন্য, যে না আবার এক্সাক্ট ওই ইনভয়েস নাম্বার হতেই হবে, তা এটা অন করে দিলেন, সেভ করে দিলেন। আমি একটা দেখাচ্ছি এইভাবে দিয়ে লাস্টে ডান দিলেন। এখন এসে এই ফাইলটা ধরেন আমি ইম্পোর্ট করতে দিয়েছি, আমি এখন ধরেন এখন এই ফাইলটাই করবো, ঠিক আছে, সাপোজ এইখানে করবো যে আমার নাম্বার সেম থাকতে হবে। তাহলে আমি কি করতেছি, তাহলে প্লাস নিতে যাবো না, মানে এইটা যদি করতে হয় তাহলে আমার রিলোড দিতে হবে, তাই রিলোড না দিয়ে এটা এখানে থাকুক, আমি যেটা আমি কেবল কাস্টম ট্রানজাকশন নাম্বার অন করছি সেইখানে আমি যাই। সেখানে যে আমি আবার সেই ইম্পোর্ট সিস্টেমে যাই, সেলস ইনভয়েস, তাহলে আমরা দেখি যে আমার সেম নাম্বার, আমার ইনভয়েসের সেম নাম্বার যদি আমার ইম্পোর্ট করতে হয় তাহলে আমার কি করতে হবে, কাস্টম ট্রানজাকশন নাম্বার অন করতে হবে, ডান দিতে হবে, তারপরে এসে ইম্পোর্টে যাইতে হবে। এই যে ক্রিয়েট ইনভয়েস, এখানে গেলাম, ইম্পোর্ট ইনভয়েসে গেলাম, ডাউনলোড তো আমরা ডেমো ফাইল করছি, এখন আমার ডেমো ফাইলটা রেডি করে ফেলবো। তাহলে এইটা হচ্ছে আমার ডেমো ফাইল বা স্যাম্পল ফাইল। এটার থেকে আমি কি কি করছি, শুধু কলাম রেখে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। এবার আমার বায়ারের ফাইল কোনটা, বায়ার এলোমেলো দিলে আমি গোছায় নিলাম, ধরে নেন এটা গোছানো, আপনি গোছানো পাচ্ছেন বিদায় করতে পারতেছেন। পরে যদি গোছানো না পান, দুঃখ করা যাবে না, কি গোছানো কি গোছানো হয়েছে, এই যে কোথায় কোন কলাম কি নাম কি দেখি বা কোন নাম্বার সেভাবে দেখেন। ইনভয়েস আমি আগে দেখে আসি, এখানে আছে কি, প্রথমে লাগবে কি ইনভয়েস নাম্বার, এটা কিন্তু সরে সরে যাবে, এরকম সরে সরে যাবে, বড় করবেন আবার সরে যাবে কিন্তু ক্লিক করলে, এই সিএসবি ফাইলে এই প্রবলেমটা হয়। আগে আমার কি লাগবে, এক নাম্বারে ইনভয়েস নাম্বার লাগবে, তাহলে আমি বাইরের ফাইল থেকে সাজায় যে ফাইলটা তৈরি করছি সেখান থেকে কপি করে আমি ইনভয়েস নাম্বারগুলো নিয়ে দিলাম পেস্ট করে। এরপরে লাগবে কি কাস্টমার, কাস্টমার নেম বা কাস্টমার লেখা আছে, তাহলে আমি এখান থেকে এই কাস্টমার গুলো আমি কপি করে নিয়ে আসতেছি, দেখেন কপি করলাম, কপি করে পরের ফাইলে আমি এনে দিয়ে দিলাম। এবার কি ইনভয়েস ডেট, ডিউ ডেট, দুইটা। তা আমি এর পরের গুলো পরস্পর নিয়ে আসতেছি, কারণ আমি জানি এগুলো সঠিক আছে, কিন্তু আপনার জানলেও আপনি মনে করবেন আপনি জানেন না, কেন জানেন না, আপনি স্টেপ বাই স্টেপ নেন। ঠিক আছে, আমি বারবার বারবার একটা কথা বলি, আপনি স্টেপ বাই স্টেপ নেন। আপনি আগে আমার মতো পারতে যান না, কারণ এখন তো একটা একটা করে দেখা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন একটা একটা করে, মানে আপনার ভিতরে যাতে ভুল হওয়ার বিষয়গুলো না জড়ায় তার জন্য একটা একটা করে নিতে বলছি। আমার নিজের কোনো লক্ষ্য উদ্দেশ্য স্পেসিফিক নাই, যার কারণে আপনারা একসাথে মানে নিতে পারতেছেন না, বা বা মানে একসাথে নিলে বেশি হয়ে যাচ্ছে এমন কিছু না। শুধুমাত্র আপনার উদ্দেশ্যে যে আপনি এখান থেকে একটা একটা করে নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। ওকে, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, তাহলে এবার কি করবেন, এবার হচ্ছে আমি দেখি যে এখানে সব ঠিকঠাক আছে কিনা, ইনভয়েস ডেট ঠিক আছে, ডিউ ডেট ঠিক আছে, টার্ম ঠিক আছে, লোকেশন ধরেন আমি কিছু দিন, এটা ম্যান্ডেটরি না, মেমো নাম্বার কয়েকটা দিয়েছি কয়েকটা দিই নাই, এটাও ম্যান্ডেটরি না। এরপর এগুলো ম্যান্ডেটরি ফিল্ডগুলো দেখবো। আচ্ছা, আইটেম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আইটেম কি আছে এখানে, আইটেম ডেসক্রিপশন সবকিছু আছে, আইটেম কোয়ান্টিটি, আইটেম রেট, আইটেম রেট পর্যন্ত আমার ম্যান্ডেটরি না। এইবার যেটা আইটেম অ্যামাউন্ট, এখানে দেখেন স্টার মার্ক দেওয়া আছে, তার মানে এর ভিতরে আমার ডাটা দেওয়া আছে, হ্যাঁ আছে। আইটেম ট্যাক্স, এটাও ম্যান্ডেটরি, এই যে স্টার মার্ক দেওয়া আছে, এগুলো আমার আইটেম ট্যাক্স দেওয়া আছে। এবং আইটেম ট্যাক্স অ্যামাউন্ট, কারেন্সি জিবিপি, আচ্ছা কারেন্সি আমার জিবিপি না, কারেন্সি হচ্ছে আমার ইউএসডি, সরি, এইগুলো যেগুলোর সাথে করতেছি ইউএসডি, এটা একটু চেঞ্জ হবে, জাস্ট মিনিট, এটা একটু চেঞ্জ হবে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এই চেঞ্জ করে দিলাম। সার্ভিস ডেট, এটা ম্যান্ডেটরি না বা কিছু দেওয়া লাগতেছে না, আমি ডেট যেহেতু একবার দিয়েছি, সেভ, সেভ দিয়ে এরপরে আবার ইয়েস, তারপর এই কর্নারে কেটে দিতে হবে, আবার সেভ, আবার ইয়েস। ওকে, তাহলে এটা ছিল আমার হচ্ছে ডেমো ফাইল, স্যার ডেমো ফাইল বলছি, বাইরের ফাইল, বাইরের ফাইল নিয়ে আমি এটা থেকে, এটা রাদলে এখান থেকে তথ্য নিয়ে আমি স্যাম্পল ফাইলে আমি কি করলাম, এন্ট্রি করলাম। এই যে এবার একটু ওপেন করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখেন কিছু জায়গায় ডেটটা কি হয়, হ্যাশ চিহ্নের মতো হয়ে যায়, এটা একটু বড় করে দেবেন দেখবেন ঠিক হয়ে গেছে, আবার একটু বড় করে দেবেন ঠিক হয়ে গেছে। এই এই হ্যাশ হয়ে গেলে কিন্তু আমরা যেন ভুলে যাই না যে আহ, আমার এলোমেলো হয়ে গেছে, এরকম কিছুই কিন্তু না, হ্যাশ হয়ে যায়। এটা হচ্ছে সিএসভি ফাইলের প্রবলেমের কারণে হ্যাশ হয়ে যায়, হঠাৎ করে হ্যাশের মতো চলে আসে সবগুলো, ঠিক আছে, এছাড়া আর কিছু না। তাহলে দিলাম সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক দিয়ে এবার কি করব, আমার ফাইলটা রিনেম করব, ঠিক আছে, আবার একটু সেভ দিয়ে দিচ্ছি, ইয়েস। আচ্ছা দিলাম, আবার কাটতে গেলে আবার প্রতিবার ওই কাটতে গেলে সেভ টেপ নিয়ে এটা হজবল হয়। আচ্ছা, এটা কোন ফাইল, এটা কি বায়ারের ফাইল, আচ্ছা। এবার দেখেন, এই যে ফাইলটা আমি ওপেন করছি, এই ফাইলটা আমি সবকিছু সাজিয়েছি, সাজায় এখন আমি এটাকে রিনেম করব, ঠিক আছে, আমি দিব বাল্ক ইনভয়েস,
বাল্ক ইনভয়েসেস ক্লায়েন্ট, জাস্ট এটুকু দিচ্ছি। বা আমার এই আর একটা লেখা আছে ইউকে বায়ার, আপনি যা দেন বাল্ক ইনভয়েস এটুকু দিয়ে আমি যাতে বুঝতে পারি। আমার লাস্টে ক্লায়েন্ট লেখা আছে। এইবার আমি কি করতেছি, আমার এখনের কাজ হচ্ছে হচ্ছে এটাকে ইম্পোর্ট করা। ইম্পোর্টের জন্য কি করতে হবে, এখানে কিছু গাইডলাইন আছে, ইম্পোর্ট গাইড আগে একটু পড়ে আসি। এখানে ইম্পোর্ট ক্লিক করি, এই দেখেন উপরে যেখান থেকে স্যাম্পল ডাউনলোড করছি সেখানে ইম্পোর্ট গাইডলাইন আছে। এখানে ক্লিক করছি, ক্লিক করে এত কিছু জানার দরকার নাই, জাস্ট এতটুকু দেখেন। এখানে মূলত কিভাবে ইম্পোর্ট করতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু এখানে লেখা আছে। শুধু কি পয়েন্ট যেটা এখানে আছে কি, এস লাইন আইটেম নিড ইটস ওন ইনভয়েস নাম্বার। তার মানে প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা ইনভয়েস নাম্বার দিতে হবে। যদি এমন হয় বোঝানোর ক্ষেত্রে, এমন হয় যে একটা ইনভয়েসে পাঁচটা প্রোডাক্ট আছে, তার মানে পাঁচটা প্রোডাক্ট আপনি পাঁচটা, এইখানে দেখেন এই ফাইলটা এক্সেল ফাইলটা একটু ওপেন করে দেখি, ধরেন এইটাই দেখি, খেয়াল করেন এইখানে এইটা একটা প্রোডাক্ট আছে, এইটা একটা প্রোডাক্ট আছে, এইটা একটা প্রোডাক্ট আছে, ইনভয়েস নাম্বার কত 1031। এখন এই 1031 নাম্বারটা এই শুরুর লাইনটাই দিতে পারতো না 1031, বাকি দুটাও তো সেম ইনভয়েস নাম্বার, প্রোডাক্ট আলাদা, দিতে পারতো না? তা দেওয়া যায়নি। কারণ কি, তাদের গাইডলাইন কি যে তিনটা প্রোডাক্ট নিয়ে একটাই ইনভয়েস, অর্থাৎ 1031 ইনভয়েস নাম্বার একটাই, কিন্তু তিনটা প্রোডাক্ট, সেই জন্য তিনটা প্রোডাক্টের যে এক একটা প্রোডাক্টের এক একটা লাইন, প্রত্যেক লাইনে সেম ইনভয়েস নাম্বারটা দিতে হবে। আপনার যদি 10টা প্রোডাক্ট নিয়েও একটা ইনভয়েস হয়, তার মানে একটা ইনভয়েস নাম্বার সব জায়গায় সেই 10টা প্রোডাক্টের লাইনেই দিতে হবে। বিষয়টা হচ্ছে এই, ঠিক আছে? ধরুন আমি এই তিনটা প্রোডাক্ট নিয়ে একটা ইনভয়েস এটা দিলাম, তার মানে এটা হচ্ছে প্রধান শর্ত। কাস্টমার ইনভয়েস ডেট, ডিউ ডেট, আইটেম অ্যামাউন্ট অ্যান্ড আইটেম ট্যাক্স কোড, মানে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি যেগুলো সেগুলো বলবো। এরপর এস ইম্পোর্টেড স্প্রেডশিট ক্যান কন্টেইন আপ টু 1000 র। তার মানে কি, 1000 হইতে পারবে। দেখেন এই যে এক্সেল ফাইলে দেখছেন এই যে কয়টা আমরা দিছি, 13টা পর্যন্ত। একটু স্ক্রল করে দেখেন, প্রথমে থাকে ডিফল্টে 100, এরপরে যত যাবেন যাইতে থাকবে, কিন্তু ডাটা দিতে পারবেন সর্বোচ্চ কততে, 1000 লাইন পর্যন্ত। ধরেন এখানে 168 লাইন, এরপরে পিছনে 173 লাইন, আপনি 1000 লাইন পর্যন্ত দিতে পারবেন। 1000-এর উপরে লাইন পর্যন্ত দিতে পারবেন না তা না, দিতে পারবেন, কিন্তু ওরা নিবে না বা ওরা প্রবলেম করবে বা অনেক সময় নিবেও, কিন্তু ওদের গাইডলাইনের ভিতরে আমরা থাকবো। তার মানে চিন্তা করে দেখেন সহজ হিসেবে, ধরেন ইনভয়েস সংখ্যা 100, পুরো আর একটু পড়ে আসি তারপর একটা ওভারভিউ করছি। তার মানে লাইন থাকতে হবে কয়টা, 1000, সর্বোচ্চ 1000 লাইন থাকতে পারে, এবং ইনভয়েস সংখ্যা থাকবে 100, 100-র বেশি ইনভয়েস থাকা যাবে না। এরপর ইউ ক্যান্ট অ্যাড নেগেটিভ চার্জ সাচ অ্যাজ ডিসকাউন্ট ক্রেডিট নোট। যদি কোনো ইনভয়েসের সাথে ডিসকাউন্ট থাকে সেটা আপনি ম্যানুয়ালি শুধু সেই ইনভয়েসটা আগে ইম্পোর্ট করতে পারবেন। আপনি ধরেন আগে সেই ইনভয়েসটা ইম্পোর্ট করলেন বাল্ক আকারে, ইম্পোর্ট করে সেইটা এডিট করে ওর সাথে যদি কোনো ডিসকাউন্ট থাকে বা ওইটা যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে ক্রেডিট নোটের মাধ্যমে যদি রেকর্ড করতে হয়, এগুলো আপনি ম্যানুয়ালি করেন। ধরেন 100 ইনভয়েস থাকলে সব ইনভয়েসে তো আর ডিসকাউন্ট থাকে না, বা থাকলেও আবার 100 ইনভয়েস আসলে সব ইনভয়েস থেকে তো প্রোডাক্ট ফেরত আসে না, বা যদি আসেও সেই ক্রেডিট নোটের বিষয়টা এবং ডিসকাউন্টের বিষয়টা ইনভয়েসে ম্যানুয়ালি করতে হবে, ওটা বাল্ক আকারে করা যাবে না। ওটা আমরা ইনভয়েসগুলো আগে ইম্পোর্ট করব, তারপরে কোনটা কেমন কাস্টমাইজ করতে হয় সেটা আমি করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, এখন মূল কথা এই সবগুলো পয়েন্টের মূল কথা হচ্ছে 1000 লাইন সর্বোচ্চ থাকতে পারবে পুরো এক্সেল ফাইলটায়, এবং ইনভয়েস সংখ্যা 100 হবে সর্বোচ্চ। যদি এমন বলেন যে আমার 100 ইনভয়েস, প্রত্যেকটা ইনভয়েসে প্রোডাক্ট সংখ্যা কয়টা, 10টা করে, বা 10টা করে প্রোডাক্ট সংখ্যা মানে কি, একটা ইনভয়েসে যদি 10টা প্রোডাক্ট সংখ্যা হয়, ধরেন 10টা প্রোডাক্ট সংখ্যা মানে 10টা লাইন, এক একটা প্রোডাক্ট যেতে এক একটা লাইনে, তাহলে 10টা প্রোডাক্ট সংখ্যা যদি হয়ে থাকে তাহলে 10টা লাইন হচ্ছে, তাহলে 100 × 10, তার মানে 1000 লাইন হয়ে যাচ্ছে। তা এমন তো কথা নেই যে প্রত্যেকটা ইনভয়েসে 10টা করে প্রোডাক্ট থাকবে বা 10টা করে লাইন থাকবে, এমন তো না। কোনো প্রোডাক্ট, সরি কোনো ইনভয়েসে ধরেন 1001, এই ইনভয়েসে 25টা প্রোডাক্ট আছে, তার মানে ওই এক ইনভয়েসের জন্য 25টা প্রোডাক্ট বা 25টা লাইন চলে যাচ্ছে। আবার কোনো ইনভয়েস আছে তিনটা প্রোডাক্ট আছে মাত্র, তাহলে 25 আর 3 28 হচ্ছে, দুটো ইনভয়েস 28টা হচ্ছে, তাহলে তো ওই নিয়ম থাকতেছে না, থাকতেছে। আবার কোনো ইনভয়েসে 50টাও প্রোডাক্ট থাকতে পারে সাপোজ, আবার কোনো ইনভয়েসে একটা দুইটাও থাকতে পারে, কোনো ইনভয়েসে 5টা 7টা থাকতে পারে। মোট কথা একটা ইনভয়েসে কয়টা প্রোডাক্ট থাকবে বা কয়টা লাইন থাকবে সেটা আপনাকে কিন্তু ক্রাইটেরিয়া দেয়নি। এভারেজে 100 ইনভয়েস, একটা ধারণা দিয়েছে যে 100 ইনভয়েসে যদি আপনার ধরেন 800 লাইন বা 800 আপনার এক্সেলে ফিল আপ হয়েছে,
এখনো বাকি 200 লাইন এক্সট্রা আছে, তা কি করতে পারবেন? পারবেন, কিন্তু আমি বলতেছি তারপরও পারবেন না বা করবেন না। আপনি পারবেন, করবেন না, কারণ ওরা বলছে যে ইনভয়েস সংখ্যাটা 100 হোক, এটাই কমফোর্ট জোনে আছে। তার মানে আপনার যদি মনে হয় যে না আমার 100 ইনভয়েস দিছি, আমার 800 র অলরেডি ফিল আপ, এখনো 200 র ফিল আপ মানে করতে বাকি আছে, তাহলে আমি কি করি আরো 20টা ইনভয়েস ঢুকাই দিই। এটা হবে, এটা যাবে না তা না, কিন্তু ঢুকাবেন না। আপনি 100 ইনভয়েস মানে কি বুঝতে পারছেন? কত ইনভয়েস! 100 ইনভয়েস করতে কত, মানে কতটা টাইম লাগে একটা প্রতিষ্ঠানের। ধরেন এমন আছে অনেক বড় প্রতিষ্ঠানে 1-2 দিনে 100 ইনভয়েস হয়ে যায়। আবার এমনও প্রতিষ্ঠান আছে সারা মাসে বা 15 দিনে 100 ইনভয়েস, মানে প্রোডাক্ট ভেরিয়েশনে তফাৎ থাকতে পারে, তারপরে ইন্ডাস্ট্রিতে তফাৎ থাকতে পারে, ও যে কোন প্রোডাক্ট কেমন চলে, এমন আছে না যে সারাদিনে একটা ইনভয়েস হবে, সেই একটা ইনভয়েসের ভ্যালু আছে 10 লাখ টাকা। আবার অনেক প্রোডাক্টে এমন আছে যে সারাদিনে 100 ইনভয়েস হলো, 100 ইনভয়েসের ভ্যালু হচ্ছে না 1 লাখ টাকা। আছে না? প্রোডাক্ট ভেরিয়েশন আছে, ইন্ডাস্ট্রি ভেরিয়েশন আছে। মোট কথা 100 ইনভয়েস হইতে হবে, সর্বোচ্চ হইতে পারবে, আর 1000 হইতে পারবে। যদি এর বেশি হয় আপনি 2 বার 3 বার 4 বার করেন, সমস্যা নাই। ঠিক আছে? আর এই ডিসকাউন্ট এবং ক্রেডিট নোটের ইস্যু থাকলে এটা আপনি ম্যানুয়ালি করবেন, এটা বাল্ক আকারে নেগেটিভ কোনো অ্যামাউন্ট এভাবে নিবে না। এটা হচ্ছে পুরো গাইডলাইন, ইম্পোর্ট করার আগের গাইডলাইন, যেটা আপনার জানতে হবে। তাহলে আমরা জেনে নিলাম। এই দেখেন এখানে নিচে আবার কিন্তু তাই বলা আছে যে অ্যাড এ, এটা এটা পরে আসতেছি। আচ্ছা, তাহলে আমাদের ফাইল রেডি। ফাইল রেডি, এখন আমরা কি করবো? আপলোড সিএসভি ফাইল। আমরা ব্রাউজে ক্লিক করতেছি। ব্রাউজে ক্লিক করে আমরা কি লিখছিলাম? বাল্ক ইনভয়েস ক্লায়েন্ট। বাল্ক ইনভয়েস ক্লায়েন্ট, এটা আমার কোথায় ছিল? ডেস্কটপে ছিল। আমি বাল্ক ইনভয়েস ক্লায়েন্ট এটাকে সিলেক্ট করে দিয়ে ওপেন করলাম। এই যে বাল্ক ইনভয়েস ক্লায়েন্ট চলে আসছে। এখন বলছে যে ইউর, এখানেও দেখেন বলে দিচ্ছে ইউর সিএসভি ফাইল ক্যান হ্যাভ নো মোর দ্যান 1000 র। ঠিক আছে? মানে 1000-এর বেশি আপনার এই ফাইলে থাকতে পারবে না। ঠিক আছে? আমি, আমারটাই অত নাই, তার মানে আমি জানি। আর যদি 1000 থাকেও, তারপরও আপনাকে একটু মনে করায় দিব আর কি শেষ সময়। ঠিক আছে? ইম্পোর্ট করার সময়, এটা তাদের রুলস। ওকে, এবার কি আছে? এখানে একটা মানে দুটো অপশন আছে দেখেন। এখানে একটা আছে আছে কি, যে অ্যাড নিউ কন্ট্যাক্ট। আমি অন্যভাবে দেখাচ্ছি, দাঁড়ান। এইটা দেখেন, অ্যাড নিউ কন্ট্যাক্ট দ্যাট ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইক বুকস। তার মানে কন্ট্যাক্ট বলতে কি? কন্ট্যাক্ট কি শুধু সাপ্লায়ার বা কাস্টমার? উভয়ই কিন্তু মানে কন্ট্যাক্ট। তার মানে আমি সেল করতেছি বা আমি ইনভয়েস ইম্পোর্ট করছি, এখানে আমার কন্ট্যাক্ট বলতে কি বোঝাইছে? কাস্টমার বোঝাইছে, অর্থাৎ কাদের কাছে আমি সেল করতেছি। তা যদি এমন এই এই যে যে লিস্টটা বা এই যে যে এক্সেল ফাইলটা বা সিএসভি ফাইলটা, এখানে যে বাল্ক আকারে ইনভয়েস গুলো দেওয়া হয়েছে, যা যে কাস্টমারদের সাথে আপনার এই কাজ মানে ইনভয়েস গুলো হয়েছে, তারা কি আগে থেকে আপনার এই কুইকবুক সফটওয়্যারে ছিল কন্ট্যাক্ট লিস্টে, অর্থাৎ বা কাস্টমার লিস্টে? যদি থেকে থাকে তাহলে এটা টিকমার্ক দেওয়ার দরকার নেই। আর যদি না থাকে, যে না এটা নতুন কাস্টমারকে বা নতুন কাস্টমার আছে এই ইনভয়েসে বাল্ক আকারে অ্যাড করতেছি, এখানে নতুন কোনো কাস্টমার আছে, তখন কি করতে হবে? তখন এইখানে টিকমার্ক দিতে হবে, এইখানে। ঠিক আছে? এইখানে টিকমার্ক দিতে হবে এইখানে। ওকে, এরপরে আছে কি দেখেন, এরপরে নিচেরটা আছে কি, অ্যাড নিউ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ডোন্ট অলরেডি। এখান থেকে দেখাই যে অ্যাড নিউ প্রোডাক্ট অর সার্ভিস, বা এই ইনভয়েসের ভিতরে, অর্থাৎ এই যে যে আপনি এক্সেল ফাইল দিচ্ছেন, ইম্পোর্ট করতেছেন, এর ভিতরে এমন কি কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে যেগুলো আপনার কুইক বুকসে অলরেডি অ্যাড করা নাই, মানে নাই যেগুলা। ঠিক আছে? ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইক বুকস। ঠিক আছে? যদি এমন হয় যে না আছে, আমার ইনভয়েসে 2টা বা 3টা প্রোডাক্ট আছে, আর সব আমার কুইক বুকসে অ্যাড করা, 2-3টা প্রোডাক্ট আছে যেগুলো কুইক বুকসে অ্যাড করা না, তাই একটা প্রোডাক্ট অ্যাড করা না থাকলেও এখানে টিকমার্ক দিতে হবে। এক হচ্ছে কাস্টমার অ্যাড করা আছে কিনা, নতুন কোনো কাস্টমার আছে কিনা। যদি নতুন কোনো কাস্টমার নিয়ে আপনি ইনভয়েস করেন, এই বাল্ক ইনভয়েসের ভিতরে যদি নতুন কোনো কাস্টমার থাকে যে আপনার কুইক বুকস ডাটাবেজে অ্যাড নাই, তা তার জন্য আপনার এখানে টিকমার্ক দিতে হবে। আর যদি প্রোডাক্ট বা সার্ভিস এমন কোনোটা থেকে থাকে এই এক্সেল ফাইলে ইম্পোর্ট করার ক্ষেত্রে, যে সেই প্রোডাক্ট বা সার্ভিস আগে কুইক বুকসে আপনার অ্যাড করা নাই, এই এক্সেল ফাইলেই নতুন প্রথম, তাই না? এটাও টিকমার্ক দিবেন। আপাতত এই দুটো আমরা টিকমার্ক দিচ্ছি না, কারণ আমাদের জানি সবই আছে, তারপরেও প্রবলেম অনেক সময় দেখায় যে আমার সবই অ্যাড করা আছে, আমি বাইরে নতুন কিছু দিচ্ছি না, না নতুন কোনো কাস্টমার দিচ্ছি, না নতুন কোনো প্রোডাক্ট সার্ভিস দিচ্ছি, তারপরেও দেখবেন অনেক সময় ব্যাকে এসে আমার এখানে টিকমার্ক না দিলে ইম্পোর্ট নিবে না। তো আমরা আপাতত এখানে ব্ল্যাঙ্ক রাখতেছি, ব্ল্যাঙ্ক রেখে আমরা নেক্সট করছি, যে এই ফাইলটা এখানে ইনসার্ট করছি, করার পরে এই দুটো টিকমার্ক না দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম, দেখি কি আসে। এবার বলছে যে ইউ মাস্ট ম্যাপ অল দ্য ম্যান্ডেটরি কুইক বুকস ফিল্ড, মানে কুইক বুকসের সব ফিল্ডের সাথে আমার ম্যাচ করতে হবে। এই দেখেন এবার প্রথমে দেখাচ্ছে কি, স্টার মার্ক দেওয়া হলো ইনভয়েস নাম্বার। কুইক বুকসের ফিল্ডে ইনভয়েস নাম্বার যেটা আছে ম্যান্ডেটরি, আমিও ইনভয়েস নাম্বার দিয়েছি। ওকে, ঠিক আছে। কুইক বুকসে কাস্টমার, আমার কাস্টমার, ইনভয়েস ডেট, ডেট দিয়েছি, কিন্তু এখানে দেখেন রেড, কুইক বুকসে ইনভয়েস ডেট নামে একটা কলাম আছে, আমার ইনভয়েস ডেট নামে এটা আমি কলাম দিয়েছি।
এখন এখানে রেড মার্ক দেখাচ্ছে, এখানে রেড মার্ক দেখাচ্ছে বলতে কি, যে আমার ডেট ফরম্যাটটা কি এখানে আমার আবার দেখে দিতে হবে, আন্দাজে দেওয়া যাবে না। দেখেন এটা একটু বড় করব, বড় করে দেখতেছি 23 সাল ঠিক আছে, 15, 16, 18, 12, তার মানে মাঝখানে যে 6 আছে, এই যে 12, 6, 23, তার মানে আগে কি আছে দেখেন। অন্য সব জায়গায় আমি কিন্তু আগে কি দিয়েছি, আগে মাস তারপরে দিন তারপর বছর দিয়েছি, কিন্তু কোনো কারণে এই ইনভয়েসটাই ধরেন ইচ্ছাকৃতভাবেই আমি রাখছি যে আগে দিন তারপরে মাস তারপরে বছর, কিন্তু অন্য সব জায়গায় আমি দিয়েছি আগে মাস তারপরে দিন তারপরে বছর। এটা ডিফারেন্স ইচ্ছাকৃত রাখা, যাতে আপনাদের বোঝানো যায় যে এমন না যে কোম্পানি ডাটাবেজে যেটাই আছে ডেট ওইটাই সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে, ব্যাপারটা তা না। যে আগে আমি কোম্পানি ডাটাবেজ আমি সেট আপ করছি, আগে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার, তার মানে ইনভয়েসের ক্ষেত্রে বিলের ক্ষেত্রেও মনে হয় সেম ডেট ফরম্যাট দিতে হবে। এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। জাস্ট কোন ফাইলে কোন ডেটটা দিচ্ছেন, কোন ফাইলে কোন ডেট ফরম্যাটটা দিচ্ছেন সেইটা যখন ইম্পোর্ট করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে। তার মানে এই ফাইলে আমি কি দিচ্ছি, 12 কি, 12 মাসও আছে তারিখও আছে, কিন্তু 15 দেখলে তো আমি বুঝতে পারছি 15 তারিখ, 6 মাস 23 সাল, তার মানে ডেট মান্থ ইয়ার, এবং এই চিহ্নটা 15-র পরে, 6-এর পরে, এই যে এখান থেকে আপনার ঠিক সেইভাবে দিতে হবে। দেখেন কোনটা, ডেট মান্থ ইয়ার, এইটা এটা দিয়ে দেবেন ঠিক আছে, প্রথমটা ডেট মান্থ ইয়ার, এই যে দিয়ে দিলে এবার কিন্তু এখানে রেড নাই, দিলাম। এবার বাকি সবগুলো ঠিকঠাক আছে, এবার বলছে আইটেম অ্যামাউন্ট। আইটেম অ্যামাউন্টে কি বলতেছে যে দেখেন, আইটেম অ্যামাউন্টে কি আছে দেখেন তো ঘরটা, আইটেম অ্যামাউন্ট, এই যে আইটেম অ্যামাউন্টে কি আছে দেখেন, এটা একটু বড় করে দেখাই এই তিনটা জিনিস, তাহলে বুঝতে হবে। আইটেম কোয়ান্টিটি ধরেন এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট, কোয়ান্টিটি কয়টা, 10টা। আইটেম রেট কত, অর্থাৎ পার পিসের রেট, আইটেম রেট হচ্ছে পার পিসের রেট 1,000। 1,000 টাকা রেটে যদি 10টা কোয়ান্টিটি সেল হয় তাহলে 1,000 গুণ 10, 10,000। তাহলে আইটেম অ্যামাউন্ট মানে কি, টোটাল টাকা, যে কত কোয়ান্টিটি আর কত টাকা করে, সেই টোটাল অ্যামাউন্ট আছে 10,000। এখন আইটেম অ্যামাউন্টের এখানে একটা অপশন আছে আমাদের, যে আইটেম অ্যামাউন্টে এখানে দেখেন কি আছে, আইটেম অ্যামাউন্ট এখানে ক্লিক করলে একটা অপশন, দুটো অপশন, যে এক্সক্লুসিভ অফ ট্যাক্স, ইনক্লুসিভ অফ ট্যাক্স। এখানে ব্যাপারটা কি, এক্সক্লুসিভ, এই দেখেন এখানে ট্যাক্সটা কি দেখেন তো, ট্যাক্স কত পার্সেন্ট, 10%। এখন এই 10,000 টাকার, ধরেন এখানে দিলাম, আগে আবার প্রথম থেকে বুঝি, আইটেম কয়টা, 10টা, আইটেম রেট কত পার পিসের, 1,000, 10 গুণ 1,000, 10,000, এই 10,000 কি আইটেম অ্যামাউন্ট, মোট আইটেমের অ্যামাউন্টটা হচ্ছে 10,000। এখন আইটেমের 10,000 টাকার উপরে যদি ট্যাক্স আছে, আইটেম ট্যাক্স কোড কত, 10%। যদি ট্যাক্স এই 10,000-এর ভিতরে থাকতো ইনক্লুডেড, তাহলে কি ট্যাক্সের পার্সেন্ট আলাদা শো করানো লাগতো, লাগতো না। ঠিক আছে, বা লাগলেও এখন তফাৎটা দেখেন, তার মানে আমার এই 10টা জিনিসের দাম 1,000 টাকা করে আসে, 10,000 টাকা। এরপরে যদি 10% ট্যাক্স হয়, আইটেম ট্যাক্স কোড 10%, তার মানে এই 10,000-এর পরে 10% ট্যাক্স মানে 1,000। এখন এই 1,000 টাকা বাইরে দেওয়া মানে কি, যে এই 10,000 টাকার ভিতরে 1,000 টাকা অন্তর্ভুক্ত না, তাইলে এখানে টোটাল 10,000 লেখা থাকতো, এই 1,000 টাকা আলাদা লেখা থাকতো না। তার মানে কি, এই 10,000-এর উপরে, এই 10,000 বাদ দিয়ে, এই 10,000-এর উপরে 10% ট্যাক্সে আরো 1,000 টাকা, তার মানে টোটাল হচ্ছে 11,000। আর যদি এমন হতো যে না, এই 10,000-এর ভিতরে 10% ট্যাক্স, যেটা এই 10,000-এর ভিতরে 1,000 ইনক্লুডেড, তার মানে ট্যাক্স বাদে 9,000 টাকা, ট্যাক্স সহ 10,000, তাইলে কিন্তু আলাদা এখানে ট্যাক্স দেওয়া লাগতো না। তার মানে মূল বিষয় একটা হচ্ছে ওই আইটেম অ্যামাউন্টের ভিতরে ট্যাক্স ইনক্লুডেড, আর একটা হচ্ছে বাইরে ট্যাক্স, তার মানে যেটা ভিতরে সেটা ইনক্লুডিং ট্যাক্স, আর যেটা বাইরে সেটা এক্সক্লুস, অর্থাৎ ইনক্লুসিভ ট্যাক্স যেটা ভিতরে, আর এক্সক্লুসিভ হচ্ছে বাইরে। তো আমাদের কি, বাইরে, আমাদের ইনক্লুসিভ ট্যাক্স না, আমাদের হচ্ছে মোট যে টাকা তার বাইরে আবার 10% ট্যাক্স, মানে মূল যে আইটেম অ্যামাউন্টটা, আইটেম অ্যামাউন্ট 10 গুণ 1,000, 10,000, এইটার বাদে এর বাইরে আবার আরো 1,000 টাকা ট্যাক্স, 10%-এ 1,000 টাকা ট্যাক্স, অর্থাৎ টোটাল 11,000 টাকা। এই 11,000 টাকার 1,000 টাকা হচ্ছে ট্যাক্স, তার মানে কি 10,000-এর বাইরে ট্যাক্স হচ্ছে এক্সক্লুসিভ। যদি কখনো ওই টাকা আইটেম অ্যামাউন্টের ভিতরে ট্যাক্সটা ইনক্লুডেড থাকে যদি বোঝেন, তখন দিবেন ইনক্লুসিভ, অর্থাৎ ইন ভিতরে, ঠিক আছে, আর এক্স হচ্ছে বাইরে, এইটুকু মনে রাখলে হচ্ছে। তাহলে দিলাম, এটাও সিলেক্ট করে দিলাম, বাকি সব ঠিকঠাক আছে, এই যে আইটেম ট্যাক্স কোড টোড সব ঠিকঠাক আছে। দেখেন কোনো জায়গায় রেড মার্ক নাই, সব সলভ হয়ে গেছে। এবার দিয়ে নেক্সট করছি। এবার দেখেন কি বলতেছে, যে ইওর ট্যাক্স কোড, কুইক বুকস ট্যাক্স কোড, আমার ট্যাক্স কোডে আছে 10%, আর কুইক বুকসে এই 10% আমি কিভাবে দেখাইছি, কি নামে দেখাইছি। আমি তো জানি এটা 10%-কে আমি শুধু 10%-এর নামটা কি দিছিলাম, ট্যাক্স দিছিলাম। আর 15% সেলসের ক্ষেত্রে 15% দিছিলাম, সেটা নাম কি, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এই দুটো আমি দিয়েছিলাম। দেখেন দিছি, সলভ হয়েছে। এটা কিন্তু আবার পার্সেজে আবার চেঞ্জ ছিল, পার্সেজে
শুধু ট্যাক্স নামে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু 8%, আর স্ট্যান্ডার্ড যেটা সেটা মেবি 12%। কিন্তু আমরা তো পার্সেস করছি না, আমরা আমাদের মনে রাখতে হবে ট্যাক্স কোডগুলো শুধু যে সেভ করেই রাখছি, সেভ করেই জীবন শেষ ব্যাপারটা তা না। ট্যাক্স কোডগুলো মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ডের ট্যাক্স সেলসের ক্ষেত্রে কত পার্সেন্ট, পার্সেসের ক্ষেত্রে কত পার্সেন্ট, একই নামে দুটো ট্যাক্স আছে। আর গ্রুপে দুই একজন দিয়েছেন যে অ্যাসাইনমেন্টও লিখে দিয়েছেন, মানে অন্যভাবে নিয়েন না, যে এইটা অ্যাডই হচ্ছে না, কিন্তু ওখানে যেটা লেখা আছে রেড মার্ক দিয়ে, এটা কি খেয়াল করছেন যে এই নামে অলরেডি একটা অ্যাড করা হয়ে গেছে বা অলরেডি একটা অ্যাড করা আছে? এটা দেখেন নাকি চোখ বন্ধ করেন জানি না, আপনি এবার লিখে দিছেন ওখানে যে এটা অ্যাড হচ্ছে না, কিন্তু ওখানেই লেখা আছে রেড মার্ক করে যে এই নামে অলরেডি একটা অ্যাড করা আছে। একটা ট্যাক্সের নাম যদি অ্যাড করা থাকে, সেম নামে যদি আপনি আবার দেন, তাহলে তো নিবে না। এক নামে দুইবার কখনো নিবে না, একবারে বেশি নিবে না। ওকে, তাই ওইটা সংশোধন করেন, সমস্যা নেই। আচ্ছা, 10% ট্যাক্স, 10% যেটা আমাদের নাম হচ্ছে, কোডটার নাম হচ্ছে ট্যাক্স, আর 15% স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। ওকে, দিলাম। এবার নেক্সট দেই। এই দেখেন, তার মানে বলতেছে কি যে এই সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ইসিজি মেশিন, হ্যান্ড স্যানিটাইজার, এগুলো সবই নতুন। ঠিক আছে, মানে এগুলো সবই নতুন প্রোডাক্ট কুইক বুকসে, তাই বলতে চাচ্ছে, কিন্তু মূলত তো নতুন না। আমি বলছি যে এরকম মাঝে মধ্যে একটু প্রবলেম করে, তাহলে আমরা কি করবো, ব্যাকে আসবো, প্রিভিয়াস, আবার প্রিভিয়াস, এরও ব্যাকে আসবো, প্রিভিয়াস, এসে কি করব, এই যে শুধু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই যে নিচের যেটা, এটা টিকমার্ক দিয়ে যাবো, দেখেন এইটা টিকমার্ক দিয়ে এরপরে আবার যাচ্ছি নেক্সট। এরপরে যা যা ছিল সব ঠিকঠাক আছে, এক্সক্লুসিভ ট্যাক্স, ডেট অফ মান্থ সব ঠিক আছে, নেক্সট। আবার এখানে শুধু ট্যাক্সটা, এই যে ট্যাক্স 10%-এর ট্যাক্স আর 15% স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স দিয়ে নেক্সট। এবার দেখেন, এবার হয়ে গেছে। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমার কুইক বুকস অলরেডি অ্যাড করা আছে, কিন্তু তারপরও আবার অ্যাড করতে বলতেছে। যাক, ঠিক আছে, সমস্যা নেই, আমি অ্যাড করলাম, এবার সবকিছু ঠিকঠাক আছে। তাহলে রেড আসলে আবার দেখাচ্ছি, যদি মানে জিজ্ঞাসা থাকে এখনো চ্যাট বক্সে লেখেন, কিন্তু তারপরও ক্লাসও দেখবেন না, ভিডিও দেখবেন না, অন্ধকার হয়ে পড়ে থাকবেন, এটা কিন্তু আশা করি না কারোর কাছ থেকেই। ঠিক আছে, কাজেই এর সুন্দর করে বুঝাই দিলাম যে আমি ভুল দিয়ে ট্রাই করে করে দেখাই, তাতে কি হবে, আপনার ভুল না হইলেও যাতে যদি হয় তাহলে তার সলিউশনটাও আমি ভিডিওর ভিতরে দিয়ে দিই বা লাইভেও দেখাই দিই। তারপরে যদি ভিডিও দেখায় অনীহা থাকে, লাইভ দেখায় অনীহা থাকে, দুটোর যে কোনো একটা তো দেখেন। যাই হোক, আশা করি প্রত্যেকটা স্টেপ মনোযোগ দিয়ে দেখবেন যদি কুইক বুকসে বা ক্লাউড অ্যাকাউন্টিং এ বা জেরোতে যাতে হোক ভালো কিছু করতে চান। দেখতে হবে, কোর্স করে অনেকেই বসে আছে, কিন্তু কোর্স করলে করার মতো করতে হবে, শিখবো অ্যাপ্লাই করবো, শিখবো অ্যাপ্লাই করবো, চোখ বন্ধ করে রেখে পৃথিবীর বাইরে কিছু দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা, সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ইসিজি মেশিন, হ্যান্ড স্যানিটাইজার সবকিছু হয়ে গেছে। এবার স্টার্ট ইম্পোর্টে ক্লিক করবো। দেখেন এই যে যে গোল একটা বৃত্ত, এটা রিলোড নিবে, রিলোড নিয়ে সুন্দর করে বৃত্তটা ভরাট যেই হয়ে যাবে সেই আপনাকে বলবে যে দেখেন, এই দেখেন, নাইসলি ডান, 4 আউট অফ 4 ইনভয়েসেস ওয়ার অ্যাডেড। ঠিক আছে, 4 নিউ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ওয়ার অ্যাডেড। এখন মনে রাখার বিষয় কি, যে আমরা একটা একটা না, আমরা যে 4টা ইনভয়েস যে আমরা ইম্পোর্ট করলাম, আমরা কি চেয়েছিলাম, যদি কোনো ক্লায়েন্ট আমাদের কাজ দেয় সেক্ষেত্রে আমরা আগে জিজ্ঞাসা থাকবে কি, বাল্ক আকারে ইনভয়েস ইম্পোর্ট করতে গেলে বা ম্যানুয়ালি ইম্পোর্ট করতে গেলে, যে ভাই ইনভয়েস হোক বা বিল হোক, যে আপনি কি এই যে যে ইনভয়েস নাম্বার বা বিল নাম্বার, এই নাম্বারগুলোকে আপনি এক্সাক্টটাই কুইক বুকসে দিতে বলতেছেন, এক্সাক্টটাই আপনি চাচ্ছেন যে নাম্বারটা ঠিক থাকতে হবে, যে 1025 যে জায়গা আছে সেখানে 1025 থাকলেই হবে? যে দুটো অপশন আছে কুইক বুকসে, একটা হচ্ছে আমরা যদি কুইক বুকসের হাতে ছেড়ে দিই, কুইক বুকস 1 2 3 এর পরে এরকম করে যাবে। আবার আমরা নিজেরা ম্যানুয়ালি এক একটা করে দিতে পারি। আরো একটা অপশন আছে কি, যে না, আপনি যদি বলে থাকেন যে না, পরের গুলো আমার অটোমেটিক কুইক বুকস দিক, কিন্তু আমি পুরোনো যে ডাটাবেস নিয়ে যখন আইছি, তখন আমার পুরোনো ডাটাবেস গুলো অন্তত আমার নাম্বারটা অ্যাড করে দেন, পরে আপনি আমার কুইক বুকস এর অটোমেটিক জিনিসটা চালু করে দেন। তখন আপনি এই কাজটা করবেন, যে আগে ইম্পোর্ট করার আগে, বাল্ক আকারে ইম্পোর্ট করার আগে কাস্টম ট্রানজাকশন নাম্বারটা সাময়িক সময়ের জন্য, আবার বলছি সাময়িক সময়ের জন্য অন করে দিবেন, অন করে দিয়ে পুরোনো সেই ডাটাবেসটা বাল্ক আকারে অ্যাড করবেন। অ্যাড করে দেওয়ার সাথে সাথে, অ্যাড করে দেওয়ার সাথে সাথে ইনভয়েসের এই সেলস অপশনে চেক দিবেন যে ওই তার নাম্বারগুলো শো করছে কিনা। যদি দেখেন যে না, তার সেই নাম্বারগুলো পুরোনো নাম্বারগুলোই শো করছে, সাথে সাথে যে সেই সেটিং থেকে কাস্টম ট্রানজাকশন নাম্বারটা আবার অফ করে দিবেন, মনে করে অফ করে দিবেন। তার মানে ওইটা অন অফ করে করে এই কাজ করতে হয় যদি কেউ তার নিজস্ব নাম্বার অ্যাড করতে চায় পুরোনো ডাটা দিয়ে। আর কুইক বুকসের হাতে দিলে তো অটো,
নিজস্ব নাম্বার অ্যাড করে দেয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি করব? নাইসলি ডান হয়ে গেল, এবার দিয়ে দিলাম ওকে। এবার দেখবো যে আমার সেই নাম্বারগুলো ঠিক আছে কিনা। এবার এই লাস্ট 12 মান্থ আছে এখানে দেওয়া, আমরা এখানে, আচ্ছা টু টু ডে আসতেছে কেন? ও, ওয়াল সেলসে যাবো। শুধু ইনভয়েসে দিয়ে কিন্তু 2 ডে পর্যন্ত আসবে। ওই ইনভয়েসে যে ওয়াল সেলস খুঁজেন না, ইনভয়েসে গেলে দেখেন লাস্ট 12 মান্থের উপরে দেখেন 2 ডে পর্যন্ত আসে, আর নিচে দেখেন 1 বছর বা অন্য কিছু আসে। এখানে এসে দেখা যাবে না, আমি ইনভয়েসের থেকে এইখান থেকে বাল্ক আকারে ইম্পোর্ট করব। এরপরে এই ইনভয়েসের প্যানেল থেকে অল সেলসে চলে যাবো। অল সেলসে ভালো করে বলতেছি, খেয়াল করে দেখেন, অল সেলসে যাবো। অল সেলসে যে এই লাস্ট 12 মান্থ এখানে যে আমি উপরে একদম উপরে অল পাবো। অলে ক্লিক করলে সব চলে আসবে এখানে। এই যে দেখেন, আমাদের এই যে আগে যেগুলো প্র্যাকটিস করছি, এখানে ইনভয়েস কয়তো আছে, 9, 13, 12, 7, 4, 1, 3, মানে এরকম কয়েকটা আছে। আপনাদের যে কয়টা আছে তার থেকে আমি একটু বেশি করছি। আমার কালকে হয়তো কি জন্য একটু মানে দেখা লাগছিল 2-3টে ইনভয়েস করে। এইখান থেকে খেয়াল করেন, আমার এখানে 11, 12, 13 আছে। 13-র পরে লাভ দিয়ে আপনি কখনো 14 বা 15 বানাতে পারবেন? কখনো পারবেন না। শুধুমাত্র কাস্টম ট্রানজেকশন নাম্বার যদি অন করেন, তাহলে ওই 41ও পারবেন, 37ও পারবেন, এর মাঝখানে কিন্তু গ্যাপ গ্যাপ আছে। কিন্তু তাও কিন্তু আমরা অ্যাড করছি শুধু কাস্টম ট্রানজেকশন নাম্বার অন করে। ওকে, 41, 37, 34, 31 এগুলো কিন্তু অ্যাড করছি আমরা। ঠিক আছে, তার মানে 4টা। 31 অ্যাড করছি, 31, 34, আপনি এখানে ইনভয়েস নাম্বারটা দেখেন, 31, 34, 37, 41, এই 4টা আছে কিনা? এই যে 37, 34, 31 আর 41 কই উপরে, এই যে এই 4টা ওপেন করছি। এবার এর একটা ওপেন করে দেখেন, ধরেন 41 নাম্বার, 41 নাম্বার ভিউ বা এডিটে যান। এডিটে গেলে এবার দেখেন আমরা কি অ্যাকচুয়ালি আমরা কি ইম্পোর্ট করলাম আর কেমন আসলো। আউটপুট দেখবেন না? অবশ্যই দেখবেন। এবার দেখেন আমাদের ওই এক্সেল ফাইলটা দেখেন, আর এখানে দেখেন 41 নাম্বার ইনভয়েসে কি ছিল, দুটো প্রোডাক্ট ছিল, খেয়াল করেন। আমি একটু বড় করতেছি, জাস্ট প্রোডাক্টের কলামটা একটু বড় করতেছি, খেয়াল করেন। ইসিজি মেশিন কয়টা ছিল? 18টা। এই যে ইসিজি মেশিন 18 পিস, 1600 টাকা করে, 15% ট্যাক্স। এবার এখানে একটু মিলান, ইসিজি মেশিন কোয়ান্টিটি 18টা, 1600 টাকা করে, ট্যাক্স স্ট্যান্ডার্ড রেট অর্থাৎ 15% ট্যাক্স। ঠিক আছে, এখানে 15% আছে কিনা একটু দেখি আবার। 15%, 15, 15, হ্যাঁ 15% স্ট্যান্ডার্ড রেটের ট্যাক্স, এখানে নাম লেখা আছে। এরপরে লাইফ সেভিং ইকুইপমেন্ট 13 পিস, 880 টাকা করে, 10% ট্যাক্স। খেয়াল করেন, লাইফ সেভিং ইকুইপমেন্ট 13 পিস, 880 টাকা করে, 10% ট্যাক্স। তার মানে আমরা কিন্তু এক্সেলে এক একটা লাইন আকারে সাজায় দিয়েছি। মানে চিন্তা করে দেখেন যে এক্সেলে আমি সাজায় দেব, এক্সেল ফাইলে আমি কলামটা জাস্ট ওই ডেমো ফাইল বা স্যাম্পল ফাইল ডাউনলোড করে সেইটা অনুযায়ী কলাম টু কলাম এভাবে সাজায় দিলে মুহূর্তের ভিতরে 100 ইনভয়েস মানে 1000 র। 1000 র মানে কি, এক একটা রতে ঘর ঋতু আছে কয়টা, খেয়াল করেন, পি পর্যন্ত। এইভাবে টান দিয়ে 1000 র জানতো যে কত পরিমাণ ডাটা। এই হচ্ছে 1000, এই এই যে চলে আসছে, এই হচ্ছে 1000। তার মানে যে 1000 পর্যন্ত আপনি পারবেন তা না, একবারে এট এ টাইমে 1000। আপনি 1000 দিয়ে এর পরে আরো 1000 দেন, আরো 1000 দেন, এইভাবে আপনি সারাদিন দিতে থাকেন 1000 করে করে, ফুরাবে না তো? এই যে এই হচ্ছে 1000 পর্যন্ত কলামের এক, কলামের একটা লাইন, আর 999টা আপনি ডাটা অ্যাড করতে পারতেছেন এট এ টাইম। তারা আমরা যদি 20,000 ডাটা থাকে, আপনি 20 বার ইম্পোর্ট করলেই আপনার হয়ে যাচ্ছে। আপনি যদি 1 ঘন্টায় সব ডাটা সাজায় নিতে পারেন বা আধা ঘন্টায় সাজায় নিতে পারেন, 20,000 ডাটাও আপনার মুহূর্তের ভিতরে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে মানে বোঝার বিষয় যে কিভাবে আমরা ইম্পোর্ট করি আর কিভাবে এখানে শো হয়, কোথায় শো হয়। এই যে সফটওয়্যারে দেখেন যা যা ছিল সব, এই যে ইনভয়েস নাম্বার এত, এই এখানে যদি আমরা চাই লোকেশন দিতে পারি, লোকেশন আমরা ওইখানে ব্ল্যাঙ্ক রাখছিলাম, দেখেন এখানে লোকেশন ব্ল্যাঙ্ক ছিল। ওই একটু করে যাই, সরি, এখানে লোকেশনটা ব্ল্যাঙ্ক রাখছিলাম মেবি, এই জন্য এখানে লোকেশন আসে নাই। যাই হোক, এখানে যে যে ইনফরমেশন দিবেন সেটা সেটা আসবে। এই যে লোকেশন, ওই এই যে লোকেশন ব্ল্যাঙ্ক ছিল, ঠিক আছে, আমরা ব্ল্যাঙ্ক দিয়েছি। এই যে মেমো নাম্বার দিয়েছি, মেমো নাম্বারও কিন্তু চলে আসছে, এই যে লাস্টে 27 মেমো নাম্বার, এই যে এই যে মেমো নাম্বার। ওকে, তার মানে কি নাই, সবকিছুই আছে। ওকে, তা এই হচ্ছে আমাদের বাল্ক ইম্পোর্টের ব্যাপার। এবার আমাদের প্রধান কর্তব্য কি, আমরা দেখলাম নাম্বারিং হয়েছে, এই সাথে সাথে যে কাস্টম ট্রানজেকশন নাম্বার অফ করে দিয়ে আসবো। কোথা থেকে? গিয়ার আইকনে যাব, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং এ যাব, সেলসে যাব। কাস্টম ট্রানজাকশন নাম্বারে কিন্তু 2টা অপশন আছে, একটা সেলসে,
একটা এক্সপেন্সে, অর্থাৎ এক্সপেন্সেসে বিল বা এক্সপেন্স রেকর্ড করবেন যখন, তখন আগে সেলসেরটা দেখাই। সেলসে যেখানে তো চালু করছিলাম ইনভয়েসের জন্য, ইনভয়েস বলেন, সেলস রিসিপ্ট বলেন, বা রিসিপ্ট পেমেন্ট বলেন, যার জন্যই বলেন, সেলস অপশনে আসবেন। এসে এই যে প্রথমে একদম সেলস ফর্ম কন্টেন্ট, এখানে আসবেন, পেন আইকনে ক্লিক করবেন। এই যে কাস্টম ফিল্ড, এইখানে এসে গো টু সেটিং, এরপরে লিস্ট, কাস্টম ফিল্ড, ম্যানেজ ইউর কাস্টম ফিল্ড, এত কিছু দরকার নাই। কাস্টম ট্রানজাকশন নাম্বার যেটা, এটা অফ করে সেভ করবেন, লাস্টে এসে ডান দিবেন। এবার আবার আমি যদি এখন ইনভয়েস করি, ইনস্ট্যান্ট কুইক বুকস কি করবে, সর্বশেষ কুইক বুকসে কোন নাম্বার পর্যন্ত ছিল, মানে ওরা ওই যে 33 34 কিন্তু একবারেই চলে যাবে না। আমি অ্যাজ ইউজুয়াল কয়টা করছি দেখেন, সেই নাম্বারটা কত, ধরেন আমার এখানে ছিল 111 মেবি, এই 111, 110, 11, দেখি আর আছে কিনা, 111, 11, 11, 12, 13, হ্যাঁ এবার ইনভেস্ট করলে 114, ধরেন আমি একটা একটা করে দেখাই সাপোজ, একটা জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে একটা সিঙ্গেল একটা ইনভয়েস করে দেখাই। এখানে ধরেন আইভি হু, এখানে ডেটটা দিচ্ছি, র্যান্ডম একটা ডেট দিচ্ছি, লোকেশন দিচ্ছি, কোনটা দেবো, ইউকে দিলাম, প্রোডাক্ট দিচ্ছি একটা প্রোডাক্ট, হ্যান্ড স্যানিটাইজার, কোয়ান্টিটি কিলো। আচ্ছা, ওই হ্যান্ড স্যানিটাইজার কিসে অ্যাড হয়ে গেছে, আচ্ছা ওইভাবে না। আচ্ছা ইসিজি মেশিন দিচ্ছি সাপোজ, ইসিজি মেশিন 5টা, ট্যাক্স 15%, ক্লাস ইসিজি মেশিন অ্যাড আছে, তার মানে আর অ্যাড করা লাগবে না, ইসিজি মেশিন দিলাম। দেওয়ার পরে এখন কি হচ্ছে, সবকিছু দিয়ে সেভ এন্ড ক্লোজ। এবার দেখেন তো এই ইনভয়েস নাম্বারটা কত হয়, এই যে ও এবারে 42 হয়ে গেছে, কি হলো ব্যাপারটা, তার মানে এই গ্যাপ গুলো আর নেয়নি। তাহলে এই ইন্টারফেসও চেঞ্জ হয়েছে, শোনেন এই ইন্টারফেসটাও কিন্তু চেঞ্জ হয়েছে, 13-র পরে 14 হওয়ার কথা, ওরা সর্বশেষ দেখছে যে 42 আছে, তার মানে আগের গুলো হয়তো আছে। এটাও কিন্তু একটা প্রবলেম, যেটা যদি কাস্টম ট্রানজাকশন নাম্বার কাউকে অ্যাড করে দেন, সেক্ষেত্রে এটা প্রবলেম, মানে সর্বশেষ ইনভয়েসের পরের থেকে নিচ্ছে এখন, কিন্তু আগে নিত কিরকম, যে আমার ম্যানুয়ালি যে কাস্টম ট্রানজাকশন নাম্বার অফ করে সর্বশেষ কোনটা করা আছে, 13 করা আছে, তাহলে 14 নিবে স্বাভাবিকভাবে। কিন্তু এখন কি করতেছে, যে আমি কিছু কাস্টম ট্রানজাকশন নাম্বার ওপেন করে কিছু করছি, সেটা 42 41 পর্যন্ত ছিল, এখন নিচে 42। ঠিক আছে, এইটাও কিন্তু চেঞ্জ আসছে। যা যে চেঞ্জ গুলো আছে বা আসে প্রতিনিয়ত, আমি আমার সামনে পড়লে আমি কিন্তু অবগত করি, যে ব্যাচ রানিং থাকে, কারণ এটা রেকর্ডটা দেখতে পারবেন যে কোনো ব্যাচ। ঠিক আছে, তো এটা আপডেট আসছে, যেটা আগে 114 হতো, 13-র পরে 14, এখন কিন্তু ওই 41, আমি কাস্টমার নেই আর মানে কাস্টমটা অফ করে আনি, সেক্ষেত্রে সর্বশেষ যেটা ইনভয়েস আছে তার পরেরটা আসবে। ঠিক আছে, আগে আসতো অন্যরকম ভাবে, যাই হোক, তাহলে এটাও আপডেট দেখলেন। তাহলে এই হচ্ছে বিষয় আমার বাল্ক ইনভয়েস ইম্পোর্ট করার। এখন আছে ডিলেড চার্জ, ডিলেড দেরি করে চার্জ, আর ডিলেড ক্রেডিট দেরি করে ক্রেডিট। ঠিক আছে, ডিলেট না, আবার বলছি ডিলেট। এখন আগে বুঝি ডিলেট চার্জটা সংক্ষেপে যদি বোঝা হয়, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যাতে এই উদাহরণে সবচেয়ে ভালো বোঝা যায়। এটা সবাই মানে সব বেজে এই উদাহরণটা দিলে মানুষের বুঝতে সুবিধা হয়। যে আপনারা ধরেন যে কোনো জায়গায় জব করেন, অফিসে লাঞ্চ দিয়ে যায় কোনো হোটেল থেকে, এরা কি করে, একদিনে বিল করে না, যে ধরেন পুরো মাস ধরে দিয়ে যায়, মাসের শেষে বিল করে, বা পুরো সপ্তাহ ধরে দিয়ে যায়, সপ্তাহ শেষে বিল করে। ঠিক আছে, তার মানে আগে ওরা সার্ভিস দেয়, লাস্টে যে চার্জ করে, এটা হচ্ছে তাই। তো তাই যদি করতে হয়, তাহলে আগে কি করতে হবে, আগে চার্জ রেকর্ড করতে হবে। আর ডিলেড ক্রেডিটটা কি, ধরেন কথার কথা 1 সপ্তাহ ধরে আপনাকে মানে টিফিন দিয়ে গেল, দুপুরে লাঞ্চ দিয়ে গেল অফিসে, তারা আগে তো চার্জ নিল না, তাহলে তো আর ডিলে চার্জ হয় না। ধরেন এই যে জুলাই মাসের কথার কথা, জুলাই মাসের 1 তারিখের থেকে তারা কি করছে, আপনাকে আপনার অফিসে আপনার সাথে কন্ট্রাকচুয়াল ভাবে, মানে তারা আহ, আছে, কন্টাক্টে আছে, যে তারা লাঞ্চ আওয়ারের আগে দুপুর 12টার ভিতরে হোটেল থেকে প্রতিদিন লাঞ্চ দিবে। তাই এই 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত একটানা পুরো সপ্তাহ লাঞ্চ দিয়েছে। এখন লাঞ্চ দিয়েছে হচ্ছে 6 দিন, ভিতরে তোর শুক্রবার আছে। তা ওরা কি করছে, ওই সপ্তাহ ধরে, সপ্তাহে 7 দিন হয়, কোনো কারণে ভুল ক্রমে 7 দিনই হিসাব করে ফেলছে। তাহলে সেই 7 দিন ওরা কি করছে, চার্জ লিস্ট আপনাকে দিয়েছে, চার্জ কিন্তু নন পোস্টিং আইটেম, চার্জ নন পোস্টিং আইটেম, চার্জ করলেই কিন্তু আহ, আপনার বিল করবে না। ঠিক আছে, চার্জ করলেই বিল করবে না, চার্জটা যতক্ষণ ইনভয়েসে কনভার্ট না হবে ততক্ষণ কিন্তু এটা বিল হবে না। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এই চার্জটা ধরেন দিল সার্ভিস পুরো সপ্তাহ ধরে, কিন্তু সে এই সপ্তাহ ধরে 7 দিন হিসাব করলো, ভুল করলো। 6 দিন সার্ভিস দিয়েছে কিন্তু 7 দিন হিসাব করলো, ভুল হতেই পারে। যদি ভুল হয় তখন ডিলেট ক্রেডিট এইটার প্রয়োগ তখন হবে, ভুল না হলে ডিলেট ক্রেডিটের কোনো প্রয়োগ নাই। এটার প্রয়োগ কি, ওই সাত 7 দিনকে 6 দিন বানানোর জন্য একদিন,
তো আপনি মন মতো এডিট করেই কমাই দিতে পারবেন না, বা এটা উচিত হবে না, এটা অ্যাকাউন্টিং প্রিন্সিপালে এটা ভালো দেখাবে না। কারণ এর জন্য আলাদা তো একটা টার্ম আছে, ঠিক আছে? তো সেইটা ওই 7 দিনকে 6 দিন করার জন্য অ্যাকাউন্টিং ফর্মুলা অনুযায়ী কিভাবে করতে হয় সেটা হচ্ছে ক্রেডিট, অর্থাৎ ডিলেড ক্রেডিট। যে ডিলে চার্জ যদি বেশি দেখানো হয়, সেটা অ্যাডজাস্টিং করার জন্য ডিলে ক্রেডিটটা ওইটা মাইনাস করে, যাতে যেটা বেশি দেখানো হয়েছে সেটা সেই ফিগারটা যাতে মাইনাস করে, বা সেই দিন বা সেই ঘন্টা সেটা যাতে মাইনাস করে দেখানো যায়, সেটা হচ্ছে ডিলেড ক্রেডিট। ডিলেড ক্রেডিটের প্রয়োগ সব ক্ষেত্রে কিন্তু থাকবে না। যদি সঠিকভাবে ডিলেড চার্জ রেকর্ড করেন, তাহলে ডিলেড ক্রেডিটের প্রয়োজন থাকবে না। তারপরও কুইক বুকসে দিয়ে রাখছে, আমি সবগুলো টুলসের কাজ দেখাবো, কিছু স্কিপ করবো না। ওকে, তাহলে ডিলে চার্জ করি। তা চার্জ করতে গেলে আমরা সার্ভিস ওরিয়েন্টেড দিয়ে আরো বেটার হয় বোঝাতে। তা চলেন আমি প্লাস নিউ আইকনে যাবো। দেখেন এখানে এই কাস্টমারের আন্ডারে যতগুলো ফিচার আছে সবগুলো হয়েছে, শুধু এই লাস্টের এই দুইটা বাকি ছিল, আমি এখন করে নিবই। এই অ্যাড কাস্টমার কিন্তু এখান থেকেও যে অ্যাড করছি যেটা, আর এখানে সেলসের ভিতর দিয়ে এই কাস্টমার এই সেম, শুধু বাকি আছে আমাদের এই ডিলে ক্রেডিটটা আর ডিলে চার্জটা, এটা করবো। তা আগে হচ্ছে ডিলে চার্জ। চলো একটা ডিলে চার্জ রেকর্ড করি। এটা করলে আমাদের ক্লাস শেষ। যে কোনো একজন কাস্টমারকে এখান থেকে অ্যাসাইন করতে হবে। আমি নিচ্ছি ধরেন জ্যাসন কাইরন। ঠিক আছে, জ্যাসন কাইরন, ওনাকে উনি হচ্ছে আমার কাস্টমার। ধরেন ওনার অফিসে আমি ধরেন সার্ভিস দিয়েছি। সার্ভিস দিয়েছি কবে, কত তারিখ থেকে ধরেন 25 জুন ধরি, জুন মাস, 2025 জুন মাসের 1 তারিখ থেকে সার্ভিস দিয়েছি। ও, 1 তারিখ থেকে তো সার্ভিস দিয়েছি, তাহলে 1 তারিখে সার্ভিস দিয়ে 1 তারিখ থেকে সার্ভিস দিয়েছি, 1 তারিখ থেকে তো তাকে আমি চার্জ করতে পারি না। মানে এই যে যে চার্জটা রেকর্ড করতেছি 1 তারিখে তো রেকর্ড করতে পারি না। আমি 1 তারিখ থেকে ধরে নেন 7 তারিখ পর্যন্ত সার্ভিস দিয়েছি, এর ভিতরে শুক্রবার আছে একটা, আমি ভুল করে ধরেন, ভুল করে না, আমি ধরেন শনিবারে, শনিবারে যখন লাঞ্চ দিতে গেছি, কথার কথা, বা যা সার্ভিস দিয়েছি সেটা যখন দিতে গেছি, তখন আমি এইটা তাকে জমা দিলাম, যে নেন এটা আপনাকে বিল করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 1 তারিখ থেকে আমি 7 তারিখ পর্যন্ত সার্ভিস দিয়ে 7 তারিখেই আমি এই ডিলেড চার্জটা রেকর্ড করতেছি। ঠিক আছে, মানে সর্বশেষ যে 7 দিনের দিন আমি এটা রেকর্ড করতেছি। রেকর্ড করলাম। লোকেশন কি হবে, ধরেন ইউকে থাকলো, লোকেশন ইউকে, ঠিক আছে। এক্সক্লুসিভ অফ ট্যাক্স সব ঠিক আছে। এখানে প্রোডাক্ট বা সার্ভিসে কি হবে, আমি এখানে দিচ্ছি ধরেন একটা সার্ভিস, র্যান্ডম একটা সার্ভিস দিয়ে দিব। এখানে কোথায় যেন ডক্টর কেয়ার ছিল, এটা দিয়ে আরো, এই যে ধরেন এই যে ডক্টর কেয়ার, ডক্টর কেয়ার দেওয়া হয়েছে। কয় কয়দিন ধরেন 7 দিন। এখানে আবার ব্যাপার আছে, কোয়ান্টিটি আপনার দিনে হবে না ঘন্টায় হবে, সেটা একটা বিবেচ্য বিষয়। ধরে নিন এটা যদি দিনে ধরেন তাহলে 7 দিন, আর যদি আহ দাঁড়ান, তাহলে এ আছে 7, 7 হচ্ছে দিলাম, ধরেন যদি দিন হয় তা 7 দিন, আর যদি ঘন্টা হয়, কারণ আমাদের এখানে রেটটা কিন্তু সার্ভিসের রেটটা কিন্তু ঘন্টা চুক্তি হয়, তা আমরা 7 দিন বাদ দিই। 7 দিনের টার্মটা বাদ দিয়ে আমরা 7 ঘন্টা ধরি, যে না 7 ঘন্টা ধরে তাকে ডক্টর কেয়ার দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে সে একটা ঘন্টা তার রেস্ট নিয়েছে, সেই রেস্ট নেওয়ার টাকা আমি দিব না। বা আমার সাথে কন্ট্যাক্ট এরকম যে রেস্টের, আপনি লাঞ্চ আওয়ারে আপনি রেস্ট নিতে পারেন, সাপোজ ডক্টর কেয়ার, কোনো একজন ডক্টর আমাকে সার্ভিস দিচ্ছে, তার রুলসে সে লাঞ্চ নি, মানে সরি লাঞ্চ করার জন্য 1 ঘন্টা ব্রেক দিয়েছে, কিন্তু সেই ব্রেকের জন্য আমি তাকে টাকা পে করবো না, বা টাকা পে করার জন্য এটা রুলসও নাই, আমার রুলস নাই, বা মানে ওই লোকেশনে বা ওই প্রতিষ্ঠানে কোনোটারই রুলস নাই। কিন্তু ভুল করে ওই 7 ঘন্টায় ধরেন এখানে সার্ভিস দেওয়া দেখানো হয়েছে, কোয়ান্টিটি 7, রেট এই সব কিছু ঠিকঠাক আছে। আর এখানে দিব সেলসে কি দিব, 10%। ডক্টর কেয়ার ধরেন ট্যাক্স আছে, এটা দিলাম। এখন এইটাকে আমি আবার কিসে অ্যাড করব, ডক্টর কেয়ারে ক্লাসে অ্যাড করে দিব, অ্যাড নিউতে দিয়ে, সরি এই যে ক্লাসটা অ্যাড করে দিব, যেহেতু ক্লাস অ্যাড করা নাই, সেভ করে দিলাম। তার মানে নতুন নতুন যেগুলো আসবে সব ক্লাস অ্যাড করে যাবো, তার মানে ওটা দ্বিতীয়বার আর জীবনে কখনো অ্যাড করা লাগবে না। দিলাম। এবার খেয়াল করেন, আমি ধরেন 6 মাসের 7 তারিখে, 7 তারিখেই ধরেন সার্ভিস দিয়েছি, সারা দিনে সার্ভিস দিয়ে ওই 7 দিনের টার্ম বাদ দেন, ধরেন 7 ঘন্টার টার্ম, যেহেতু ঘন্টা চুক্তি আমাদের এই সার্ভিসগুলো এখানে অ্যাড করা আছে, রেটটা আওয়ারলি, তাহলে দিন হলে গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। ধরে নেন আমি 7 তারিখেই সার্ভিস দিয়েছি, সার্ভিস দেওয়ার পরে, সার্ভিস দেওয়া শেষ হলে আমি 7 ঘন্টা রেকর্ড করলাম যে 7 ঘন্টা আমি সার্ভিস দিয়েছি। আওয়ারলি 150 টাকা করে, 1050 টাকা হচ্ছে ডলারে আর কি, ঠিক আছে, $1050। এর সাথে আবার ট্যাক্স আছে 10%, প্লাস ডক্টর কেয়ার। ওকে, সার্ভিস ডেটটাও আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। ডিলে চার্জ কখন রেকর্ড করছি এটা হচ্ছে সেই ডেট, আর এখানে হচ্ছে সার্ভিস ডেটে হচ্ছে কি হবে আমার, ওই ডেটটা হয়ে যাবে জুলাইয়ের, সরি জুনের,
আমি ওখানে জুনের 7 তারিখ দিয়েছি, 7। ওকে, এই যে সেম ডেটটা এখানে দিয়ে দিলাম, যে সার্ভিস কবে দেওয়া হয়েছে, সার্ভিস ডেটটা দিয়েছি। আর সবকিছু ঠিকঠাক আছে, লোকেশন ক্লাস সবকিছু ঠিক আছে। আমি 7 ক্লোজ করলাম। 7 ক্লোজ করলে এখন কি আসতেছে, 7 ক্লোজ করছি। এবার দেখেন ডিলে চার্জ 4, আমি আগে কয়েকটা ক্রিয়েট করছি। এখন ডিলে চার্জ দেখলে কোথায় আসতে হবে, অল সেলসে আসতে হবে, ইনভয়েস আসা যাবে না। ঠিক আছে, এটাই কি ইম্প্যাক্ট করছে। ডিলে চার্জ এই যে জেসন কাইরন, দেখেন এই যে এটা কিন্তু ওপেন আছে। ওপেন আছে মানে কি, দেখেন এই পাশে ক্রিয়েট ইনভয়েস, তার মানে কি এখন কি আমার মানে কোনো ইম্প্যাক্ট ফেলছে এটা। অবশ্যই আমার লেনদেনে কোনো ইম্প্যাক্ট ফেলে নাই, তার মানে এটা এখনো নন পোস্টিং আইটেম। ঠিক আছে, নন পোস্টিং আইটেম, এটা আনবিল্ড অ্যাক্টিভিটিতে, এই যে আনবিল্ড ইনকামে অনেকগুলো টাকা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আছে। ঠিক আছে, আনবিল্ড অ্যাক্টিভ, আনবিল্ড ইনকামে এখানে এই টাকাটা আছে, তার মানে এটা যখন আমরা ইনভয়েসে কনভার্ট করব, তখন এটার ইম্প্যাক্টটা প্রতিষ্ঠানের রিপোর্টে বা ট্রানজাকশনে বা লেনদেনে পড়বে। ঠিক আছে, এখন এই যে যে চার্জ লেখা, কি ডিলেড চার্জ কিন্তু লেখা না, লেখা চার্জ। কাস্টমার জাসন ক্যারন, চার্জ নাম্বারটা লেখা, আমি আগে 3টা ক্রিয়েট করছি, এটা 4 নাম্বার। আচ্ছা, জাসন ক্যারন, এটা টাকা। কিন্তু ক্রিয়েট ইনভয়েস যদি আমার এখান থেকে এই অপশনটা না থাকতো, আমি মনে করতাম যে এটা ইম্প্যাক্ট ফেলছে, কিন্তু ক্রিয়েট ইনভয়েস অপশন আছে, তার মানে আগে তো আমার এটা অ্যাজ এ ড্রাফট রেকর্ড করা হলো। ইনভয়েস না করা পর্যন্ত তো আমার হিসাবে কোনো প্রভাব পড়বেই না, স্বাভাবিক এটা। এখন আমার কি করতে হবে, এখন দ্বিতীয়ত কাজ করতে হবে, যে এখন আমি একটা বিষয়, আমি যদি এই মুহূর্তে যদি ইনভয়েস করে ফেলি, তাহলে কিন্তু আমি চার্জটা রেকর্ড করতে পারবো না, ডিলে চার্জ যেটা, এই ডিলে ক্রেডিট, ডিলে চার্জটা আমি তো রেকর্ড করছি। এখন যদি আমি ইনভয়েস করে ফেলি, ডিলে চার্জ রেকর্ড করার সাথে সাথে যদি আমি ইনভয়েস করে ফেলি এখন, তো ধরেন আমি এই যে কেবলমাত্র আসছি, এসে আমি ক্রিয়েট ইনভয়েস করে ফেললাম, তাহলে কিন্তু এই যে ডিলে ক্রেডিট যেটা, যে ভুলবশত 1 ঘন্টা বেশি দেখিয়ে ফেলছি, 7 ঘন্টা একটা না সার্ভিস দিয়েছি, কিন্তু তার ভিতরে 1 ঘন্টা লাঞ্চ ছিল, সেই লাঞ্চের আওয়ারটা আমি ভুলবশত অ্যাড করে দিয়েছি। এটা ক্লায়েন্টের কাছে যদি ইনভয়েস করা হয়, তাহলে তার ভুল হয়ে যাবে। তো এই ভুলটা আমি কিন্তু সংশোধনের সুযোগ আগে আছে। পরে হয়তো ক্লায়েন্ট আমাকে টাকা কম দিবে, যে না আমার তো 6 ঘন্টা দিয়েছি, তখন কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হবে। কাজে ইনভয়েস করার আগে যদি কোনো ভুল টুল থাকে, সেটা আগে চেক দিয়ে আপনার এখানে সেটা ক্রেডিট করে নিতে হবে। ওকে, তাহলে ধরেন এখানে আমি দেখতেছি যে রেকর্ড করার পরে, কেবলমাত্র রেকর্ড করে উঠলাম, দেখলাম যে কি হলো ব্যাপারটা, চার্জে এত টাকা তো না, আমার তো মানে বেশি হয়ে গেছে কিনা এরকম মনে হচ্ছে, বা যে কোনো কারণে, বা যখন আমি ক্রিয়েট ইনভয়েসে গেলাম, ধরে নেন আমি ক্রিয়েট ইনভয়েসে গেছি, ক্রিয়েট ইনভয়েস করতে গেছি, আমি 7 তারিখে আমি এটাকে সেভ করে রাখছি, যে না আমি সার্ভিস দিয়েছি 7 তারিখে, 7 তারিখে আমি ডিলে চার্জ ক্রিয়েট করে রাখছি। এখন আমি ইনভয়েস করতেছে, দেখছি কি হলো, 7 কেন, এখানে তো 1 ঘন্টা মানে যে লাঞ্চ আওয়ার ছিল, সেইটাও কি ঢুকে গেছে কিনা, মানে আমি রিমেম্বার করার চেষ্টা করতেছি যে এটা ঢুকে গেছে কিনা, বা ঢুকে যেতে পারে, কারণ তাকে তো 6 ঘন্টা সার্ভিস দেওয়া আছে, 1 ঘন্টা তাহলে এক্সট্রা হয়ে গেছে, এটা তো কিন্তু আপনার ফাইন্ড আউট করতে হবে। বা আপনি তো এটা যখন সেভ করবেন, সেভ করে দেখছেন এই যে দেখছেন সেন্ড লেটার, এই যে একটা অপশন থাকে, তার মানে আপনি যখনই এটাকে ক্রিয়েট করবেন, তখন যদি ওই আপনার ডাটাবেজে ক্লায়েন্টের মেইল থাকে, তার সেই ক্লায়েন্টের মেইলে কিন্তু একটা মেসেজ চলে যাবে। ওকে, তা সেই মেইলটা চলে গেলে তখন যদি আপনাকে নোটিফাই করে, ধরেন আপনি আপনি জানলেন না, সে নোটিফাই করলো যে ভাই কি হলো, আপনি তো আমার সার্ভিস দিয়েছেন 6 ঘন্টা, 1 ঘন্টা তো আপনার ডাক্তারের লাঞ্চ ছিল, বা সে আর কি ছিল দরকার নেই, আমি তো 6 ঘন্টা সার্ভিস দিয়েছেন, তখন যদি আপনাকে বলে, তখন আপনি তার কথার সূত্র ধরে, যে না আদৌ আমি দেখি একটু, তখন আপনি যদি দেখেন যে উফ, আমার তো ভুল হয়ে গেছে, 1 ঘন্টা বেশি দেখানো হয়েছে, তখন ইনভয়েস করার আগে আপনি নিজে জানেন, বা ক্লায়েন্টের কাছে যে ওই মেইলটা যায়, এই যে চার্জটা রেকর্ড যখন করেন, ইনভয়েস ক্রিয়েট করার আগে যখন এটা রেকর্ড করেন, তখন যদি যায়, তখন যদি সে আপনাকে নোটিফাই করে আর আপনি নোটিফাই করেন, মানে মোট কথা এটা যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে কি করতে হবে, এই ইনভয়েস করার আগে এই চার্জটা কি করতে হবে, ক্রেডিট করতে হবে 1 ঘন্টায়, যে ডিলেট ডিলেট চার্জ যেটা, ডিলে ডিলে ক্রেডিট যেটা, ডিলে চার্জ তো রেকর্ড করছেন, তাহলে ডিলে ক্রেডিট রেকর্ড করার ক্ষেত্রে কি করতে হবে, ধরেন এই চার্জ তো রেকর্ড হয়ে আছে, ইনভয়েস করি নাই, এখন যাইতে হবে প্লাস নিউ আইকনে, যে জাস্ট কাস্টমারের নাম জেনে যেতে হবে, নাম কি, জ্যাসন ক্যারল। ওকে, চার্জ 4। ওকে, তাহলে প্লাস নিউতে যাব, এবার ডিলে ক্রেডিটে যাব, যে আমরা 1 ঘন্টা বেশি দেখাইছি, সেটা কম দেখাবো, গেলাম। এবার এখান থেকে যেই আমি জাসেল কেরানের নামটা দিব, দেখেন এই যে এই দিলাম, এবার দেখবেন এই সাইডে পপ আপ একটা লাভ দিয়ে চলে আসবে। দাঁড়ান, সার্ভিসটা এখন রেকর্ড করি নাই মেবি। আচ্ছা, জেসন কায়রনই কি ছিল, ওই তাহলে তো আসার কথা, যাক আমি ডেট
না, জেসন কারণ এইখানে এই ট্যাবে ছিল না ওই ট্যাবে ছিল, আমি একটু দেখে নিই। আবার একটু কেটে দিই, জাস্ট এ মিনিট। একবারই তো চলে আসে কথা। আচ্ছা, জেসন ক্যারন আর চার্লস, এইটা জেসন ক্যারনের 4 নাম্বার। ওকে, আবার দিচ্ছি। জেসন ক্যারন, এই যে ডিলেট ক্রেডিট, এখান থেকে কাস্টমার দিলাম জেসন ক্যারন, দিলাম। দেওয়ার পরে ডেটটা দিচ্ছি। আমি কবে এটা আমি অ্যাডজাস্ট করছি, ধরেন 7 তারিখে আমি রেকর্ড করছি, আমি 8 তারিখে আসছি। 8 তারিখে আসছি আমি এটা রেকর্ড করতে, এখন সার্ভিসটা দিতে হবে, সরি এই যে এখানে যে কোন সার্ভিসটা দেওয়া হয়েছিল সেটাও দিতে হবে। ডক্টর কেয়ার, এই ডক্টর কেয়ার দিলে আশা করি চলে আসবে। ডক্টর কেয়ার এখানে সিলেক্ট করে দিলাম। দিলে এখানে কোয়ান্টিটি কত, 1, কোয়ান্টিটি 1, ঠিক আছে। ও এখন আসবে না, সরি ইনভয়েস করার ক্ষেত্রে আসবে। এখানে আমি তো অ্যাডজাস্ট করবো, মানে ক্রেডিটে আসছি, এখানে অ্যাডজাস্ট করব জয়সান কেরনের থেকে সেই ডক্টর কেয়ার যেটা দিয়েছি সেইটা অ্যাডমিট করবো। সার্ভিস কবে দিয়েছে, সার্ভিস ডেটটা আমি দিয়ে দেবো, যে আমাকে 7 তারিখে সার্ভিস দিয়েছে। এখানে দিব হচ্ছে আহ, জুনের 7 তারিখে সার্ভিস দিয়েছিল, সার্ভিস ডেটটাও আবার এখানে দিয়ে রাখছি যাতে এক্সাক্ট ম্যাচ হয়। 7 তারিখে সার্ভিস ডক্টর কেয়ার, কোয়ান্টিটি 1, রেট এত, এবং এই যে যে ট্যাক্স ছিল 10%, এটাও অবশ্যই দিতে হবে। এবং ক্লাস যেটা ছিল ডক্টর কেয়ার, এটাও দিতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু ইম্প্যাক্ট অর্ধেক অর্ধেক পড়বে, বাকিগুলো কিন্তু ইম্প্যাক্ট মানে না পড়া হয়ে যাবে। আমি সব দিয়ে এখানে আর কোনো কিছু দরকার নাই, এই ডেট বা যা কিছু দিয়েছি সব শুধু কোয়ান্টিটি একটা দিয়ে দিলাম। তো এটা তো আমি ক্রেডিট করতেছি দিয়ে 7 ক্লোজ, লোকেশন ক্লাস সবই দেওয়া আছে, 7 ক্লোজ দিয়ে দিলাম। 7 ক্লোজ দিলে এবার দেখেন এখানে কত টাকা ছিল, এখানে কিন্তু সেই টাকাটা রয়ে গেছে, যে 1155। কিন্তু এই যে যে চার্জ, এই যে চার্জ 4, জ্যাসন কাইরন 1155, খেয়াল করেন, এটাও ক্রিয়েট ইনভয়েসের অপশন আছে। আর এই যে চার্জের এগেনস্টে এটা ক্রেডিট করা হয়েছে, এটা কিন্তু ডিলেড ক্রেডিট করার লেখা নাই। চার্জটাও কিন্তু ডিলেড চার্জ লেখা নাই, চার্জ লেখা আছে জ্যাসন ক্যারন টাকা 1155, আর ক্রেডিট জ্যাসন ক্যারন মাইনাস, এই যে ক্রেডিটের টাকা মাইনাস করা, যে 150 টাকা আর 15, মানে 10% ভ্যাটে আরো হচ্ছে 15, অর্থাৎ 150 আর হচ্ছে 15, $165 যেটা, এটা মাইনাস করা আছে। কিন্তু এখন অ্যাডজাস্ট হয়নি, অ্যাডজাস্ট কখন হবে, ইনভয়েস করার ক্ষেত্রে, তখন হচ্ছে একটার সাথে একটা অ্যাটাচড হবে। তাহলে এই দুটো কিন্তু আমরা এখানে পেয়েছি, এটা শুধু মাইনাস ফিগারে আছে, খেয়াল করেন। আর এটা সেই মূল টাকাই রয়ে গেছে। এখন আমাদের ধরেন অ্যাডজাস্ট ফ্যাডজাস্ট সব হয়ে গেছে, এখন আমরা কি করব, ধরেন এটা করছি এই যে ডিলেট চার্জ যেটা, সেটা রেকর্ড করছি 7 তারিখে, আর পরের দিন ডিলে ক্রেডিটটা জানতে পেরে আমি ক্রেডিট করে রাখছি। আজকে ধরেন 10 তারিখ, আমি কি করতেছি, এই চার্জের এখানে আসছি, এই দ্বিতীয়টা না, ক্রেডিটে আমি যাচ্ছি না, ওটা আর ইনভয়েস তো করবো না আমি। তা ওটা যাতে একসাথে আমার অ্যাড হয়ে যায়, দুটোর ইম্প্যাক্টই একসাথে পড়ে, সেজন্য কি করব, মূল যে চার্জ করছিলাম সেইখানে যে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব। ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলে এবার দেখেন একটার সাথে একটা জড়ায় যাবে। ঠিক আছে, যেটা বলছিলাম যে একটা পপ আপ নতুন করে চলে আসে, ওইটার সাথে এটা অ্যাটাচ হয়ে যায়। এই যে এই যে যে এইটার সাথে একটা যুক্ত আছে। দেখেন এইখানে যখন আসছি প্রথমে ইনভয়েস করতে বলছে ওয়ান লিঙ্ক চার্জ, তার মানে এই ইনভয়েসটা কোথা থেকে আসছে, এর সূত্র কি, এটা কি ফ্রেশ একটা ইনভয়েস না, এটা একটা চার্জের মাধ্যমে এই ইনভয়েসটা হচ্ছে, তাই বলছে যে এই ইনভয়েসের সাথে একটা চার্জের লিঙ্ক আপ আছে, যে ডিলেড চার্জ যেটা করা হয়েছে সেটা লিঙ্ক আপ আছে। এবার আমি একটু নিচে স্ক্রল করে দেখি, দেখেন এখানে কিন্তু 7 দেখাচ্ছে। তাহলে আপনার মনে হতে পারে কি হইলো, আমি তো ইনভয়েস ওপেন করলাম, আমি অ্যাডজাস্ট করলাম, ক্রেডিটও করলাম, ডিলের ক্রেডিট করলাম, ডিলের চার্জ তো 7 ঘন্টা করছিলাম, কিন্তু পরে তো ক্রেডিট করলাম, সেইটা কই। এই যে এই পপ আপটা দেখেন, এরকম থাকার কথা মূলত, কিন্তু এই পপ আপটা অটো যখন আমরা ইনভয়েসে ক্রিয়েট করছি এইরকম চলে আসছে। এখানে কি বলছে যে অ্যাড টু ইনভয়েস কি, এই যে ক্রেডিট, ক্রেডিট, এই যে এটা মাইনাস করা 150 এবং ট্যাক্সেবল, এখানে কিন্তু 165 লেখা নেই, এটা ট্যাক্সেবল পাশে লেখা আছে, আর 1 ঘন্টায় 150, এই যে রেটটা 150 লেখা আছে মাইনাস ডক্টর কেয়ার। এখন আপনি অ্যাড অলে ক্লিক করলে সব অ্যাড হয়ে যাবে। সব মানে কি, এখানে যদি আরো 5টা থাকতো এর সাথে মানে সম্পৃক্ত, সেগুলো অ্যাড হয়ে যেত, বা এই কাস্টমার সম্পৃক্ত, সেগুলো অ্যাড হয়ে যেত। শুধু যে এইটাই ক্রেডিটটাই অ্যাড হবে তা কিন্তু না, অনেক সময় দেখা যাচ্ছে যে এই কাস্টমারের সাথে আরো 5টা ইনভয়েস ডিউ আছে, সেগুলোও কিন্তু এই প্যানেলে আসবে, কিন্তু আপনি শুধু নিবেন কোনটা, ক্রেডিটটা। মনে রাখতে হবে কিন্তু এখানে এই কাস্টমারের সাথে আরো 5টা ডিউ থাকতে পারে, যে আমি যেহেতু একটা ইনভয়েস করতেছি, আরো 5টা এরকম ওপেন আইটেম থাকতে পারে, সেইটা যেন এখানে আমি আবার অ্যাড না করে দিই। আমার যেহেতু এইটা চার্জ রেকর্ড করছিলাম 7 ঘন্টা, এখান থেকে আবার আরো 1 ঘন্টা কমায় ক্রেডিট রেকর্ড করছিলাম, সেখান থেকে মাইনাস করে 150 হয়েছিল। এখন আমি শুধু সেই ক্রেডিটের অপশনটাও যদি করতে চাই, তাহলে আমি এই সিঙ্গেল অ্যাডে ক্লিক করে দিব। দেখেন এবার দেখেন, এবার এই পপআপটা চলে যাবে, অটো চলে যাবে। এবার দেখেন যে ডক্টর কেয়ার 7 এখানে দেওয়া আছে, আর পরেরটাই আছে ডক্টর কেয়ার -1।
সবই দেওয়া আছে। এবার এই অ্যামাউন্টটাও -150 সব দেওয়া আছে। আবার ট্যাক্সটাও সিলেক্ট করা আছে। এইবার তাহলে কত হচ্ছে? আগে ছিল কত? আগে ছিল 1150, এখন হয়ে যাচ্ছে উইথ ট্যাক্স ট্যাক্স সবকিছু দিয়ে 990। তার মানে কমে যাচ্ছে না? অবশ্যই কমে যাচ্ছে। এখন আমরা কত তারিখে ইনভয়েসটা কত তারিখে করছি? ধরেন 7 তারিখে আমার সার্ভিস দিয়েছিলাম, 8 তারিখে ক্রেডিট, যেটা ডিলেট ক্রেডিট, এটা রেকর্ড করছিলাম, আজকে 10 তারিখে এসে আমি ইনভয়েস করতেছি, 2 দিন পরে এসে। তাহলে ইনভয়েস করলে আমি কি হচ্ছে, সবকিছু ঠিকঠাক করে দিলাম, লাস্টে সেভ অ্যান্ড ক্লোজ। এবার ইনভয়েস হয়েছে, এবার দেখেন ইম্প্যাক্টটা কি। 1043 ইনভয়েস হয়েছে। এই দুইটো দেখেন, এই যে কনভার্টেড, কনভার্টেড খেয়াল করেন, চার্জের চার্জটাও কনভার্টেড হয়েছে, এই যে 1155। আবার এই ক্রেডিটটাও অ্যাপ্লিকেবল হয়ে দুটোই কনভার্টেড হয়েছে। তার মানে এই দুটোর অ্যাকশনটা কিন্তু ঠিকঠাক নেওয়া হয়েছে। এখন যদি এই 1043 নাম্বার ইনভয়েস তো আমার হয়ে গেছে, এটা ওভার ডিউতে অলরেডি 5 দিন আগে গেছে, আমি যদি এখন রিসিভ পেমেন্ট করি, দেখেন এটাও সলভ হয়ে যাবে। রিসিভ পেমেন্ট ধরে নেন, আমি 10 তারিখে আমি ইনভয়েস করছি, এখন যদি রিসিভ পেমেন্টটাও করে ফেলি, যে না, পেমেন্ট ডেট আমি 10 তারিখে ইনভয়েস করছিলাম, উনি আমাকে 15 তারিখে টাকাটা দিয়ে দিয়েছে। 15 তারিখে পেমেন্ট মেথড কি হবে? ধরেন আমাকে ক্যাশেই দিয়েছে সাপোজ, ক্যাশ আমি কোথায় রাখছি? ধরেন আনডিপোজিটেড ফান্ডে। হইলো, যা হইলো, এটা দিয়ে আমি সবকিছু ঠিকঠাক আছে, আর কিছু দেওয়ার নাই আমার। দেখেন এখানে কিন্তু কোনো টাকা আমি দেইনি, ঠিক আছে? 1034 এখানে কোনো টাকা দেই নাই। 1034 কিন্তু, অর্থাৎ এই জ্যাসন ক্যারনের সাথে আমার আরেকটা ইনভয়েস আছে, এটাও কিন্তু টিকমার্ক দেওয়ার অপশন এখানে আছে, কিন্তু আমি এখানে শুধুমাত্র 1043 নাম্বার ইনভয়েসের আমি পেমেন্ট নিতে আসছি। ওনার সাথে আরো 10টা ইনভয়েস থাকতে পারো, উনি তো আমার ওইটা টাকা দিচ্ছেন, আমাকে যেটা টাকা দিচ্ছে আমি সেটা এখানে করতে আসছি। তাহলে এটা টিকমার্ক থাকা অবস্থায় আমি শুধু দিব কি, কোন আমার পেমেন্ট মেথড। যদি ক্যাশে দেয় তাহলে ক্যাশ, ডিপোজিট কোথায় দিচ্ছি, আমার আনডিপোজিটেড ফান্ডে নাকি আমার কোনো ব্যাংকে নাকি পেপালে নাকি অন্য কিছুতে। আর যদি চেক দেয় তাহলে চেক, বা ক্রেডিট কার্ড দিলে ক্রেডিট, বা ডিরেক্ট ডেবিট দিলে চেক। যদি দেয় চেকে যদি রেফারেন্স নাম্বার, চেক নাম্বার দেয়, তাহলে রেফারেন্স নাম্বারে সেই চেক নাম্বারটা দিয়ে দিব। আর যদি কোনো ব্যাংকের মাধ্যমে আমি জমা দেই, ডিপোজিট করি ব্যাংকে, তাহলে সেটা আমি দিব সেভাবে। তাহলে আমার এখানে আর কিছু নাই, জাস্ট আমি পেমেন্ট মেথড দিলাম ক্যাশ, আর ডেট দিয়ে দিলাম 15 তারিখ। আর কিচ্ছুতে আমি কাজ করলাম না, করে সেভেন ক্লোজ দিলে এবার দেখেন তিনটা স্ট্যাটাস কি হয়। এতটুকু তো কনভার্টেড ছিল, এবার দেখেন তো ক্লোজ। এইটার স্ট্যাটাস কি? পেমেন্টেডটা ক্লোজ, আর ইনভয়েস জেসন কেরান 1043 পেইড, আর ওই যে ক্রেডিট যেটা ছিল সেটা কনভার্টেড। ওকে, মানে আগে দুটো কনভার্টেড, এরপরে ইনভয়েসটাও পেইড, এরপরে পেমেন্টটাও ক্লোজ, সবগুলো টিকমার্ক। ওকে, আশা করি বুঝাইতে পারছি। সেলস চ্যাপ্টারটা এই পর্যন্ত শেষ হলো, এরপরে ক্লাসে আমরা আবার ম্যানেজিং বিলসে যাব। ওকে, আজকে এই পর্যন্ত, বেস্ট অফ লাক।